তুমি তো বলেছিলে তোমার লাইফে আমি ছাড়া অন্য কোনো মেয়ে নেই তানভীর। তাহলে এসব কি? প্রচন্ড হতাশা নিয়ে কথাটা বলে উঠল মেঘলা তানভীরকে। আর মেঘলার কথা শুনে মাথা নিচু করে রইল তানভীর। আর একটা মেয়ে, হয়তো তারা ভাবতেই পারেনি এমন সময় হুট করে মেঘলা ঢুকে পড়বে রুমে। তানভীর কিছু বলতে যাবে তার আগে মেঘলা বলে উঠল, এটা কি করে পারলে তানভীর আমার সাথে এমনটা করতে? তুমি আমায় ভুল বুঝছো মেয়ে। তানভীর আর কিছু বলার আগে মেঘলা বলে উঠল, ভুল? আমি নিজের কানে শুনেছি তুমি ওকে প্রপোজ করেছো। কিন্তু মেঘলা। তানভীরের কথার মাঝখানে হাত দেখিয়ে বলে উঠল মেঘলা। ব্যাস, তানভীর, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তানভীর মেঘলার দিকে এগোতে এগোতে বলে উঠল, মেঘলা আমার কথাটা তো শোনো। একদম কাছে আসবে না তানভীর, দূরে থাকো। প্লিজ মেঘলা। শাট আপ তানভীর, তোমার মুখে আমি আমার নামটাও শুনতে চাই না। তোমার একটা। তানভীরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেঘলা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আর তানভীর পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, যেন যেগুলো হলো সবই তার কল্পনার বাইরে ছিল। ব্যস্তহীন রাস্তায় নীরবে হেঁটে চলেছে মেঘলা, চোখ বেয়ে পড়ছে তার নোনা পানি। বহুদিনের রিলেশন তার সাথে তানভীরের, নিজের বার্থডের দিনে যে এমন কিছু দেখবে সেটা ভাবতেই পারেনি মেঘলা। বার্থডে হিসেবে সকাল সকাল সে এসেছিল তানভীরের কাছে, যাতে তার বার্থডের দিনে সবার আগে তানভীরের মুখ দেখে সে। কিন্তু মুখ দেখার আগেই দরজার আড়াল থেকে তানভীরের সাথে একটা মেয়ের ভয়ানক দৃশ্য দেখে কলিজা কেঁপে উঠল তার। সে দেখলো তানভীর একটা মেয়েকে হাঁটু গেড়ে প্রপোজ করছে। মেঘলা কোনোদিন ভাবেনি তানভীর তাকে এইভাবে ঠকাবে। সে তো বলেছিল তার জীবনে মেঘলা ছাড়া আর কেউ নেই, অথচ আজ সেই তাকে ঠকালো। কষ্ট হচ্ছে মেঘলার, বুকের ভেতর তোলপাড় চলছে তার। সে এখনো বিশ্বাস করতে পারছে না তানভীর তার সাথে এমন করলো। মেঘলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। প্রিয় মানুষের কাছ থেকে এইভাবে ধোঁকা খাবে সেটা একদমই কল্পনার বাইরে ছিল তার। কি করে বাঁচবে মেঘলা তানভীরকে ছেড়ে, ভাবতেই বুকের ভিতর ছারখার হয়ে যাচ্ছে তার। মাঝখানে কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিনে বহুবার কল করেছে তানভীর মেঘলাকে, কিন্তু মেঘলা ফোন তোলেনি। শেষে বাধ্য হয়ে সিম ভেঙে ফেলে মেঘলা। পুরো পাগল পাগল লাগছে মেঘলার সব। মেয়েটাকে এইভাবে ভেঙে পড়তে দেখে চিন্তিত হয়ে পড়ে মেঘলার বাবা মা। এমনটা নয় যে তারা জানে না তানভীর আর মেঘলার সম্পর্কের কথা। তারা তো ভেবেছিল তানভীর নিজের পায়ে দাঁড়ালেই ওদের বিয়ে দিয়ে দিবে। কিন্তু ভাবতেই তাদেরও খারাপ লাগছে। 2 বছর পর সিঁড়ি বেয়ে নিচে নামছে মেঘলা, পরনে তার সাদা রঙের জর্জেট 3 পিস, চুলগুলো খোলা, হাতে সাদা রঙের কাঁচের চুড়ি, চোখে কাজল, সব মিলে সুন্দর লাগছে তাকে। খুশি মনে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেঘলা। সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা চলে যায় মেঘলা রান্নাঘরে। সেখানে কাজ করছিল তার খালামণি। তাকে দেখে খুশি হয়ে বলল মেঘলা, গুড মর্নিং খালামণি। আচমকা মেঘলার ডাক শুনে মুখ তুলে তাকালো উর্মিলা বেগম, মেঘলার খালামণি। সকাল সকাল মেঘলার মুখ দেখে মুচকি হাসলেন উনি। তারপর বললেন, মর্নিং। তুই একা, আরেকজন কই? মেঘলা দৌড়ে এসে উর্মিলা বেগমকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আরেকজন তো পড়ে পড়ে ঘুমাচ্ছে খালামণি। টেনে উঠাও ওইটাকে, ভার্সিটি যাবে না নাকি? এক্ষুনি উঠাচ্ছি খালামণি। আর শোন, টেবিলে তোদের খাবার বাড়ছি, তাড়াতাড়ি ওটাকে সঙ্গে করে নিয়ে আয়। মেঘলা মুচকি হেসে বলল, ঠিক আছে খালামণি। কাঁথা মুড়ি দিয়ে বিছানা লেপটে বেঘরে ঘুমাচ্ছে দিয়া। এমন সময় তার রুমে প্রবেশ করলো মেঘলা। দিয়াকে বেঘরে ঘুমাতে দেখে পা টিপে টিপে চলে যায় মেঘলা দিয়ার কাছে। তারপর আস্তে আস্তে দিয়ার গায়ের কাঁথা সরিয়ে নেয় সে। হঠাৎই গায়ের কাঁথা সরতে দেখে বিরক্তি নিয়ে বলে উঠল দিয়া, আমি জানি মেঘলা, তুই ইচ্ছে করে এমনটা করছিস, এমন করিস না, আমায় ঘুমোতে দে। আর কত ঘুমাবি? দেখছিস ঘুরতে কয়টা বাজে? কয়টা বাজে? হাইস্ট হলে 8টা। না, 10টা বাজে। সাথে সাথে লাফ মেরে বিছানা ছেড়ে উঠলো দিয়া। তারপর ঘড়ির দিকে না তাকিয়ে মেঘলার মুখের দিকে তাকিয়ে বলল সে, কি, তুই আমায় আগে বলবি না? আজকে ভার্সিটি যেতে লেট হয়ে যাবে, তারপর ওই রবিন স্যারের 1 ঘন্টা লেকচার শুনতে হবে। উফ মেঘলা, তুই আমায় আরো আগে ডাকতে পারলি না? বলে হনহন করে ওয়াশরুমে চলে যায় দিয়া। দিয়া যেতে হাসলো মেঘলা। তারপর সুন্দর মতো বিছানা গোছালো সে। এরই মাঝে দিয়া হাজির। কোনো রকম ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে সে। তারপর চটজলদি ড্রয়ার থেকে জামা বের করতে করতে বলে উঠলো, উফ, আমি এখন কি করি? আজকে একটু সাজতেও পারবো না। ধুর, শালা ড্রয়ারটাও খুলছে না, জাম হয়ে গেল নাকি? বলে টানতে লাগলো ড্রয়ার, কিন্তু ড্রয়ার খুলছে না। শেষমেশ বাধ্য হয়ে ড্রয়ার রেখে আলমারি খুললো দিয়া। আলমারি খোলার সাথে সাথে এক গাঁটটি জামা কাপড় অগোছালো ভাবে এসে পড়লো দিয়ার গায়ের উপর। দিয়ার এমন কাণ্ডে মেঘলা হাসতে হাসতে শেষ। মেঘলার হাসি দেখে দিয়া বলে উঠলো, ওই, তুই হাসছিস কেন? এটা আলমারি নাকি জামা কাপড়ের গোডাউন? গোডাউন। উফ মেঘলা, এখন কথা না বলে তাড়াতাড়ি তৈরি হ। ভার্সিটি যাবি না? আজ তো তোর আবার প্রথম দিন। আমি তো কখন তৈরি। ও, দেখেছো, আর আমি তৈরি হতে পারলাম না। এত তাড়াহুড়োর কি আছে? কি আছে মানে? 10টা বাজে। তোকে কে বললো 10টা বাজে? ঘড়িতে তো কেবল 8:30 বাজে। সাথে সাথে অবাক হয়ে ঘড়ির দিকে তাকিয়ে চিল্লায় বলে উঠলো দিয়া। কি? দিয়ার চিল্লানি শুনে কানে আঙুল গুজলো মেঘলা। তারপর বলে উঠলো সে, কেমন দিলাম?
এটা হলো তোকে ঘুম থেকে উঠানোর নিনজা টেকনিক। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন, মেঘুর বাচ্চা। বলেই দৌড় লাগালো দিয়া মেঘলার পেছন পেছন। আর মেঘলা দিয়াকে দৌড়াতে দেখে সেও ছুটতে লাগলো। তারপর শুরু হলো দুই বোনের ছোটাছুটি। এক পর্যায়ে ছোটাছুটি করতে করতে মেঘলা লুকিয়ে পড়ে খালামুনির পেছনে। দুজনকে ছুটতে দেখে বলে উঠলেন উনি। ওই তোরা দুটো কি শুরু করলি? আম্মু তুমি আমাদের মাঝখানে একদম আসবে না। ও আমাকে 10টা বেজেছে বলে 8টা বাজেই ঘুম থেকে উঠিয়েছে। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, ওর জন্য আমার সাথে ঘুমটা ভেঙে গেল। আমি কি করব খালামুনি? 8টা বাজে বললে তো উঠতোই না, তাই তো? তাই তো, তোকে তো আমি। খালামুনি বাঁচাও বলে চেপে ধরলো মেঘলা উর্মিলা বেগমকে। দুজনের কাণ্ডে বিরক্ত হয়ে বলে উঠলেন উর্মিলা বেগম। তোরা দুজন থামবে? কি শুরু করেছিস দুটোতে? কিন্তু আম্মু থাম তুই, মেঘলা যা করেছে একদম ঠিক করেছে। আম্মু তুমিও। ঠিক আছে, বাবা আসুক আমিও বলবো। কি বলবি শুনি খালুকে? বলবো। বলে চুপ হয়ে যায় দিয়া। সাথে সাথে সবাই একসাথে হেসে দেয়। হইছে, তোকে আর কিছু বলতে হবে না, ব্রেকফাস্ট করে নে আগে। উত্তরে দিয়ে আর কিছু বললো না। তারপর দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসে পড়লো। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে দিয়া আর মেঘলা। বুক ধড়ফড় করছে মেঘলার। এক অদ্ভুত ভয় এসে গ্রাস করেছে তাকে। এমন সময় দিয়া বলে উঠলো তাকে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? চল। হ্যাঁ, এতটুকু বলে বুকে ফু দিয়ে চললো মেঘলা। ক্যান্টিনের সামনে পর্যন্ত আসতেই অনিক এসে হাজির হলো ওদের সামনে। অনিক হলো দিয়ার ক্লাসমেট। অনিক দিয়াকে দেখে ওর মাথায় একটা চাটি মেরে বলল। ওই এলইডি বাল্ব, কেমন আছিস? ঠাস করে একটা থাপ্পড় দিব, বান্দর কোথাকার। ওরে বাবা, আমি তো ভয় পাইছি। তা কোথায় যাচ্ছিস বলতো? তোকে বলবো কেন, কানা হনুমান কোথাকার। আমি মোটেও কানা নই। তা তোর পাশের মেয়েটা নতুন নাকি? তোকে কেন বলবো? যা, তোকে বলতে হবে না, আমি নিজেই পরিচয় হয়ে নিচ্ছি। এই বলে অনিক মেঘলার দিকে হাত এগিয়ে দিয়ে বলল। হাই, আমি অনিক। মেঘলা হালকা হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম। কিছুটা বিব্রত ফিল করে অনেক সাথে সাথে হাত সরিয়ে হালকা হেসে বলল সে। ওয়ালাইকুম সালাম, তোমার নাম? মেঘলা। নাইস নেম। মুচকি হাসে মেঘলা। মেঘলার হাসির মাঝখানে বলে উঠল অনেক। একটা কথা বলবো, তোমার মতো এত ভালো মেয়েটার সাথে এই শাকচুন্নির সাথে দেখা মিললো কি করে? অনেকের কথা শুনে দিয়া রেগে বলে উঠল। কি বললি তুই আমায়? তোর বউ সাতচুন্নি, শয়তান পোলা। বলে কিল ঘুষি মারতে লাগলো দিয়া অনেককে। এদিকে মেঘলা এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এমন সময় গিটারের টোনে গান বেজে উঠল কারো গলায়। আমি তোমাকে আরো কাছ থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও। কারো গলার গান শুনে অনেক দিয়া দুজনেই থেমে গেল। দিয়া তো বলেই উঠল। ও, তানভীর ভাইয়া গান গাইছে। এতটুকু বলে মেঘলার হাত ধরে এগিয়ে যেতে লাগলো দিয়া তানভীরের দিকে। এদিকে তানভীর নামটা শুনতেই বুকের ভেতর ধক করে উঠলো মেঘলার। এত বছর পর আবার তার অতীতের সাথে দেখা হবে, এটা ভাবতেই পারেনি মেঘলা। একরাশ বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে মেঘলা দিয়ার সাথে। আর মনে মনে চাইছে সে এই তানভীর যেন না হয়। ভার্সিটির প্রথম দিন আজ শুভ্রতার। একরাশ ভয় নিয়ে চোখের চশমাকে একটু নাড়িয়ে বুকের মাঝে একটা বই লেপটে জোরে ধরে এগিয়ে চলেছে সে। বুক কাঁপছে তার। এমন সময় তাকে ডাক দিল একটা ছেলে। বলে উঠলো, এই যে মিস চাশমিশ। সাথে সাথে ভয়ে কলিজা কেঁপে উঠলো শুভ্রতার। বেশি কিছু না ভেবেই আস্তে আস্তে এগিয়ে গেল সে ছেলেটির দিকে। ছেলেটির সামনে দাঁড়িয়ে মিনমিন কণ্ঠে মাথা নিচু করে বলে উঠলো সে, আমাকে ডেকেছিলেন ভাইয়া? হতভম্ব হয়ে তাকিয়ে আছে মেঘলা তানভীরের দিকে। এত বছর পর নিজের প্রাক্তন প্রেমিককে ভার্সিটির সিনিয়র হিসেবে দেখবে, এটা একদমই আশা করেনি সে। চোখ ছলছল করছে মেঘলার। সাথে বুকের ভিতর পুরনো ক্ষতটা আবারও জাগ্রত হচ্ছে তার। যাকে ভোলার জন্য রাজশাহী থেকে ঢাকাতে পা রাখলো সে, আর সে কিনা ভাবতেই কষ্ট হচ্ছে মেঘলার। আর বেশি ভাবলো না মেঘলা। সবকিছু এলোমেলো লাগছে তার। অস্থির হয়ে পড়লো মেঘলা। মেঘলাকে অস্থির হতে দেখে বলে উঠলো দিয়া। কি হলো, তোর শরীর খারাপ লাগছে? আমি বাড়ি যাব দিয়া। কি? আমার শরীর ভালো লাগছে না, এক্ষুনি বাড়ি যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল আমার সাথে। এতটুকু বলে দিয়া নিয়ে যায় মেঘলাকে। আর অন্যদিকে দূর থেকে মেঘলাকে দেখে হালকা হাসে তানভীর। ভয়ে ভয়ে তাকিয়ে আছে শুভ্রতার সামনে ছেলেটির দিকে। কারণ তার সামনে বাইকের উপর খুব স্টাইল দিয়ে মাথার ক্যাপটাকে মুখের সামনে রেখে শুয়ে আছে একটা ছেলে। মুখ দেখা যাচ্ছে না তার। ছেলেটার পরনে ব্ল্যাক জিন্স আর ব্ল্যাক কালার শার্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। হাত পায়ের রং দেখে শুভ্রতার বুঝতে বাকি নেই ছেলেটা ভয়ঙ্কর সুন্দর। আর তাকে ডেকেছিল ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকা একটা চিকনা চাকনা শ্যামবর্ণ চেহারার একটা ছেলে। আশেপাশে আরো কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, সবার চোখে শুভ্রতার দিকে। চিকনা চাকনা ছেলেটি শুভ্রতার দিকে তাকিয়ে শুয়ে থাকা ছেলেটার কানে কানে বলল। চাশমিশ চলে এসেছে আয়ুষ। ছেলেটার কথা শুনে হাত পা কাঁপছে শুভ্রতার। এই জন্য সে ভার্সিটিতে আসতে ভয় পাচ্ছিল। সে জানে ভার্সিটির সিনিয়র ভাইয়েরা নতুন কাউকে পেলে র্যাগিং করে।
এক বুক অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্রতা। হঠাৎই মিনমিন কণ্ঠে মাথা নিচু করে আবারও বলে উঠল শুভ্রতা, আমাকে ডাকছিলেন ভাইয়ারা? এতক্ষণ পর বাইকের উপর শুয়ে থাকা ছেলেটা মাথার ক্যাপটাকে সরিয়ে সোজা হয়ে উঠে বসলো। তারপর তাকালো সে শুভ্রতার দিকে। চোখে কালো ফ্রেমের চশমা, চোখে মুখে ভয়ের ছাপ, পরনে ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক লেডিস জ্যাকেট, চুলগুলো দুদিকে নিচু করে দুটো ঝুঁটি করা, ফর্সা গাল আর বাম গালের কানের পাশ থেকে কিছুটা দূরে রয়েছে ছোট্ট করে একটা তিল। আয়ুষের কাছে শুভ্রতাকে একদম বাচ্চাদের মতো লাগছে। আয়ুষের ভাবনার মাঝখানেই বলে উঠল হেলাল। কিছু বলছিস না যে? আয়ুষ হেলালের কথা শুনে আর একবার মাথা থেকে পা পর্যন্ত দেখলো শুভ্রতাকে, তারপর একটু ভাব নিয়ে বলে উঠল নতুন? আয়ুষের কথা শুনে বুক কাঁপছে শুভ্রতার। আয়ুষের দিকে না তাকিয়েই মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিল শুভ্রতা। শুভ্রতার মাথা নাড়ানো দেখে বিস্ময় নিয়ে বলল আয়ুষ। নাম কি? আয়ুষের কথা শুনে হালকা মাথাটা উঁচু করলো শুভ্রতা। এতে আয়ুষের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্রতা। অসম্ভব সুন্দর দেখতে ছেলেটাকে। শুভ্রতার তো ছেলেটাকে দেখেই চোখ আটকে যায়, কিন্তু এই মুহূর্তে চোখ আটকানোর চেয়ে ভয় বেশি হচ্ছে তার। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে সে। শুভ্রতাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আয়ুষ। কি হলো, নাম কি? সাথে সাথে কেঁপে উঠল শুভ্রতা। হালকা মিনমিন কণ্ঠে বলে উঠল সে, জি শুভ্রতা। ফার্স্ট ইয়ার? মাথা নাড়ায় শুভ্রতা। আয়ুষ আরো কিছু বলতে যাবে, এমন সময় তানভীর হাজির। আয়ুষকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখে বলে উঠল সে। কি করছিস সেখানে তোরা? আর এই মেয়েটা কে? আয়ুষ তানভীরকে দেখে হেসে বলল, তুই কখন এলি? অনেকক্ষণ। এই মেয়েটা কে আয়ুষ? তুই আবার? এতটুকু বলে রাগী লুকিং এ তাকায় তানভীর আয়ুষের দিকে। আয়ুষ তানভীরের দিকে তাকিয়ে মাথা চুলকায়, তারপর বলে, তুই যা ভাবছিস তা কিন্তু নয়। আমি আসলে হয়েছে, তোকে আর কিছু বলতে হবে না। এতটুকু বলে তানভীর শুভ্রতার দিকে তাকিয়ে বলে উঠল। তুমি যাও। সাথে সাথে শুভ্রতা মাথা নাড়িয়ে আর 2 মিনিট না দাঁড়িয়ে দ্রুত চলে গেল সেখান থেকে। ছোটবেলা থেকে এই ছেলেদের ভয় পায় শুভ্রতা। কেন পায় জানা নেই তার। ছেলে দেখলেই শরীর কাঁপে তার। বেশি কাঁপে অপরিচিত কোনো ছেলেকে দেখলে। আজকে একটু বেশি ভয় হচ্ছিল শুভ্রতার। একেই নতুন ভার্সিটি, নতুন জায়গা, কোনো চেনা কেউ নেই, তার উপর অপরিচিত ছেলের ডাক, সব মিলে একদম অন্যরকম তার অজানা ভয় হচ্ছিল। তাই তো সে যতক্ষণ দাঁড়িয়ে ছিল বুকের সাথে লেপ্টে ধরা বইটাকে শক্ত করে চেপে ধরেছিল। সবার কাছ থেকে দূরে আসতেই জোরে শ্বাস ফেলল শুভ্রতা, যেন এতক্ষণ শ্বাস আটকে ছিল তার। তারপর নিজেকে স্বাভাবিক করে হাঁটতে লাগলো সে। উদ্দেশ্য নিজের ক্লাসরুম খুঁজে বের করা। এদিকে আয়ুষ কিছুক্ষণ তাকিয়ে রইল শুভ্রতার যাওয়ার পানে। সে বুঝে গেছে এই মেয়ের ছেলেদের সাথে কথা বলতে অ্যালার্জি আছে। হালকা হাসলো আয়ুষ। আয়ুষের ভাবনার মাঝখানেই ওর কাঁধে হাত দিল তানভীর, তারপর বলল, তোকে কতবার বারণ করেছি নতুন কাউকে পেলে র্যাগিং করবি না। তুই যা ভাবছিস তা একদমই নয়। আমি তো জাস্ট মেয়েটার নাম আর কোনটা ওর ক্লাসরুম সেটা খুঁজতে সাহায্য করছিলাম। সত্যি বলছিস? তোকে আমি কখনো মিথ্যা বলেছি নাকি? ঠিক আছে, আচ্ছা শোন, আমায় একটু বাসায় যেতে হবে। কেন? একটু কাজ আছে। আচ্ছা তাড়াতাড়ি আসিস। তানভীর চলে যায়। তানভীর যেতেই আয়ুষ বেশি কিছু না ভেবে চুপটি করে বসে পড়লো বাইকে। তানভীর আর আয়ুষ দুজন হলো বেস্ট ফ্রেন্ড আর ভার্সিটির 2 সিনিয়র ক্রাশ বয়। দুজনকেই দেখতে অসম্ভব সুন্দর। ফাঁকা একটা ক্লাসরুমে পাশাপাশি বেঞ্চে বসে আছে মেঘলা আর দিয়া। দিয়া তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে মেঘলার দিকে এগিয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নে, ভালো লাগবে। দিয়ার কথা শুনে মেঘলা কিছু না বলেই পানির বোতলটা হাতে নিল। তারপর ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে ফেললো সে। মেঘলার পানি খাওয়া শেষ হতেই বলে উঠল দিয়া। এখন কেমন লাগছে তোর? চুপ করে রইল মেঘলা। এখনো সে কিছুক্ষণ আগের ঘটনার কথা ভুলতে পারেনি। মেঘলাকে চুপ থাকতে দেখে দিয়াও আর কিছু বলল না। এমন সময় রুমের দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল কেউ। মেঘলা? সাথে সাথে দিয়া মেঘলা দুজনেই তাকালো দরজার সামনে। মেয়েটাকে দিয়া চিনতে না পারলে মেঘলা ঠিকই চিনেছে। মেঘলা বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর অবাক হয়ে বলল, শুভ্রতা তুই? মেঘলার মুখ আর কথা শুনেই দৌড়ে চলে আসলো শুভ্রতার মেঘলার সামনে। তারপর খুশি হয়ে জাপটে জড়িয়ে ধরলো সে মেঘলাকে। তারপর বলল, হো দোস্ত, তোর সাথে দেখা হবে এটা একদমই কল্পনার বাইরে ছিল আমার। আই রিয়েলি মিস ইউ। শুভ্রতার কথা শুনে মুচকি হাসে মেঘলা। তারপর সেও শুভ্রতাকে জড়িয়ে ধরে বলে উঠল, আই মিস ইউ টু। আমি তো ভেবেছিলাম আমি একা হয়ে গেছি, কিন্তু এখানে এসে তোকে পাবো স্বপ্নেও ভাবিনি। আমিও রে। কেমন আছিস তুই? ভালো, তুই? আমিও ভালো। তুই তো সেই লাস্ট এক্সামের পর যে উধাও হলি, আর আজ দেখলাম তোকে কতবার ফোন করেছি জানিস। সরি রে, আসলে আগের সিমটা হারিয়ে গেছে, তাই আর কি। এদিকে দিয়া নীরব দর্শকের মতো 2 বান্ধবীর কাণ্ড দেখছে। শুভ্রতা নামটা এর আগেও শুনেছে দিয়া। মেঘলার মুখে আজ যে সরাসরি দেখা হয়ে যাবে সেটা ভাবেইনি দিয়া।
দিয়া দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলে উঠল, বাহ, দুই বান্ধবীকে পেয়ে আমায় ভুলে গেছে। আর এই আমি কিনা একজনের শরীর খারাপ লাগছিল বলে ফাঁকা রুমে নিয়ে আসলাম। এতক্ষণ পর মেঘলার মাথায় আসলো দিয়ার কথা। সে শুভ্রতাকে ছেড়ে দিয়ে দিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো শুভ্রতাকে। নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানভীর। আজ খুব খুশি সে। কত বছর পর আজ সে মেঘলাকে দেখতে পেয়েছে। সেদিনের ছোট্ট ভুলের জন্য পুরো 2 বছর কষ্ট পেয়েছে তানভীর, কিন্তু আর নয়। এতদিন নানাভাবে চেষ্টা করেও মেঘলার সাথে যোগাযোগ করতে পারেনি তানভীর। মেঘলার নাম্বারটাও বন্ধ। আর তার সাথে মেঘলারা যে বাসায় থাকতো সেটাও খালি ছিল। এতদিন পর আজ মেঘলাকে নিজের ভার্সিটিতে দেখে খুব অবাক হয় তানভীর। তার সাথে খুশিও হয়। কালই তানভীর মেঘলার সব ভুল বোঝাবুঝি দূর করে দিবে। ভাবতেই খুশি খুশি লাগছে তানভীরের। তানভীর চোখ বন্ধ করে ভাবলো সেদিনের কথা, যেদিন তার সাথে মেঘলার ভুল বোঝাবুঝি হয়েছিল। সেদিন ছিল মেঘলার বার্থডে। সেই বার্থডে সারপ্রাইজ হিসেবে তানভীর সুন্দর একটা আংটি কিনেছিল মেঘলার জন্য। সে চেয়েছিল তার যত ফিলিংস আছে মেঘলাকে নিয়ে সব বলে দিবে সে মেঘলাকে। সাথে আংটি পরিয়ে নতুন করে প্রপোজ করার ইচ্ছে ছিল তার। কিন্তু আর ভাবলো না তানভীর। চোখ খুলে ফেললো সে। মুহূর্তের মধ্যে চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে গেল। কিন্তু তানভীর কিছুই করতে পারেনি। অবশ্য করতে পারেনি বললে ভুল হবে। মেঘলা তাকে কিছু করার সুযোগই দেয়নি। দীর্ঘ শ্বাস ফেললো তানভীর। প্রিয় মানুষটাকে ছেড়ে থাকা যে কতটা কষ্টকর সেটা তানভীর হাড়ে হাড়ে টের পেয়েছে এতদিন। আর কিছু না ভেবে চলে যায় তানভীর ওয়াশরুমে। আজকের মতো কোনো রকম ক্লাস করে পুরো ভার্সিটি ঘুরে বাড়ি ফিরবে মেঘলা, দিয়া আর শুভ্রতা। সারাদিন শুভ্রতার মেঘলা আর দিয়ার মাঝখানে ছিল। সকালের কাণ্ড এখনো ভুলতে পারেনি শুভ্রতা। এমন সময় হুট করে কোথা থেকে বল এসে পড়লো দিয়ার গায়ের উপর। ঘটনাটা হঠাৎ হয়ে যাওয়াতে তিনজনই পুরো ঘাবড়ে গিয়েছিল। পরক্ষণে নিজেদের সামনে নিল তিনজন। এমন সময় ওদের দিকে দৌড়ে আসলো অনিক। দিয়ার হাতে বল দেখে বলে উঠল সে, ওই এলইডি বাল্ব বলটা দে। তার মানে বলটা তুই মেরেছিস? আমি মারছি, এখন তাড়াতাড়ি দে। দিব না, কি করবি তুই? মজা করিস না, বলটা না পেলে হেরে যাব আমরা। আমি চাই তোরা হেরে যাস, বল তো দিব না। এর ফল কিন্তু ভালো হবে না এলইডি বাল্ব। তোর যা করার করে নে, ফাটা টেনিস বল। বলেই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া। আর ওর পেছন পেছন মেঘলা শুভ্রতা। এদিকে আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে অনিক। দিয়া তাকে কি নাম দিল সেটা ভাবতে ভাবতে দিয়া চলে গেল। এমন সময় অনেকের ফ্রেন্ড রিমন বলে উঠল, তুই বল আনতে আনতে ওরা জিতে গেল, তোর জন্য হেরে গেলাম আমরা। আমার জন্য নয়, ওই এলইডি বাল্বের জন্য আমাদের হারিয়ে দিল না। কালোকে মজা দেখাবো, এবার আসুক ভার্সিটিতে। বলে এর আগে হনহন করে চলে গেল অনেক। ভার্সিটির গেট পর্যন্ত আসতেই হাসতে হাসতে শেষ মেঘলা, শুভ্রতা আর দিয়া। তারপর তিনজনই হাসতে হাসতে চলে যায় যে যার বাড়ির দিকে। হা হয়ে তাকিয়ে আছে ক্লাসরুমের সবাই দিয়ার দিকে। আর দিয়ার রাগে দুঃখে মাথা গরম হয়ে গেছে। রাগী লুকিংয়ে তাকিয়ে আছে সে অনেকের দিকে। কিছুক্ষণ আগে মেঘলার দিয়া ঢুকলো ক্লাসরুমে। এমন সময় পেছন থেকে দিয়ার মাথায় হাত ভরা বালি এনে ওর মাথায় দিয়ে দিল অনিক। ঘটনাক্রমে দিয়ার চোখ বড় বড় হয়ে যায়। আর বাকি সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে আছে দিয়ার দিকে। অনিক দিয়ার মাথায় বালি দিয়ে হাসতে হাসতে বলে উঠল, কেমন দিলাম এলইডি বাল্ব কালকে আমাদের বল নিয়ে যাওয়ার জন্য? এটা তোর শাস্তি। দিয়া অনিকের দিকে রাগে লুকিংয়ে তাকিয়ে বলল। ফাটা টেনিস বলের বাচ্চা, তোরে আজকে আমি খাইছি, আজ তোর একদিন কি আমার একদিন। বলেই দিয়া দৌড়াতে লাগলো অনিকের দিকে। এদিকে দিয়ার কাণ্ডে অনেকের প্রাণ যায় যায় অবস্থা। অনেক বুঝে গেছে দিয়া ভয়ঙ্কর ভাবে রেগে গেছে। আর তাই এখান থেকে বাঁচতে হলে তাকে পালাতে হবে। এই ভেবে সেও দিল দৌড়। তারপর শুরু হলো টম অ্যান্ড জেরির দৌড়। পুরো ভার্সিটি কাঁপিয়ে ফেলেছে দিয়া আর অনিক। ওদের কাণ্ডে ক্লাসরুমে সবাই হাসতে হাসতে শেষ। এটা নতুন কিছু নয়। এই ক্লাসের দিয়া আর অনিকের মধ্যে টম অ্যান্ড জেরির সম্পর্ক। এরা কোনোদিন ভালোভাবে নিজেদের সাথে কথা বলেছে কিনা সেটাই সবার সন্দেহ আছে। কারণ কেউ কখনো দিয়া আর অনিককে ঝগড়া করা ছাড়া দেখেনি। তবে আজ অনিক যা করলো তারপর দিয়া অনিককে ছাড়বে কিনা সন্দেহ আছে সবার। মেঘলা দুজনের কাণ্ডে হাসতে হাসতে গিয়ে বসে পড়লো নিজের জায়গায়। উদ্দেশ্য হচ্ছে কখন দিয়ে আসবে, সাথে শুভ্রতাও। সিঁড়ি বেয়ে উপরে উঠছে শুভ্রতা। চোখের চশমাটা একবার ঠিক করে শ্বাস ফেলে উপরে উঠছে সে। কালকের চেয়ে আজ খুব ভালো লাগছে শুভ্রতার। এর দুটো কারণ। এক, আজকে কালকের মতো কোনো ছেলের মুখোমুখি হতে হয়নি তাকে। দুই, তার চেনা প্রাণপ্রিয় বেস্টু আছে সাথে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল শুভ্রতার। ভালো লাগছে তার। এমন সময় সিঁড়ির উপর থেকে তুমুল বেগে দৌড়ে নিচে নামতে লাগলো অনিক আর দিয়া। হঠাৎই দিয়ার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যেতে নেয় শুভ্রতা। সাথে সাথে পেছন থেকে কেউ তাকে ধরে ফেলে। আর অনিক দিয়া বিষয়টা তেমন খেয়াল না করে তাদের মতো দৌড়াতে ব্যস্ত। ভয়ে কাচুমাচু হয়ে চোখ বন্ধ করে আছে শুভ্রতা। কি থেকে কি হলো সব যেন তার মাথার ওপর দিয়ে গেল। কারো হাত শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে সে। চোখ খোলার সাহস হচ্ছে না তার। এদিকে শুভ্রতার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে আয়ুষ।
শুভ্রতাকে সে অনেক আগেই দেখেছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে। তারও কিছু কাজ ছিল ওপরে, তাই সেও পেছন পেছন আসছিল শুভ্রতার। তাই তো শুভ্রতা পড়ে যেতে নিলেই সে ধরে ফেলে। আয়ুষ শুভ্রতার দিকে তাকিয়ে বলে উঠল, এই যে মিস চাশমিশ, ভয় পাওয়া বন্ধ হয়ে গেলে এখন চোখ খুলতে পারেন। কোনো ছেলের কণ্ঠ কানে আসতেই কেঁপে উঠল শুভ্রতা। থরথর করে কাঁপতে লাগলো তার শরীর। কোনোভাবে আস্তে আস্তে চোখ খুলে তাকালো সে। ওপরে আয়ুষকে দেখে কিছুটা ঘাবড়ে গেল সে। তাড়াতাড়ি আয়ুষকে ছাড়িয়ে ভয়ে ভয়ে বলল, সরি ভাইয়া, বিশ্বাস করুন, হ্যাঁ আমি ইচ্ছে করে কিছু করিনি, হুট করে হয়ে গেছে সবটা। হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া। পুরো একশ্বাসে কথাগুলো বলে মাথা নিচু করে ফেলল শুভ্রতা। শুভ্রতার কাণ্ডে আয়ুষ বলে উঠল, কুল ডাউন মিস চাশমিশ, সবটা দেখেছি আমি। সো সরি বলার দরকার নেই, এখন ক্লাসে যাও। আয়ুষের কথা শুনে মাথা নাড়িয়ে চটজলদি চলে যায় শুভ্রতা। শুভ্রতার কাণ্ডে হালকা হাসলো আয়ুষ, তারপর দৌড়ে উপরে উঠতে লাগলো সে। আয়ুষ বুঝতে পারে না এই মেয়েটার এত কিসের ভয়। ভার্সিটির মাঠের যত ময়লা আর বালি আছে সব দিয়ে দিয়া আর অনেক ভূত হয়ে গেছে। দুজনেই দুজনের উপর পুরো রেগে ফায়ার, ঝগড়াও করছে, সাথে বালি দেয়া তো আছেই। হঠাৎ দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়লো মাঠের ওপর। তারপর ক্লান্ত ভরা কণ্ঠে বলে উঠল দিয়া, শালা শয়তান উগান্ডা রানুমণ্ডলের দাদির জামাই বান্দর খচ্চর, আমারে বালি দিয়া ভূত বানাইছস। তোর কপালে ভালো বউ জুটবে না, একটা ঝগড়াটে বউ জুটবে, সারাদিন শুধু তোর সাথে ঝগড়া করবে আর মারামারি করবে। হ্যাঁ, দিয়ার কথা শুনে অনেকও ক্লান্ত কণ্ঠে বলে উঠল, কি বললি তুই? আমার কপালে ভালো বউ জুটবে না? আমার কপালে যদি ভালো বউ না জুটে, তবে তোর কপালেও ভালো জামাই জুটবে না। দেখিস, সারাদিন তোরে দিয়া মাজা কাপড় মাথায় টিপাবে, সারাদিন ঝগড়া মারামারি তো করবেই, সাথে তোরে দিয়া ঘরের যত কাম আছে সব করাবে, তোরে কাজের বুয়া বানাইয়া রাখবে। অনিকের কথা শোনার সাথে সাথে দিয়া অনিকে কলার চেপে ধরে মাঠের মাঝখানে শুয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, কি বললি তুই? আজকে তো তোরে আমি আরে কি করছিস? ছাড় আমায়। ছাড়বো মানে? তুই কি বললি আমায়? আমার জামা আমাকে কাছের বুয়ার মতো রাখবে? অনেক কিছু বলতে যাবে এর আগে দূর থেকে প্রিন্সিপালকে আসতে দেখে বলে উঠল সে। আরে ছাড় আমায়, প্রিন্সিপাল আসছে। কি? বলেই দিয়া তাকালো পেছনে। বেশ খানিকটা দূরত্ব রেখে প্রিন্সিপাল এগিয়ে আসছে এদিকেই। দিয়া প্রিন্সিপালকে দেখেই তাড়াতাড়ি ছেড়ে দেয় অনিককে। তারপর বলল, শুধুমাত্র স্যার চলে আসলো, তা না হলে কি জানা আছে তোর দৌড়ে কত দূর? বাঙ্গা এলইডি বাল্ব কথাকার। যা যা ফাটা টেনিস বল। এরই মাঝে প্রিন্সিপাল এসে হাজির ওদের সামনে। কাট কাট গলায় বলে উঠল উনি। এখানে কি হচ্ছে? না মানে ছাড়, কিছু হয়নি। প্রিন্সিপাল দুজনের অবস্থা দেখে বলে উঠল, এইসব কি অবস্থা করেছো নিজেদের? না আসলে হয়েছে কি স্যার, বালিগুলো শুকালো না, বীজের পরীক্ষা করছিলাম। ইডিয়েট, বিড়বিড় করে বলল দিয়া। প্রিন্সিপাল দুজনের দিকে তাকিয়ে রইল রাগী লুকিং এ। হয়তো উনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন এখানে কি হচ্ছিল। কিছুক্ষণ পর প্রিন্সিপাল দুজনকে শাস্তি দিয়ে চলে গেলেন। পাশাপাশি কান ধরে দাঁড়িয়ে আছে দিয়া আর অনিক। দুজনেরই লজ্জা লাগছে, কিন্তু কি করার, ভুল যখন করেছে শাস্তি তো পেতেই হবে। হঠাৎই হেসে উঠল অনিক আর বলল, বেশ হয়েছে, স্যার কান ধরে দাঁড় করে রেখেছে এলইডি বাল্ব কোথাকার। বেশ হয়েছে, তোকেও কান ধরে দাঁড় করে রেখেছে ফাটা টেনিস বল কোথাকার। লে বোঝো ঠেলা, কান ধরেও দুজনে ঝগড়া করছে। ক্লাস শেষে করিডোরের বাইরে পাশাপাশি হাঁটছে শুভ্রতা আর মেঘলা। আজকের মতো আর ক্লাস করতে ইচ্ছে করছে না তাদের। পুরো ক্লাসে দিয়ার কোনো খবর ছিল না, তাই দিয়াকে খুঁজতেই হাঁটছে শুভ্রতা আর মেঘলা। হঠাৎই শুভ্রতার ফোনটা বেজে উঠলো, তাই সে একটু সাইডে চলে গেল। আনমনেই হাঁটছে মেঘলা। আজকে একবারও তানভীরকে দেখেনি সে। এমনটা নয় মেঘলা চায় না তানভীরকে দেখতে, মনে মনে চায় সে আড়ালেই দেখা হোক, আর তার তানভীরের সাথে সামনাসামনি যেন না হয়। মেঘলা তো এটাও ভেবে নিয়েছে কাল তানভীর তাকে দেখেনি। ছোট্ট দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো মেঘলার। আজও সে তানভীরকে সে আগের মতোই ভালোবাসে। হয়তো তানভীরের জায়গা সে কোনো দিনও অন্য কাউকে দিতে পারবে না, তাই তো আজও ভুলতে পারেনি সে তানভীরকে। মেঘলার ভাবনার মাঝখানে পেছন থেকে বলে উঠল কেউ, মেঘু পরি। বহুদিন পর হঠাৎই সেই চিরচেনা মানুষের কাছ থেকে চিরচেনা নাম শুনে কেঁপে উঠল মেঘলা। পেছন ঘোরার সাহস হচ্ছে না তার, বুকের হার্টবিট বেড়ে চলেছে তার। মেঘলা নীরবেই দাঁড়িয়ে পড়লো ওখানেই। মেঘলাকে দাঁড়িয়ে পড়তে দেখলে তানভীর আবারও বলে উঠল, তোমার সাথে আমার কিছু কথা আছে মেঘু পরি। মেঘলা পেছন ঘুরে না তাকিয়েই বলল, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। প্লিজ একবার আমার কথাটা তো শোনো। সেদিন আর কিছু বলার আগেই সেখানে আয়ুষ এসে হাজির। আয়ুষ বলে উঠল, তুই এখানে আর তোকে আমি সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? মেঘলার দিকে তাকিয়ে। এদিকে মেঘলার কিছু না বলে হনহন করে দ্রুত গতিতে চলে গেল। এখানে থাকলে সে আবারও দুর্বল হয়ে পড়বে, আর সে চায় না দুর্বল হতে। আর তানভীর হতাশা নিয়ে তাকিয়ে রইল মেঘলার যাওয়ার পানে। আজও বলা হলো না মেঘলাকে। মেঘলা যেতেই তানভীর বলে উঠল আয়ুষকে,
কি হয়েছে তোর? আরে ভুলে গেলি আজকে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাব। ও হ্যাঁ, মনে পড়েছে, চল। এখানে কি করছিলি তুই? না তেমন কিছু না, চল। এটুকু বলেই তানভীর চলল আয়ুষের সাথে। একরাশ অস্থিরতা নিয়ে হেঁটে চলেছে মেঘলা। কষ্ট হচ্ছে তার, বড্ড কষ্ট। এমন সময় কাঁধে হাত রাখলো কেউ, সাথে সাথে কেঁপে উঠলো মেঘলা। ভয়ে ভয়ে পেছন ফিরে ঘুরে তাকালো সে। সামনে দিয়াকে দেখে আর দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলল সে, এসব কি অবস্থা করেছিস নিজের? আর বলিস না, সব ওই ফাটা টেনিস বলের জন্য হয়েছে। তা তুই এখন কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি মানে? আমি তো তোকেই খুঁজতেছিলাম। ও চল তাহলে বাড়ি যাই। চল। এর মধ্যে শুভ্রতাও হাজির ওদের সামনে। দিয়ার অবস্থা দেখে অবাক হয়ে বলল সে, এগুলো কি? শুভ্রতার কথা শুনে দিয়া বলে উঠল। কি আর কম দুঃখের কথা বোন, সবই আমার কপাল। শুভ্রতা দিয়ার কথার আগামাথা বুঝতে না পেরে বলে উঠল, মানে জানতে হলে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এতটুকু বলে দিয়া তার আর অনেকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা বলল। সব শুনে শুভ্রতা আর মেঘলা হাসতে হাসতে শেষ। ওদের হাসি দেখে বলে উঠল দিয়া। তোরা হাসছিস আর আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে গেল। বলেই হাঁটা শুরু করলো দিয়া, আর ওর পেছন পেছন মেঘলা, শুভ্রতা। রেস্টুরেন্টে উদাসীনভাবে বসে আছে তানভীর। কিছু ভালো লাগছে না তার। কবে যে সে মেঘলার ভুল ধারণাটা দূর করবে বুঝে উঠতে পারছে না তানভীর। এমন সময় তানভীরের দিকে তাকিয়ে বলে উঠল আয়ুষ। কি হলো, তুই কিছু খাচ্ছিস না কেন? আয়ুষের কথা শুনে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো তানভীর। তারপর বলল, খাচ্ছি, তুইও খা। তোর কি হয়েছে বলতো? কাল থেকেই দেখছি তুই একটু কেমন কেমন করছিস। আমার আবার কি হবে? কিছু তো একটা হয়েছেই। কি হয়েছে বল আমায়। আরে কিছু হয়নি। সত্যি বলছিস? তাহলে খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। বলেই খাওয়া শুরু করলো তানভীর। তানভীর খাওয়া শুরু করাতেই সবাই খেতে শুরু করলো আর আড্ডা দিতে লাগলো। পরন্ত বিকেলের দক্ষিণা বাতাসের মাঝে খোলা আকাশের নিচে ছাদের উপর আনমনে দাঁড়িয়ে আছে মেঘলা। মন খারাপের কারাগারে বন্দি সে। 2 বছর যাবৎ একই জিনিস নিয়ে ডিপ্রেশনে ভুগছে সে। কতভাবে নিজেকে আঘাত করেছে সে তানভীরের দেয়া যন্ত্রণা থেকে মুক্তি পেতে, কিন্তু তাও কিছুতেই যেন কিছুই হলো না। সেই কোনো না কোনোভাবে তানভীরকে মনে পড়তই তার। এতদিন তাও তানভীরের কাছ থেকে দূরে থেকে কষ্ট পেয়েছে, আর এখন কাছে এসে মেঘলা বুঝতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত। হঠাৎই কাঁধে কারো হাতের স্পর্শ পেতে চমকে উঠল মেঘলা। মেঘলা পেছন ঘোরার আগেই দিয়া পেছন থেকে মেঘলার গলা জড়িয়ে ধরে বলল, একা একা কি করছিস সেখানে? না তেমন কিছু নয়, এমনি দাঁড়িয়েছিলাম। তোর কি মন খারাপ? মোটেও না। মিথ্যে বলছিস আমার সাথে? আরে না। তাহলে চল ফুচকা খেয়ে আসি। এখন? হুম। এতটুকু বলে দিয়া চলে যায় মেঘলাকে নিয়ে। বাড়ির গেটের পাশেই বসে ফুচকাওয়ালা। সেখান থেকেই ওরা ফুচকা খেলো। রাত 9টা। বিছানায় শুয়ে আছে আয়ুষ। আজ একটু অদ্ভুত অদ্ভুত লাগছে তার। কেমন লাগছে আয়ুষ নিজেও জানে না। চোখ বন্ধ করলেই বারবার চাশমিশের ফেসটা ভেসে আসছে তার। আর শুভ্রতা ভয়ার্ত মুখের কথা ভাবতেই হাসি পাচ্ছে আয়ুষের। এখনো মাথায় আসে না আয়ুষের এত ভয় কেন পায় ও। কথাগুলো মাথায় রেখেই চোখ বন্ধ করে নিল আয়ুষ। পরের দিন ভার্সিটিতে। খোলা চুল, চোখে চশমা, ব্ল্যাক জিন্স, সাথে হোয়াইট টপস আর গলায় ওড়না মুড়িয়ে আস্তে আস্তে এগিয়ে চলছে শুভ্রতা। বুকের ভেতর ধক ধক করছে তার। সে বুঝে উঠতে পারে না এই ভার্সিটিতে আসার আগেই কেন এমন লাগে তার। ভয় নাকি অন্য কিছু বুঝতে পারে না শুভ্রতা। চোখের চশমাটাকে একবার হাত দিয়ে ঠিক করে বুকের শ্বাস ফেলে এগিয়ে চলছে সে। ক্লাসরুমের লাস্ট বেঞ্চে বসে আছে মেঘলা। কিছুই ভালো লাগছে না তার। ভেবেছিল আজ ভার্সিটি আসবে না সে, কিন্তু দিয়ার জন্য আসতে হলো তাকে। তাকে ক্লাসে রেখে কোথাও একটা গেছে দিয়া। ক্লাসের সামনে এসে মেঘলাকে বসে থাকতে দেখে শুভ্রতা দৌড়ে চলে যায় ওর কাছে। তারপর বলে, কি করছিস সেখানে? তেমন কিছু নয়। শুভ্রতা মুচকি হেসে ব্যাগ নিয়ে বসে পড়ে মেঘলার পাশে। তারপর টুকিটাকি গল্প জুড়ে দেয় মেঘলার সাথে। মেঘলাও শুভ্রতার সাথে হ্যাঁ না বলে কথা বলতে থাকে। হাতে পেয়ারা বানানি নিয়ে দিয়া হেঁটে যাচ্ছে মেঘলার কাছে। এমন সময় ওর সামনে এসে হাজির অনিক। দিয়ার সামনে এসে একটা দাঁত কেলানি হাসি দিয়ে বলে উঠল সে, এলইডি বাল্ব, কোথায় যাচ্ছিস? অনিকের কথা শোনার সাথে সাথে দিয়া বলে উঠল, দিলি তো দিলি, সকাল সকাল মুডটাই নষ্ট করে দিলি। যা বাবা, আমি আবার কি করলাম? কি করলি মানে? সকাল সকাল তোর মুখটা দেখালি, না জানি আজকে দিনটা কেমন কাটে আমার। আমার মুখ দেখলে তোর দিন ভালো যায় না? যাই কোথায়? এই দেখ, কালকের কথাই বলি। ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়েছিলাম। কাল রাতে পায়ের ব্যথায় ঘুমিয়ে আসছিল না। ও মা গো, তাই নাকি? এত অবাক হওয়ার কি আছে? অবাক হব না? আমার তো সেম অবস্থা, সারা রাত ঘুমাতেই পারিনি। আর কইস না, প্রিন্সিপাল স্যারটা খালি খালি শাস্তি দিল। সব তোর দোষ। আমার দোষ মানে তোর দোষ? আমার দোষ কোথায়? কাল যদি তুই আমার মাথায় বালি না দিতি তাহলে এসব কিছুই হতো না। আর তুই যদি সেদিন আমার বলটা দিতি তাহলে হতো না। তুই আমার
গায়ে বল না মারলেও কিছু হতো না। বল মারছি আমি নাকি বলতো ওই মুন্না মারছিল? মুন্না মারুক আর ভুন্না মারুক, মারছে তো। তুই আর ভালো হবি না এলইডি বাল্ব। আর তুইও ঠিক হবি না ফাটা টেনিস বল। একসাথে দুজন ঝগড়া করতে করতে এগোচ্ছে ক্লাসরুমের দিকে। হঠাৎই অনেক বলে উঠল, ছি ছি, সকাল সকাল এগুলো কি খাস? কি খাই মানে তুই জানোস এই খাবার কতটা ডেলিসিয়াস? ডেলিসিয়াস না ছাই? অনেকের বাচ্চা, আমার খাওন নিয়ে একদম উল্টাপাল্টা কবি না। কইলে কি করবি দিয়ার বাচ্চা? আমি এখনো বিয়ে করি নাই, সো মুখ সামলে কথা বল। হ, আর আমি তো একসাথে 4-5টা বিয়া কইরা বসে আছি। ধর, তোর সাথে কথা বলাই বৃথা। ও, তুই এতক্ষণ আমার সাথে কথা বলতেছিলি? আমি তো ভাবছি ঝগড়া করতে আসো। সকাল সকাল মাথা খারাপ করিস না, যা তো। আমি জামু কেন, তুই যা। এদিকে এরা দুজন বকবক করতে করতে দুতলার জায়গার ছাদে চলে গেছে। যা দেখে দুজনেই অবাক হয়ে বলল, দিয়া। হাই রে, ছাদে চলে আসছি তো। এইসব কিছু তোর জন্য হইছে, অকর্মের ডেকি কথাকার। কি? আমি অকর্মের ঢেকি? আমি অকর্মের ঢেকি হলে তুই কুমড়ো পটাস। তোর জামাই ওইটা। তাইলে আমারে যেটা বলছো সেটাও তোর বউ। হুর, ফুর, এলইডি বাল্ব কথাকার। ফাটা টেনিস বল। এই বলে আবারও ঝগড়া করতে করতে নিচে নামলো দুজন। তারপর দুজন দুদিকে মুখ করে ঢুকে পড়লো ক্লাসের মধ্যে। ক্লাস শেষে ভার্সিটির করিডোরে হাঁটছে মেঘলা আর দিয়া। আজকের মতো ক্লাস শেষ করে বাড়ি ফিরবে তারা। এমন সময় মেঘলার সামনে এসে মুখোমুখি দাঁড়ালো তানভীর। তানভীরকে দেখে বুক কেঁপে উঠলো মেঘলার। কোনো কিছু না বলেই মেঘলা এড়িয়ে যেতে নেয় তানভীরের পাশ দিয়ে। মেঘলাকে যেতে দেখে বলে উঠলো তানভীর, মেঘলা, আমার তোমার সাথে কথা আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ মেঘলা, আমার কথাটা তো একবার শোনো। আমি আপনার মুখ থেকে কিচ্ছু শুনতে চাই না। এমন করছো কেন? তানভীরের কথা শুনে মেঘলা কিছুটা অবাক হয়ে বলল, এমন করছি মানে? আপনি জানেন না বুঝি? আমি তো একটা জিনিসই বুঝছি না, আপনি বারবার আমার সামনে কেন আসছেন? তার চেয়ে বড় কথা, আপনার গার্লফ্রেন্ড দেখলেই বা কি বলবে? অপরিচিত মেয়ে মানুষের সাথে বেশি কথা বলতে নেই, জানেন না? মেঘলা। উত্তরে আর কিছু বলল না মেঘলা। দিয়ার হাত ধরে হনহন করে হেঁটে গেল সে। দিয়ার মাথায় কিছুই ঢুকলো না। সবচেয়ে অবাক হচ্ছে সে, তানভীর ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। তার চেয়েও বেশি অবাক কর বিষয়, তানভীর মেঘলা একে অপরকে আগে থেকেই চেনে নাকি? তার চিনে থাকলেও মেঘলা রুডলি ব্যবহার করলো কেন? প্রশ্নগুলো মাথায় এসে আটকে যাচ্ছে দিয়ার। অতিরিক্ত না ভেবে দিয়া এগিয়ে গেল মেঘলার সাথে। দিয়া মেঘলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কিছু বলতে যাবে তার আগেই মেঘলা বলে উঠল, প্লিজ এখন কিছু জিজ্ঞাসা করিস না। ব্যাস, মেঘলার এতটুকু কথা শুনেই আর কিছু বলতে পারলো না দিয়া। কিন্তু দিয়া এতটুকু বুঝে গেছে তানভীর আর মেঘলার মাঝে গভীর কোনো জটিলতা আছে। মেঘলা হনহন করে দিয়াকে নিয়ে রিক্সা করে বাড়ি চলে গেল। আর তানভীর দুতলার উপর থেকে মেঘলাকে যেতে দেখে দীর্ঘ শ্বাস ফেললো। সে বুঝতে পারছে না মেঘলাকে কি করে সবটা বলবে। কম তো হলো না, ও নিজেও কষ্ট পাচ্ছে আর তাকেও কষ্ট দিচ্ছে। এসব ভাবতে ভাবতেই তানভীরও বাইক করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। লাইব্রেরিতে একটা বই খুঁজছে শুভ্রতা। সবাই চলে গেছে প্রায়, শুভ্রতাও যাবে একটা বই নিয়ে। সাহিত্যের উপর তার খুব ইন্টারেস্ট, তাই একটা সুন্দর সাহিত্যের বই খুঁজছে সে। সেটা পেলেই চলে যাবে শুভ্রতা। ঘড়ির কাঁটায় 5টা বাজে। ক্লাস শেষে একটু গল্পের বই পড়তে নিয়েছিল শুভ্রতা। আর গল্পের বই পড়তে পড়তে কখন যে এতটা লেট হয়ে গেল বুঝতেই পারেনি সে। ভার্সিটি প্রায় ফাঁকা, তাড়াতাড়ি বইটা নিয়ে বেরিয়ে যাবে সে। অন্যদিকে পুরো ভার্সিটি জুড়ে তানভীরকে খুঁজছে আয়ুষ। জরুরি কাজে একটু ভার্সিটির বাইরে গিয়েছিল সে। অবশ্য তানভীরকে বলেছিল সে যতক্ষণে না আসবে ততক্ষণে তানভীর যাতে না যায়, তাই বলে এতটা লেট হবে বুঝতে পারেনি আয়ুষ। আয়ুষ জানে না তানভীর আছে কি নেই। তারপরও একবার পুরো ভার্সিটি চক্কর না দিলে শান্তি মিলবে না তার। লাইব্রেরির পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল আয়ুষ। হঠাৎই লাইব্রেরি থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে সেদিকে পা বাড়ালো সে। একটা বই নামাতে গিয়ে অনেকগুলো বই নিচে পড়ে গেল শুভ্রতার। একেই বলে দেরির উপর দেরি আরো দেরি। একবার ভেবেছিল আজকে বই না নিয়ে বাড়ি ফিরবে সে, কিন্তু হঠাৎই একটা বইয়ের দিকে চোখ যায় তার। আর সেটা বের করতে গিয়েই বিপদে পড়তে হলো তাকে। এক প্রকার নিরাশ হয়ে নিচে বসে বইগুলো উঠাতে লাগলো সে। হঠাৎই কারো পায়ের শব্দ পেয়ে চমকে উঠলো শুভ্রতা। তুমি এই সময় এখানে কি করছো? কিছুটা অবাক হয়ে কথাটা বলে উঠলো আয়ুষ শুভ্রতাকে। ছেলের কণ্ঠ শুনে ভয়ে আটকে উঠলো শুভ্রতা। বুকের হার্টবিট কয়েক শত বেড়ে যায় তার। শুভ্রতা বইগুলো নিচে রেখেই পেছন ঘুরে তাকায়। সামনে আয়ুষকে দেখে কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে হাত কচলাতে কচলাতে বলে উঠলো সে, আসলে একটা বই খুঁজতেছিলাম, তাই আর কি। তাই আর কি? বই বের করতে গিয়ে এতগুলা বই ফেলে দিলে? আয়ুষের কথা শুনে মাথা নিচু করে ফেলে শুভ্রতা। তারপর বলে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আর বলতে হবে না, এখন তাড়াতাড়ি বইগুলো উঠাও। এতগুলা একলা পারবে না, তুমি ওদিক থেকে উঠাও আর আমি এদিক থেকে উঠাচ্ছি। তাড়াতাড়ি করো, কিছুক্ষণের মধ্যেই ভার্সিটি গেট বন্ধ করে দিবে, সাথে লাইব্রেরিও।
আয়ুষের কথা শুনে শুভ্রতা মাথা নাড়িয়ে কিছু না বলে তাড়াতাড়ি বই উঠাতে ব্যস্ত হয়ে পড়লো। পাক্কা 20 মিনিট লাগলো ওদের সব বইগুলো গুছিয়ে বুক সেলফে রাখতে। আয়ুষ আগে থেকেই ক্লান্ত ছিল, এখন আরো ক্লান্ত লাগছে নিজেকে। তারপরও নিজের ক্লান্তকে উপেক্ষা করে বলে উঠলো সে শুভ্রতাকে। ঠিক আছে, সব হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বাড়ি যাও। উত্তরে মাথা নাড়ায় শুভ্রতা। হালকা খুশি হয়ে মৃদু কণ্ঠে বলে সে, ধন্যবাদ ভাইয়া। উত্তরে হালকা হাসলো আয়ুষ, তারপর বলল সে। ঠিক আছে, চলো এখন। তারপর শুভ্রতা আয়ুষ দুজনে একসাথে চললো গেটের সামনে। লাইব্রেরির দরজার সামনে পর্যন্ত আসতেই চমকে উঠলো দুজন, কারণ দরজাটা আটকানো। সাথে সাথে দুজনেই চমকে উঠলো। আয়ুষ দরজা ধরে টান দিতেই বুঝে গেল দরজার সামনে থেকে আটকানো। সাথে সাথে দুজনেই ঘাবড়ে গেল। আয়ুষ বলে উঠলো, ও নো, রামু চাচা দরজা বন্ধ করে চলে গেছে। আয়ুষের কথা শুনে শুভ্রতা ভয়ে ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন কি করে বের হব আমরা? এদিকে রামু চাচা ভার্সিটির সব ক্লাসরুম বন্ধ করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অন্ধকার রুমে হঠাৎই আয়ুষকে জড়িয়ে ধরে শুভ্রতা। ভয়ে হাত পা কাঁপছে তার। এমন একটা বিপদে যে সে পড়বে কোনোদিনও ভাবেনি। কিছুক্ষণ আগে দরজা বন্ধ থাকায় ওরা কি করবে কিছুই বুঝতে পারছে না। তার উপর আয়ুষ বেশ কয়েকবার কল করেছিল তানভীরকে, কিন্তু তানভীর ফোন তুলছে না। এমন সময় হঠাৎই ইলেকট্রিসিটি চলে যাওয়ায় পুরো রুম অন্ধকারে ঢেকে যায়। অন্ধকার রুমে শুভ্রতার খুবই ভয়, তাই ভয়ে আয়ুষকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সে। হুট করে শুভ্রতা যে আয়ুষকে জড়িয়ে ধরবে এটা একদম কল্পনার বাইরে ছিল আয়ুষের। শুরুতে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল সে। কি হলো তোমার? আয়ুষের কথা শুনে কাঁপা কাঁপা গলায় বলল শুভ্রতা, আমার অন্ধকার রুমে খুব খুব ভয় করে। শুভ্রতা কাঁপছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সে কোনোদিনও পড়েনি। শুভ্রতা ভয়ে কাঁপছে, এটা আয়ুষ বুঝতে পেরে ওর মাথায় হাত দিয়ে বলল, কাম ডাউন চাশমিশ, কিচ্ছু হয়নি। আর এত ভয় পাওয়ার কি আছে? অন্ধকার রুমে তুমি একা নও তো, আমিও আছি, তাই ভয় পেও না। আমরা এখান থেকে কি করে বের হব? ডোন্ট ওয়ারি, আমি তানভীরকে টেক্সট করে দিয়েছি, ও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের করবে। হালকা নিঃশ্বাস ফেললো শুভ্রতা, কিন্তু ভয়ে আয়ুষকে ছাড়লো না। আয়ুষও আরো জোর করেনি, কারণ সে বুঝে গেছে এই মেয়ে খুবই ভীতু। এরই মাঝে হঠাৎই ইলেকট্রিসিটি চলে আসলো। শুভ্রতা এতক্ষণ কি করছিল ভাবতেই লজ্জা লাগছে তার। সে তাড়াতাড়ি আয়ুষকে ছেড়ে দিয়ে বলল, সরি। ইটস ওকে, চলো চেয়ারে বসি। মাথা নাড়ায় শুভ্রতা। তারপর দুজনই বসে পড়ে লাইব্রেরিতে থাকা একটা বেঞ্চের উপর। আয়ুষ ঘেমে একাকার হয়ে গেছে। এতক্ষণ ইলেকট্রিসিটি না থাকায় আরো ঘেমে গেছে সে। শুভ্রতা আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি তো অনেক ঘেমে গেছেন, এইভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। এতটুকু বলেই তার গলায় থাকা ওড়নার অর্ধেক অংশ হাতে নিয়ে আয়ুষের মুখের ঘাম মুছে দিতে লাগলো শুভ্রতা। শুভ্রতার কাজে আয়ুষ অবাক হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শুভ্রতার দিকে। ভালো লাগছে তার। এই মেয়েটাকে প্রথম দিন থেকেই একটু অন্যরকম লাগে আয়ুষের কাছে। কেন লাগে তা জানে না আয়ুষ। এভাবে 2-3 ঘন্টা কেটে যায়। সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই। এখন টেনশন হচ্ছে আয়ুষের। সে বুঝতে পারছে না তানভীরের এত সময় লাগছে কেন। চারদিকে থমথমে পরিবেশ। পুরো ভার্সিটিতে শুধুমাত্র আয়ুষ আর শুভ্রতাই আছে। এটা ভাবতেই শুভ্রতার ভয়ে শরীর কাঁপছে। ভূতের ভীষণ ভয় শুভ্রতার। তার উপর লাইব্রেরির ভিতর আছে। শুভ্রতা একটু একটু করে চারপাশে তাকাতে তাকাতে আয়ুষের দিকে এগোচ্ছে। ভয় হচ্ছে তার ভীষণ ভীষণ ভয়। এদিকে আয়ুষ শুভ্রতার কাহিনী বুঝতে পেরে ওর কানের পাশে চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিল। হঠাৎ এমনটা হওয়াতে শুভ্রতা ভয় পেয়ে আয়ুষের হাত জড়িয়ে ধরে বলে, ও মা, ভূত। শুভ্রতার কাজে আয়ুষ উচ্চস্বরে হেসে দেয়। আয়ুষকে হাসতে দেখে বলে উঠল শুভ্রতা, আপনি হাসছেন? আর আমার ভয় হচ্ছে। হাসবো না তো কি করব? তোমার মতো এত ভীতু মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। একদম ভীতু বলবেন না, আমি খুব সাহসী। তা তো দেখতেই পাচ্ছি। এমন সময় লাইব্রেরির ভেতর থেকে একটা বই পড়ার শব্দ আসলো। সাথে সাথে শুভ্রতা জাপটে জড়িয়ে ধরলো আয়ুষকে। আয়ুষের প্রথমে একটু ঘাবড়ে গেলেও পরক্ষণে একটা ইঁদুরকে দৌড়াতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললো সে। এরপর তাকালো আয়ুষ শুভ্রতার দিকে। আয়ুষের হাতটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে খিঁচে চোখ বন্ধ করে আছে শুভ্রতা। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কপালের পাশে লেপ্টে আছে শুভ্রতার ছোট ছোট কিছু চুল। এই মুহূর্তে আয়ুষের কাছে বেশ লাগছে শুভ্রতাকে। আয়ুষ শুভ্রতার দিকে তাকিয়ে আনমনে মুচকি হাসলো। তারপর শুভ্রতার দিকে হালকা ঝুঁকে কানে কানে বলল, কেউ একজন বলেছিল সে নাকি খুব সাহসী। এটা তবে সাহসিকতার নমুনা মিস চাশমিশ? আয়ুষের কথা শুনে লজ্জায় নড়ে চড়ে উঠল শুভ্রতা। তারপর বলল, আসলে আমার না। হয়েছে, আর কিছু বলতে হবে না। রাত প্রায় 8টা বেজে গেছে, কিন্তু এখনো কারো খবর নেই। রুমের মধ্যে পায়চারি করছে আয়ুষ। সে বুঝতে পারছে না তানভীর কি এখনো মেসেজটা দেখেনি। ফোনটাও তুলছে না। একরাশ বিরক্ত নিয়ে হাঁটছে সে। আর শুভ্রতা লজ্জায় মাথা নিচু করে বসে আছে, কারণ এই পরিস্থিতির জন্য শুধুমাত্র সেই দায়ী। না জানি আম্মু আব্বু কতটা চিন্তা করছে। ফোনটাও সাথে করে আনেনি সে, যে ফোন করে কারো হেল্প নেবে। এটা হচ্ছে না শুভ্রতার।
নিজের উপরই রাগ হচ্ছে শুভ্রতার। নিজের রুমে বেঘুরে ঘুমাচ্ছে তানভীর। সেই ভার্সিটি থেকে ফিরে মন খারাপ করে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎই ফোনের শব্দে ঘুম ভাঙলো তানভীরের। মাথাটা ভার হয়ে আছে তার। আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসলো সে। ফোনটা বাজতে বাজতে আবারও কেটে গেল। তানভীর আস্তে আস্তে চলে গেল তার রুমের সোফার কাছে, কারণ ফোনটা ওখানে রেখেছিল সে। মোবাইল উঠাতেই তানভীরের চোখ বড় বড় হয়ে গেল। আয়ুষ 50 বার কল করেছে আর 20টা মেসেজ। তানভীর তাড়াতাড়ি আয়ুষের করা মেসেজটা চেক করলো। সাথে সাথে চমকে উঠলো সে। বেশি কিছু না ভেবে যে অবস্থায় ছিল সে অবস্থায় বেরিয়ে গেল সে। পাশাপাশি মাথা রেখে দুদিকে শুয়ে আছে শুভ্রতা আর আয়ুষ। তারা ভেবেই নিয়েছে আজ রাতে তাদের ভার্সিটির লাইব্রেরিতেই কাটাতে হবে। হঠাৎই আয়ুষ বলে উঠলো, তারপর বলো তোমার বাড়িতে কে কে আছে? আমি, বাবা, মা আর আপনার। আমারও সেম সেম। হো। আচ্ছা তুমি এটা বলো, প্রথম যখন তোমার নাম জিজ্ঞেস করেছিলাম তখন কাঁপছিলে কেন? শুভ্রতা কিছু কিছু বলবে এর আগেই তানভীর রামু চাচাকে নিয়ে এসে লাইব্রেরির দরজা খুলে ভিতরে ঢুকলো। তানভীরকে দেখে শুভ্রতা আয়ুষ দুজনেই শোয়া থেকে উঠে বসলো। তানভীর আয়ুষের সামনে এসে বলল, তুই ঠিক আছিস তো? ঠিক আছে। এত সময় লাগলো তোর? সরি দোস্ত, ঘুমিয়েছিলাম তাই বুঝতে পারিনি। ঠিক আছে চল তাড়াতাড়ি, চাশমিশকে বাড়ি পৌঁছে দিতে হবে। চল তাড়াতাড়ি। তারপর শুভ্রতা, আয়ুষ, তানভীর আর রামু চাচা চারজনই একসাথে চললো। আয়ুষ রামু চাচাকে বলে উঠলো, রামু চাচা তুমি একটু দেখে দরজাটা বন্ধ করবে না? আমি বুঝবার পারি না যে তোমরা ভিতরে ছিলে। ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু এরপর থেকে লাইব্রেরি বন্ধ করার আগে দেখে নিও। আচ্ছা। শুভ্রতা আর এদের মাঝখানে কিছু বলেনি, চুপচাপ ওদের সাথে হেঁটে চলে গেল। রাত 10টা বেজে 20 মিনিট। তানভীর আর আয়ুষের বাইক এসে থামলো শুভ্রতার বাড়ির সামনে। শুভ্রতা, আয়ুষ, তানভীর দুজনকেই থ্যাংক ইউ বলে চলে গেল বাড়ির ভেতরে। শুভ্রতা যাওয়ার পানে কতক্ষণ তাকিয়ে রইল আয়ুষ। এক মুহূর্তের জন্য হলেও তার মনে হলো আজ রাতটা একসাথে থাকলে মন্দ হতো না। আয়ুষের ভাবনার মাঝখানে বলে উঠলো তানভীর, কি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বাড়ি যাবি না নাকি? তানভীরের কথা শুনে আয়ুষ তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তারপর বলল, হ্যাঁ যাচ্ছি তো। তারপর তানভীর আর আয়ুষ দুজনেই নিজেদের বাইকে করে চলে গেল। গেটের আড়াল থেকে শুভ্রতা দাঁড়িয়েছিল। তখনও কিছু একটা ভেবে হালকা হাসলো সে। তারপর জোরে জোরে শ্বাস ফেলে চলল ভেতরে। বাড়ির ভেতর ঢুকতে হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হয় শুভ্রতাকে, কিন্তু কিছু একটা মিথ্যে বলে ম্যানেজ করে নেয় সে। পরের দিন ভার্সিটিতে মাঠের গাছতলা একলা বসে আছে মেঘলা। শুভ্রতার দিয়ে গেছে ঝালমুড়ি আনতে, তাকেও বলেছিল কিন্তু সে রাজি হয়নি, তাই তাকে রেখে চলে গেছে তারা। এমন সময় তানভীর এসে বসলো মেঘলার পাশে। তারপর নীরবে বলল সে, তুমি এতটা অভিমানী কেন মেঘপুরি? হঠাৎ তানভীরের কণ্ঠ শুনে চমকে উঠলো মেঘলা। তানভীরের দিকে এক পলক তাকিয়ে বলল সে, আপনি? হ্যাঁ আমি। এত করে বলছি আমার তোমার সাথে কথা আছে, একটিবার তো শুনতে পারো কথাটা। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। প্লিজ মেঘপুরি, আমার কথাটা তো শোনো। তানভীরের কথা শুনে মেঘলা চেঁচিয়ে বলে উঠলো, বলেছি না আমি আপনার কোনো কথা শুনবো না। এমন কেন করেন বারবার? আড়াল থেকে কষ্ট দিয়ে হচ্ছিল না যে এখন বারবার সামনে এসে টর্চার করছেন? কি ভেবেছেন কি নিজেকে আপনি? ভালোবাসি বলে মাথা কিনে নিয়েছেন নাকি? আপনার তো গার্লফ্রেন্ড আছে, তার কাছে যান না। বারবার আমার কাছে কেন আসেন? নাকি একটা দিয়ে হচ্ছিল না? কাল থেকেই ডিস্টার্ব ছিল মেঘলা, তাই আজ তানভীরের উপর যত রাগ ছিল সব বের করলো সে। এদিকে বারবার মেঘলার এই অপমান সহ্য হচ্ছে না তানভীরের। এবার কথাটা তো একদমই সহ্য হয়নি তানভীরের। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল তানভীর মেঘলার গালে। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে মেঘলা পুরো স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেই পারেনি তানভীর তাকে মারবে। ছলছল চোখে তাকিয়ে রইল মেঘলা তানভীরের দিকে। তানভীর রেগে মেগে মেঘলার বাহু চেপে ধরলো। তানভীরের এমন কাজে আরো চমকে গেল মেঘলা। সে কিছু বলবে তার আগে তানভীর রাগী কণ্ঠে বলে উঠল, কি ভাবো তুমি নিজেকে? হ্যাঁ, বারবার তোমার কাছে আসছি বলে যা ইচ্ছা তাই বলবে? আরে তুমি একবার আমার কথাটা তো শুনতে পারো। আমি কি বলতে চাই সেটা শুনতে পারো। সব সময় চোখের দেখা সত্যি হয় না। সহজ বিষয়টা মাথায় আসে না কেন তোমার? আর কি কখন থেকে গার্লফ্রেন্ড আছে করে যাচ্ছ? এত দেমাগ কেন তোমার? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি না নাকি? একটা জিনিস মনে রাখবে মেঘলা, অনেক সময় চোখের দেখার মাঝেও অনেক বড় সত্যি লুকিয়ে থাকে। এতটুকু বলে তানভীর রেগে চলে যায়। আজ খুব রেগে গেছে তানভীর, তার সপ্তম আকাশে উঠে গেছে। এদিকে মেঘলা তানভীর কি বললো কিছুই বুঝতে পারলো না। চোখ বেয়ে পানি পড়ছে তার। সে উঠে যেতে নিবে, এরই মাঝে শুভ্রতা আর দিয়া হাজির। তারা সবটাই দেখেছে, আবার শুনেছে। দিয়া ক্ষিপ্ত মেজাজ নিয়ে এসে বলল মেঘলাকে, এইসব কি মেঘু? কিছুই না। একদম কথা ঘোরাবি না। আমরা সবটা শুনেছি আর দেখেছি। বারবার তানভীর ভাইকে অপমান কেন করিস তুই? আর তার চেয়েও বড় কথা, তোর আর তানভীর ভাইয়ের সম্পর্ক কি? আজকে তোকে সব প্রশ্নের উত্তর দিতে হবে মেঘু। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। উত্তর তো তোকে দিতেই হবে। এদিকে পেছনে শুভ্রতা দাঁড়িয়ে আছে ঠাই হয়ে। এই তানভীরই সেই তানভীর বুঝতে পারেনি শুভ্রতা। প্রথম দিন আয়ুষের মুখে তানভীর নামটা শুনেছিল, তখনই কেমন একটু লেগেছিল শুভ্রতার। তারপর কাল রাতে যখন আয়ুষ বলে তানভীরের
তখন অন্যরকম লেগেছে, কিন্তু এই তানভীরই সেই তানভীর হবে ভাবতে পারেনি শুভ্রতা। অবশ্য জানবে কি করে, সে তো কখনো তানভীরকে দেখেইনি, শুধু নাম শুনেছিল। কি হলো মেঘু, বল আমায়, তোর আর তানভীর ভাইয়ের সম্পর্ক কি? এবারের কথা শুনে মেঘলা আর সহ্য করতে না পেরে দিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মেঘলাকে কাঁদতে দেখে দিয়া অবাক হয়ে বলল। আরে তুই কাঁদছিস কেন? উত্তরে কিছু বলে না মেঘলা, কেঁদে ভেঙে পড়ে সে। কিছুক্ষণ পর একটা বড় গাছের নিচে বসে আছে মেঘলা, শুভ্রতা আর দিয়া। ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করে দেয় সে মেঘলার দিকে। মেঘলা বোতলটা হাতে নিয়ে অর্ধেক পানি খায়। মেঘলার পানি খাওয়া শেষ হতেই দিয়া বলে উঠল। এখন তাহলে বল সবটা। মেঘলা দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করলো তার আর তানভীরের প্রথম সাক্ষাতের কথা। শপিং মলে রায়হানের সাথে শপিং করতে এসেছে মেঘলা। রায়হান হলো তার কাজিন। বড় শপিং মল ঘুরে একটার পর একটা দোকান দেখতে ব্যস্ত মেঘলা। রায়হানও তার সাথে হেঁটে চলেছে। রায়হানের পরনে ছিল লাল শার্ট, ব্ল্যাক জিন্স। হঠাৎই রায়হানের ফোনটা বেজে উঠলো। রায়হান ফোনটা তুলে একটু সাইডে চলে যায়। এরই ভিতরে সেখানে এসে উপস্থিত হয় তানভীর। বোনের জন্য গিফট কিনবে সে। কানে ফোন গুজে উল্টো দিক মুখ করে দাঁড়িয়ে আছে সে। পরনে হোয়াইট টি শার্টের উপর লাল শার্ট, ব্ল্যাক জিন্স। শার্টের হাতা কোণী পর্যন্ত ফোল্ড করা। সিল্কি চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সাজানো। হাতে ব্ল্যাক ওয়াচ। এক কথায় অসম্ভব সুন্দর লাগছিল তাকে। মেঘলা পুরো জায়গাটায় চোখ বুলাতে বুলাতে একটা দোকানে ঝুলিয়ে রাখা সুন্দর ড্রেসের দিকে চোখ যায় তার। মেঘলা পেছন ঘুরে তাকিয়ে বলল রায়হানকে, চল ওইখানে যাই। কিন্তু পেছন ফিরে রায়হানকে না দেখে কিছুটা অবাক হয়ে বলল সে, আরে ও আবার গেল কই? আশেপাশে তাকাতেই কিছুটা দূরে দেখতে পেল মেঘলা উল্টো দিকে ঘুরে কারোর সাথে কথা বলছে রায়হান। মেঘলা বেশি কিছু না ভেবে হেঁটে চলে যায় রায়হানের কাছে। পেছন থেকে ফোনটা টেনে নিয়ে বলে সে, আমার সাথে শপিং করতে আসছোস নাকি গার্লফ্রেন্ডের সাথে বকবক করতে? এতটুকু বলেই মেঘলা রায়হানের হাত ধরে হাঁটতে থাকে আর বলে, আজকে তোর পকেটে যত টাকা আছে সব শেষ করি ছাড়মু আমি। তারপর তোর গার্লফ্রেন্ডেরও ছ্যাঁকা দিমু দেখিস। ওদিকে একটা সুন্দর ড্রেস দেখছি, কিনে দিবি কিন্তু। আর এত সারাদিন গার্লফ্রেন্ডের সাথে কথা বলার কি আছে বলতো? বাসায় বসে কথা বললে হয় না নাকি যে রাস্তাঘাটে বের হলেও পকপক করা লাগবে তোর? এরকম আরো নানা কথা বলতে বলতে এগিয়ে চলেছে মেঘলা একটা ছেলের হাত ধরে। এদিকে হুট করে কেউ তানভীরের কাছ থেকে ফোনটা নিতেই চমকে উঠলো তানভীর। সামনে একটা মেয়েকে দেখে আরো চমকে উঠলো সে। তার উপর মেয়েটার তার হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে। তানভীর কিছু বলবে তারও সুযোগ দিচ্ছে না মেয়েটি। উল্টো দিকে ঘুরে মেয়েটি নিয়ে যাচ্ছে তাকে, যার কারণে মেয়েটির ফেসও দেখতে পাচ্ছে না তানভীর। এদিকে মেঘলা রায়হান ভেবে অন্য আরেকটা ছেলের হাত ধরে হাঁটছে আর বকবক করছে। এক পর্যায়ে মেঘলা তানভীরের হাত ধরে নিয়ে আসে একটা দোকানের সামনে। তারপর তার পছন্দ মতো একটার পর একটা ড্রেস দেখতে থাকে। দোকানের সামনে আসতে এতক্ষণ পর তানভীর দেখতে পেল মেয়েটির ফেস। মায়াবী মুখ, ঘন কালো লম্বা চুল, পরনে লাল রঙের জর্জেট থ্রি পিস, চোখে কাজল, হাত ভর্তি লাল কাঁচের চুড়ি। তানভীর মেয়েটির মুখ দেখে হা হয়ে যায়। এক অন্যরকম ঘোরে আটকে যায় সে। জীবনে প্রথমবার কোনো মেয়েকে দেখে চোখ আটকে যায় তানভীরের। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানভীর মেয়েটির দিকে। এদিকে মেঘলা তার পছন্দের ড্রেসটা হাতে নিয়ে আবার এগিয়ে যেতে লাগলো তানভীরের হাত ধরে। তানভীর এতটাই বিভোর আটকে গেছে সে যে কিছু বলবে তাও ভুলে গেছে। এমন সময় মেঘলার সামনে এসে হাজির রায়হান। হতভম্ব হয়ে বলল সে, ওই মেঘলা, কার হাত ধরে হেঁটেছিস তুই? কার আবার? তোর? ভাবতে মেঘলা চোখ চড়ুই গাছ। বিস্ময় নিয়ে বলল সে, তুই যদি আমার সামনে থাকিস তাহলে? হায় রে, আমি তুই ভেবে এতক্ষণ কার হাত ধরে হাঁটছিলাম? ভাবতেই ভয় ভয়ে পেছন ফিরে ঘুরে তাকালো সে। সামনে অপরিচিত একটা ছেলেকে দেখে চমকে উঠলো মেঘলা। কানে হাত দিয়ে তানভীরের দিকে তাকিয়ে বলল সে, সরি সরি, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি। আসলে আপনি লাল শার্ট পরেছেন আর ও লাল শার্ট পরেছে, তাই আর কি গুলিয়ে গেছি। সরি ভাইয়া। মেঘলার কথা শুনে তানভীর তার ঘোর থেকে বেরিয়ে আসলো। তারপর বলল, ইটস ওকে। তানভীরের কথা শুনে মেঘলা হালকা হেসে আর একবার সরি বলে রায়হানের হাত ধরে চলে যায়। আর তানভীর কিছুক্ষণ মেঘলার যাওয়ার পানে তাকিয়ে থেকে মুচকি হেসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এখানেই প্রথম সাক্ষাৎ হয় মেঘলা আর তানভীরের। এরপর প্রায় 1-2 মাসে দেখা হয়নি মেঘলা তানভীরের। তানভীর পুরো দিশেহারা হয়ে গেছিল মেঘলার সাথে দেখা করার জন্য, কিন্তু কোনোভাবেই দেখা হচ্ছিল না তানভীরের সাথে মেঘলার। কোনো মেয়েকে প্রথম দেখায় এত ভালোবেসে ফেলবে তানভীর, এটা ভাবতেই পারেনি সে। এরই মাঝে হঠাৎ একদিন রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল তানভীর। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে পড়লো তার বাইকের সামনে। হতভম্ব হয়ে বলল সে, প্লিজ ভাইয়া, হ্যাঁ আমাকে বাঁচান, ওরা আমাকে। বলতে বলতে হাঁপিয়ে উঠলো মেয়েটি। তানভীর মেয়েটির মুখ দেখে বিস্মিত হলো, কারণ মেয়েটি আর কেউ নয়, তানভীরের মেঘলা। তানভীর মেঘলাকে দেখে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে ওর পেছনে ছেলেগুলোকে দেখে। তানভীর গাড়ি থেকে নেমে চলে যায় মেঘলার কাছে। মেঘলার ভয় আর ঘাবড়ানো মুখ দেখেই সে বুঝে গেছে তার সাথে ঠিক কি হতে চলেছিল। এমন সময় মেঘলার পেছনে থাকা একটা ছেলে বলে উঠলো, কি ডার্লিং, কি ভাবছো? এই হিরো তোমায় বাঁচাতে পারবে আমার হাত থেকে? মুহূর্তেই তানভীর রাগান্বিত মাথা আরো গরম হয়ে যায়। রাগের মাথায় উড়াধুরা মারতে থাকে তানভীর ছেলেগুলোকে। রাগে তার মাথার রগ দাঁড়িয়ে গেছে। একটা ছেলেকে
মেঘলাকে মারতে মারতে আধমরা করে ফেলে তানভীর। তারপরও ছাড়ছে না। মেঘলা ঘাবড়ে গিয়ে তানভীরের হাত ধরে, কিন্তু তানভীর শুনছে না। এদিকে তানভীর ছেলেটিকে মারছে আর বলছে, তোদের এত বড় সাহস, আমার জানের দিকে নজর দিয়েছিস, তোদের আমি মেরেই ফেলবো। এদিকে মেঘলা তানভীরের কথা শুনে আরো চরম প্রকার অবাক হয়ে ভাবলো সে, এসব কি বলছেন উনি? তানভীরের মার খাওয়া ছেলেটি বলে উঠল। সরি ভাই, ভুল হয়ে গেছে, এই ভুল আর হবে না। কিন্তু তানভীর শুনতে নারাজ। অবশেষে বাধ্য হয়ে মেঘলা তানভীরের সামনে গিয়ে চেঁচিয়ে বলে উঠল, স্টপ ইট, ও মরে যাবে তো। মেঘলার কথা শুনে তানভীর থেমে যায়। তানভীরের কাছ থেকে ছাড়া পেতেই ছেলেটা দৌড়ে পালালো। বাকিরা আরো আগেই পালিয়েছে। এদিকে তানভীর জোরে জোরে শ্বাস ফেলছে, এখনো রাগ হচ্ছে তার। এদিকে মেঘলা খুব ভালোভাবে তানভীরের দিকে তাকাতে মনে পড়লো তার সেদিন শপিং মলের কথা। মনে মনে খুব ভালো লেগেছে মেঘলার তানভীরকে। এই ভালো লাগায় ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল। কেটে গেল অনেকগুলো দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম, সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, সবকিছুই মেঘলার ভালো লাগতো তানভীরের সাথে। এক পর্যায়ে মেঘলার অভ্যাসে পরিণত হয় তানভীর। একটা সময় তো মেঘলা বলেই ফেলে তানভীরকে, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো তানভীর, কখনো ছেড়ে যাবে না তো আমায়? মেঘলার কথা শুনে তানভীর মুচকি হেসে মেঘলার হাতে চুমু এঁকে বলেছিল। কখনো না। ধীরে ধীরে মেঘলার ফ্যামিলিও জেনে যায় তানভীরের কথা। প্রথমে মেঘলার বাবা কিন্তু করলেও তানভীরকে দেখার পর তাদেরকে ভালো লাগে। এভাবেই কাটছিল মেঘলা তানভীরের দিন। রাগ, অভিমান, হাসি, কান্না আর অনেক ভালোবাসার মধ্য দিয়ে তারপর হঠাৎ একদিন ঘটানো এক ভয়ঙ্কর ঘটনা, মেঘলার জন্মদিনের দিন। সেদিনের ঘটনা বলতে বলতে উচ্চস্বরে কেঁদে উঠল মেঘলা দিয়াকে ধরে। মেঘলার কান্না দেখে দিয়া শুভ্রতা দুজনেই জড়িয়ে ধরলো মেঘলাকে। মেঘলা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তানভীর আমার সাথে এমন কিছু করবে। এমন সময় হঠাৎই পেছন থেকে বলে উঠল একটা মেয়ে। তানভীর কিছু করেনি মেঘলা, সব নিতান্তই তোমার চোখের দেখা সত্যির মাঝে কিছু ভুল ধারণা ছিল। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলা সামনের মেয়েটির দিকে, কারণ মেয়েটি হলো তানভীর যে মেয়েকে প্রপোজ করেছিল সে। মেঘলা বুঝতে পারছে না এই মুহূর্তে সেটি কি রিয়াকশন দিবে। মেঘলার ভাবনার মাঝে মেয়েটি এসে সামনে দাঁড়ালো মেঘলার, তারপর বলল, আমায় চিনতে পেরেছো কি মেঘলা? তুমি তো সেদিনের মেয়েটি, তোমাকে ভুলে যাব কি করে? যাক, ভালো হয়েছে আমায় ভুলোনি। আচ্ছা একটা কথা বলো, যাকে এত ভালোবাসো, এত বিশ্বাস করো, সামান্য কিছু জিনিস দেখে এতটা ভুল বুঝলে কি করে? এতগুলো দিন কি করে পারলে তাকে ছাড়া থাকতে? তার থেকেও বড় কথা, তুমি একবার তানভীরকে জিজ্ঞেস করতে পারতে সবটা, কিন্তু তা করলে না। তুমি নিজেও কষ্ট পেয়েছো আর আমার বন্ধুটাকেও কষ্ট দিয়েছো। মেয়েটির কথা শুনে শুভ্রতা অবাক হয়ে বলল, বন্ধু? শুভ্রতার কথা শুনে মেয়েটি তাকালো শুভ্রতার দিকে, তারপর বলল, আমি আর তানভীর বন্ধু, আমরা সেই কলেজ লাইফ থেকে একসাথে আছি, কিন্তু তোমার বন্ধু আমাদের বন্ধুত্বটাকে প্রেমিক প্রেমিকা ভেবে ভুল করেছে। মেঘলা স্তব্ধ হয়ে নীরব কণ্ঠে বলে উঠল, তাহলে সেদিন? আমি বলছি সেদিন কি হয়েছিল, তবে সবটা বলার আগে আমি তোমায় একটা কথা বলি মেঘলা, কখনো একদিক দেখে বিবেচনা করো না। মানছি সেদিন তুমি যেভাবে সবটা দেখেছিলে সেক্ষেত্রে তোমার দিক থেকে সব ঠিক, কিন্তু তারপরও তুমি কি পারতে না একবার তানভীরের সাথে কথা বলতে? সরাসরি কথা না বলতে পারলে ফোনে তো অ্যাটলিস্ট কথা বলতে পারতে, তাহলে তো আর যাই হোক এত কষ্ট পেতে হতো না তোমাদের। মেঘলার মাথা ভনভন করছে, সে বুঝতে পারছে না মেয়েটি কি বলছে বা কেন বলছে। মেঘলা একটু বিষয় নিয়ে বলল, আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সব বুঝিয়ে বলছি আমি। সেদিন তোমার বার্থডের সকালবেলা হুট করেই তানভীরের ফোন আসে আমার কাছে। তোমাদের রিলেশনের কথা আমি শুরু থেকেই জানতাম, কারণ তানভীর সবই বলেছিল আমায়। সে যাই হোক, সেদিন তানভীরের ফোন পেয়ে আমি গিয়েছিলাম তানভীরের বাসায়। তানভীরের রুমে ঢুকতেই দেখলাম রুমের মধ্যে পায়চারি করছে তানভীর, খাতা হাতে কিছু একটা মুখস্থ করছে সে। এমন সময় সেখানে হাজির হয় মীরা। মীরা হলো সেই মেয়েটির নাম। মীরা তানভীরকে পায়চারি করতে দেখেই বলে উঠলো, কি ব্যাপার, সকাল সকাল কেন ডাকলি আমায়? মেয়েলি কণ্ঠ শুনতে তানভীর পেছন ঘুরে তাকালো। সামনে মীরাকে দেখে এক্সাইটিং হয়ে বলল সে, দোস্ত তুই আসছস? তুই ডাকবি আর আমি আসবো না, কিন্তু এত সকালে কেন ডাকলি আমায়? আর বলিস না, আজকে মেঘলার বার্থডে। ও, এটা তো ভালো কথা। তাই তো ভাবছি আজকে মেঘলাকে অনেক বড় সারপ্রাইজ দিব। দে না, ওকে নিয়ে বড় একটা রেস্টুরেন্টে খাওয়া। না সেটা নয়। তাহলে? মীরা তাহলে শুনে তানভীর মুচকি হেসে বলল, বলছি 1 মিনিট। এতটুকু বলে তানভীর চলে যায় তার রুমের আলমারির কাছে। তারপর আলমারি থেকে একটা ব্যাগ বের করে আনে সে। ব্যাগের ভিতর ছিল একটা সুন্দর আংটি। সেটা বের করে মীরাকে দেখিয়ে বলে সে, ভাবছি আজকে মেঘলাকে প্রপোজ করব। ও, তাহলে তো আরো ভালো হবে, মেঘলা খুব খুশি হবে। কিন্তু এতে আবার কিন্তু কিসের? আমি মেঘলাকে আমার ফিলিংসের কথা সব গুছিয়ে বলতে পারছি না। মানে আবার কি, কাল সারা রাত ওর জন্য প্রেমপত্র লিখেছি, কিন্তু ওর সামনে সবটা বলতে পারবো কিনা তাতে সন্দেহ আছে আমার। এতক্ষণ পর মীরা বুঝতে পারলো তানভীর হাতে খাতা নিয়ে কি মুখস্থ করছিল। বিষয়টা ভাবতে হেসে দিল মীরা। হঠাৎ মীরার হাসার কারণ বুঝতে না পেরে তানভীর অবাক হয়ে বলল,
কই তুই হাসছিস কেন? হাসবো না তো কি করব? ভার্সিটির টপ বয় যদি বলে সে গুছিয়ে পড়া বলতে পারবে না, তাহলে হাসি পাবে না তো কি পাবে শুনি? আরে বই পড়া আর প্রেমপত্র পড়ার মধ্যে অনেক তফাৎ, তুই বুঝতে পারছিস না। আচ্ছা সব বুঝলাম এখন। আমায় এখানে আসতে বললি কেন? তোর হয়ে আমি কি মেঘলাকে কথাগুলো বলবো? তানভীর বলল, আরে না আমিই বলবো, তুই শুধু দেখবি আমি ঠিকভাবে বলতে পারি কিনা। ঠিক আছে, তুই যখন মেঘলাকে প্রপোজ করবি তখন আমি দূর থেকে দাঁড়িয়ে সবটা শুনবো, নে ঠিক আছে? আরে ওইভাবে তাকাচ্ছিস কেন? তুই কি পাগল? আমি কি বলছি আর তুই কি বুঝছিস? আমি সত্যিই তোর কথা বুঝতে পারছি না। বেশি বোঝার দরকার নেই, তুই বিছানায় বস, আমি বলছি। মীরা তানভীরের কথা মতো বিছানায় বসে পড়ল। তারপর তানভীর হাঁটু গেড়ে বসে বলল, মনে কর তুই মেঘলা আর আমি তোকে এখন প্রপোজ করব। ও এই ব্যাপার? আমি টিচার আর তুই এখন পড়া দিবি, এই তো? তেমনটাই। এই কি বললি তুই? হাসলো মীরা। মীরার হাসির মাঝখানে বলে উঠল তানভীর, তা ম্যাডাম কমলা বেগম, আপনার হাসা হয়ে গেলে আমি কি শুরু করতে পারি? তানভীরের কথা শুনে মীরা ভাব নিয়ে বলল, ছাত্র থাবড়াইয়া দাঁত লাল বানায়া দিব। এমন করলে কিন্তু আমি খেলুম না। আচ্ছা যা, সরি টিচার। তাহলে শুরু কর। মীরার কথা শুনে তানভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে আংটিটা হাতে নিয়ে মীরার সামনে হাঁটু গেড়ে বসে তার লেখা অনুভূতিগুলো বলতেই ছিল। আর সেই সময় এসে হাজির হলো মেঘলা। ঘটনাটা এত দ্রুত হয়ে গিয়েছিল যে মীরা তানভীর কিছু বলার সুযোগই পেল না। এদিকে মীরার মুখে সব শুনে বাকরুদ্ধ মেঘলা। সে ভাবতেও পারেনি এমন কিছু একটা ঘটেছিল। জীবনে এত বড় ভুল করে বসলো সে। তানভীরকে ভুল বুঝেছে সে। ভাবতেই কষ্ট হচ্ছে মেঘলার। মেঘলা মীরাকে কিছু না বলে ওখান থেকে দৌড়ে ছুটে আসে। এক্ষুনি তাকে তানভীরের সাথে কথা বলতে হবে, এক্ষুনি। নীরা, শুভ্রতা, দিয়া তিনজনই তাকিয়ে রইল মেঘলার যাওয়ার পানে। তারা হয়তো বুঝতে পেরেছে মেঘলা এখন কোথায় যাচ্ছে, তাই তারা আর তাকে আটকানোর কোনো চেষ্টা করলো না। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তিনজন। আজকে একটা বিষয় হলো পরিষ্কার, সব সময় চোখের সামনে যা দেখা যায় সেটা সত্যি হয় না। চোখের আড়ালে লুকিয়ে থাকে অনেক বড় সত্য। পুরো ভার্সিটি তন্ন তন্ন করে খুঁজে চলেছে মেঘলা তানভীরকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে। অন্যদিকে ভার্সিটির 3 তলার ভবনে মনমরা হয়ে হাঁটছে তানভীর। কিচ্ছু ভালো লাগছে না তার, কিচ্ছু না। এমন সময় পেছন থেকে হুট করে কেউ এসে শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। হুট করে এমনটা হওয়াতে চমকে উঠলো তানভীর। পরক্ষণেই স্পর্শকার বুঝতে পেরে নিজেকে সামলে নিল সে। মেঘলা তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠলো, সরি তানভীর, ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি এমন কিছু হয়েছিল সেদিন। বলেই তানভীরকে জোরে ধরে ডুকরে কেঁদে উঠলো মেঘলা। তানভীর কিছুক্ষণ চুপ থেকে ঘুরলো মেঘলার দিকে। তানভীর ঘুরতে মেঘলা বলে উঠলো, সরি। ব্যাস হয়ে গেল? মাথা নিচু করে ফেলে মেঘলা। সে জানে না এই মুহূর্তে সরি ছাড়া আর কি বলবে তানভীরকে। মেঘলাকে মাথা নিচু করতে দেখে বলে উঠলো তানভীর, দুটো বছর মেঘলা, 1-2 দিনের বিষয় নয়। তুমি জানো কতটা কষ্ট পেয়েছি আমি, কতদিন নির্ঘুমে কাটিয়েছি আমি। একটিবার তো আমার ফোনটা তুলতে পারতে। সরি। এতটুকু বলে তানভীরকে জড়িয়ে ধরতে নাই মেঘলা, কিন্তু জড়িয়ে ধরার আগেই বলে উঠলো তানভীর, একদম ধরবে না আমায়। সরি বললাম তো। তোমার এইটুকু সরিতে আমার 2 বছরের ক্ষত কমবে না। আমি কি কষ্ট পাইনি বলো? ওসব আমি জানি না, কিন্তু আমার রাগ তোমার এইটুকু সরিতে গলবে না। মেঘলা তার চোখের পানি মুছে তার হাত দিয়ে তানভীর 2 গাল চেপে ধরে বলল, তাহলে বলো কি করলে তোমার রাগ কমবে? তুমি যা বলবে আমি তাই করব। ভেবে বলছো? তুমি যা বলবে আমি তাই করব। তাহলে এখনই জড়িয়ে ধরি? মাথা নাড়ায় তানভীর। মেঘলা আর 2 মিনিটও দেরি না করে জড়িয়ে ধরে তানভীরকে। তানভীরও জড়িয়ে ধরে তাকে। মেঘলা তানভীরকে জড়িয়ে ধরে বলে, সত্যি সরি, মন থেকে সরি। আমি তোমাকে বলছি আর কোনো দিন তোমাকে ভুল বুঝবো না। বিনিময়ে তানভীর শুধু শুনে গেছে মেঘলার কথা, কিন্তু কিছু বলেনি। শুধু মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে নিঃশ্বাস ফেলে সে। মেঘলাও চুপটি করে দাঁড়িয়ে আছে তানভীরকে জড়িয়ে ধরে। অনেক দিনের অভিমানের অবসান ঘটলো তাদের। ভাবতেই দুজনেই খুব খুশি। কিছুক্ষণ পর কি দোস্ত, আজ সারাদিন কি এভাবেই থাকবি নাকি? তানভীর আনমনেই বলে উঠলো, ঠিক আছে তুই থাক, আমি রামু চাচারে কইতাছি ইউনিভার্সিটির গেট বন্ধ করে চলে যেতে। কি না না। ভাবতেই দুজনে পেছন ঘুরে তাকালো। সামনে তাকাতে দেখতে পেল তারা শুভ্রতা, আয়ুষ, দিয়া আর মীরা 4 জনই ঠোঁটে মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। মেঘলা সবাইকে একসাথে দেখে লজ্জায় কুঁকড়ে গেল। ছি ছি, সবাই কি ভাবলো আমাদের? মেঘলাকে লজ্জা পেতে দেখে বলে দিয়া, হয়েছে, আপনাকে আর লজ্জা পেতে হবে না। দিয়ার কথায় আরো লজ্জা পায় মেঘলা। আয়ুষ, শুভ্রতা, দিয়া আর মীরা এসে দাঁড়ালো তানভীর মেঘলার সামনে। আয়ুষ বলে উঠলো, এইবার বুঝলাম দোস্ত আমার এতদিন যাবত গোমরা হয়ে কেন থাকতো। ইনি তবে আমাদের তানভীরের মেঘলা। সাথে সাথে মাথা চুলকায় তানভীর। আচ্ছা এবার তাহলে সিরিয়াস কথা বলা যাক। আয়ুষের কথা শুনে অতি আগ্রহে বলে উঠলো দিয়া, কি সিরিয়াস কথা ভাইয়া? কথাটা হলো মেঘলা তানভীরের অভিমানের দেয়াল ভেঙে গেছে, সেই উপলক্ষে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেলে কেমন হয়? আয়ুষের কথা শুনে দিয়াও বলে উঠলো, খুব ভালো হবে। কিন্তু শুভ্রতা শুরুতে একটু কিন্তু কিন্তু করলেও পরক্ষণে সবার জড়াজড়িতে সেও রাজি হয়ে যায়।
রেস্টুরেন্টে বসে আছে তানবীর, দিয়া, শুভ্রতা, মেঘলা, মীরা আর আয়ুষ। সবার মুখে রয়েছে মিষ্টি হাসি, পাশাপাশি একসাথে সবাই মিলে খাবার খাচ্ছে। তানবীরদের থেকে 2 টেবিল দূরত্বে একটা মেয়ের সাথে বসে আছে অনেক, হাসাহাসি করছে আর খাচ্ছে। এদিকে দূর থেকে এমন দৃশ্য দিয়া দেখে রাগে গা হাত পা জ্বলে যাচ্ছে তার। এমনিতেই সকাল থেকে অনেককে না দেখে মিস করতেছিল সে। কোনো কারণে আজ ভার্সিটি আসেনি অনেক, যার কারণে দিয়ার সাথেও তার ঝগড়া হয়নি। বিষয়টা খুব মিস করেছে দিয়া। তার মানে ভার্সিটি না গিয়ে এখানে বসে চান্দু হাসাহাসি করছে? দিয়া অনিকের দিকে একটা রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, আর হাতে থাকা কাঁটা চামচটাকে শক্ত করে প্লেটের সাথে চেপে ধরে রেখেছে। রাগ হচ্ছে তার ভীষণ, ইচ্ছে করছে এই কাঁটা চামচ দিয়ে অনিকের পেটটা ফুটো করে দিতে। দিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে মেঘলা বলে উঠলো, কি হলো, তুই খাচ্ছিস না কেন? মেঘলার ডাকে নিজের ভাবনা থেকে বের হলো দিয়া, আমতামতা করে বলল, হ্যাঁ, খাচ্ছি তো। বলে দিয়া খাওয়া শুরু করে। সাথে কিছুক্ষণ পর পর অনেকের দিকে তাকায় সে। এদিকে অনেকের কোনো হুঁশই নেই, সে তার মতো দিব্যি খাচ্ছে। কেউ যে তার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে তা অনেক বুঝতেই পারেনি। হঠাৎই অনেক বলে উঠলো তার সামনে বসে থাকা মেয়েটিকে, তোর হলো নাকি আজ পুরো রেস্টুরেন্ট খেয়ে ফেলার ইচ্ছে আছে? দেখো ভাইয়া, একদম আমার খাবারের দিকে নজর দিবে না। আইসে শাকচুন্নি কথাকার, খাস তো এইটুকু, কিন্তু সময় লাগাস পুরো 5 ঘন্টা। তোর জন্য আজ ভার্সিটিতেও যেতে পারলাম না। আমি কি করেছি? তুমি তো প্রমিস করেছিলে আমার জন্মদিনের দিন রেস্টুরেন্টে খাওয়াবে। জানি জানো যখন, তাহলে আবার জিজ্ঞেস করো কেন? বেশি কথা বললে তোকে রেখে চলে যাব আমি। তা পারবে নাকি? আমিও বাড়ি গিয়ে আম্মুকে সব বলে দিব। কি বললি তুই? ঠাটিয়ে গাল লাল করে দিব। তাড়াতাড়ি খা তনু। আরে বাবা, খাচ্ছি তো, এত তাড়া দিচ্ছ কেন? তোমার বউ কি বাড়িতে অপেক্ষা করছে নাকি? বেশি বকলে কিন্তু সত্যি সত্যি ঠাটিয়ে দিব একটা। আরে ভাইয়া, রাগ করছো কেন? কাউকে ভালোবাসলে আমায় বলো, আমি আম্মু আব্বুকে বলে তোমাদের লাইন ক্লিয়ার করে দিব। বেশি পেকে গেছিস না তুই? দাঁত একদম ভেঙে দিব। তনুর কাজে অনেক বিরক্ত হয়ে বলল, তনু তাড়াতাড়ি কর। ওহ বাবা, করছি তাড়াতাড়ি। এমন করছো যেন বউ ছেলে মেয়ে তোমার জন্য বাড়িতে বসে কান্নাকাটি করছে। তনুর কথা শুনে একটা রাগী লুক নিয়ে বলে উঠলো অনেক। তনু সাথে সাথে তনু চুপ, কারণ সে বুঝে গেছে অনেক রেগে গেছে। তনু হলো অনেকের ছোট বোন, ক্লাস 9-এ পড়ে। আজ ওর জন্মদিন, সেই উপলক্ষে অনেক তনুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে। এর আগের বারও অনেক প্রমিস করেছিল রেস্টুরেন্টে খাওয়াবে, কিন্তু সেবার কলেজে আটকে যাওয়ায় খাওয়াতে পারেনি। তাই এবার আর কোনো রিস্ক নেয়নি অনেক। ভার্সিটি অফ দিয়ে বোনকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে সে। অন্যদিকে দিয়া চরম প্রকার রেগে গেছে, ভেতর থেকে রাগে মাথায় আগুন জ্বলছে তার। সে বুঝতে পারছে না এত রাগ কেন হচ্ছে তার, আর এটাও বুঝতে পারছে না সে রাগটা তার অনিকের উপর নাকি অনিকের সামনে থাকা মেয়েটার উপর। চুপচাপ খাবার খাচ্ছে আয়ুষ, আর চোখে বারবার দেখছে সে শুভ্রতাকে। আজ এক অন্যরকম ভালো লাগা কাজ করছে তার ভিতর শুভ্রতার উপর। অবশ্য আজ থেকে বললে একটু ভুল হবে, কাল রাত থেকেই শুভ্রতার সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে আয়ুষের। শুভ্রতার ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরা, সাথে শুভ্রতার লাজুক ফেস, সবকিছুই। হঠাৎ করেই কোন এক ঘোরে আটকে গেছে সে। আয়ুষ নীরবে চেয়ে আছে শুভ্রতার দিকে। আজকে শুভ্রতা হোয়াইট জর্জের 3 পিস পরে এসেছে, চুলগুলো খোলা, চোখে কাজল দিয়েছে ঠিকই, কিন্তু চশমার কারণে অদৃশ্য সেটা। তবে শুভ্রতা যেমন তেমনই ভালো লাগছে আয়ুষের। আনমনে মুচকি হাসলো সে। অন্যদিকে শুভ্রতা খাওয়া নিয়েই ব্যস্ত, প্রচুর ক্ষুধা লেগেছে তার। সকালে ঘুম থেকে দেরি করে ওঠায় সকালে নাস্তা না করে এসেছিল সে, যার জন্য ক্ষুধাটা একটু বেশি লেগেছে তার। তবে খাওয়ার ফাঁকে ফাঁকে সেও আর চোখে তাকাচ্ছে আয়ুষের দিকে। সে বুঝতে পেরেছে আয়ুষ তার দিকে তাকাচ্ছে, কিন্তু সে তাকালেই এমন একটা ভাব নিচ্ছে আয়ুষ যেন সে কিছুই করেনি। শুভ্রতাও বিষয়টা নিয়ে খুব একটা ভাবলো না, খাওয়ায় মনোযোগ দিল সে। আধ ঘন্টা পর তনুর খাওয়া শেষ হতেই অনিক তনুকে নিয়ে বেরিয়ে যায়। সে খেয়ালই করেনি যে একই রেস্টুরেন্টে দিয়াও ছিল, কিন্তু দিয়া অনিক যতক্ষণ ছিল পুরোটা সময় রাগী লুকিং এ তাকিয়েছিল সে অনিকের দিকে, আর মনে মনে ভেবেছে কালকে অনিকের একদিন কি তার একদিন। অবশেষে খাবার খাওয়া শেষ করে একে একে রেস্টুরেন্ট থেকে বের হলো সবাই। মীরাও সবাইকে বাই বলে চলে যায়। তানভীর, মেঘলা দুজনেই থ্যাংক ইউ বললো তাকে। সেও মুচকি হাসলো, তারপর চলে গেল মীরা। মেঘলা দিয়াকেও একটা গাড়িতে উঠিয়ে দিল তানভীর। মেঘলাও খুশি মনে চলে যায়। আজ মেঘলা তানভীর দুজনেই খুব খুশি। এদিকে আয়ুষ দাঁড়িয়ে আছে চুপচাপ, আর শুভ্রতা একটা গাড়ির জন্য অপেক্ষা করছে, কারণ তার বাড়ি উল্টো দিকে। হঠাৎই আয়ুষ বলে উঠলো, তুমি কিছু মনে না করলে আমি তোমায় পৌঁছে দেই বাড়িতে। আয়ুষের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল শুভ্রতা। আয়ুষকে মানা করবে সেটাও পারছে না, আবার সাথে যাবে সেটাও ইচ্ছে করছে না তার। শেষমেশ মনের সাথে যুদ্ধ করে মাথা নাড়ায় শুভ্রতা। শুভ্রতার কাছে আয়ুষ মুচকি হাসে, যে হাসিটার কারণ শুভ্রতা বুঝতে না পারলেও তানভীর ঠিক বুঝতে পেরেছে। শুভ্রতা গিয়ে বসে পড়লো বাইকে। শুভ্রতা বসতেই আয়ুষ বলে উঠলো তানভীরকে, তাহলে আমি যাচ্ছি, বিকেলে কথা হবে।
যা তাড়াতাড়ি আর সাবধানে নিয়ে যাস, বাকিটা পরে শুনবো। তানভীরের কথায় মাথা চুলকায় আয়ুষ, তারপর বাইক স্টার্ট দেয় সে। তানভীর কিছুক্ষণ ওদের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজেও বাইক স্টার্ট দেয়। আজকে অনেক ভালো লাগছে তার, অনেক দিনে জমানো কষ্ট আজ অবসান ঘটলো তার। ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ফেললো সে, তারপর খুশি মনে চললো সে। নীরবে বাইকে করে যাচ্ছে শুভ্রতা আর আয়ুষ। লুকিং গ্লাসে বারবার আয়ুষ দেখছে শুভ্রতাকে। হঠাৎই আয়ুষ বলে উঠলো, আচ্ছা, তুমি কি সবসময় চশমা পরো? শুভ্রতা শুরুতে আয়ুষের কথায় চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল সে, না তেমন ব্যাপার নয়। তার মানে তুমি সবসময় চশমা পরো না? না, আমি শুধু বাইরে বের হলেই চশমা পরি, আর পড়তে অথবা মোবাইল দেখলে। ও, তা একদিন চশমা ছাড়া ভার্সিটিতেও তো আসতে পারো। আয়ুষের কথা শুনে অবাক হয়ে বলল শুভ্রতা, কেন হঠাৎ চশমা ছাড়া আসতে যাব কেন? না, এমনি বললাম, বাকিটা তোমার ইচ্ছা। ও মিস চাশমিশ। আচ্ছা, আপনি আমাকে চাশমিশ ডাকেন কেন? ভালো লাগে তাই। উত্তর আর কিছু বলে না শুভ্রতা। শুভ্রতাকে চুপ থাকতে দেখে আয়ুষও কিছু বলল না। কিছুক্ষণের মধ্যে আয়ুষরা পৌঁছে গেল শুভ্রতার বাড়ির সামনে। শুভ্রতাও বাইক থেকে নেমে আয়ুষকে থ্যাংক ইউ বলে চলে যায়। আয়ুষ কিছুক্ষণ শুভ্রতা যাওয়ার পানে তাকিয়ে থেকে চলে যায়। বাড়িতে ঢুকেই নিজের রুমে প্রবেশ করে পায়চারি করছে দিয়া। রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। দিয়া হাঁটছে আর বলছে, টেনিস বলের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ভার্সিটি নাই সে রেস্টুরেন্টে বসে তান্দুরি চিকেন খাচ্ছিস। কালকে একবার শুধু ভার্সিটিতে দেখা হোক, তোকে ভালো মতো মুরগির ঠ্যাং খাওয়ামো। ওয়েট, শালা উচ্চিংড়ির বাচ্চা, শালা তোর একদিন কি আমার একদিন, বান্দর হনুমান। আরো নানা কথা বলে গালি দিচ্ছে দিয়া অনিককে, আর পায়চারি করছে। কিছুতেই তার রাগ কমছে না। রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মেঘলা। দিয়ার কাণ্ডে সে হাসবে না কি করবে বুঝতে পারছে না। যে ছেলেটাকে দিয়া পছন্দ করে না, সারাদিন ঝগড়া করে, তাকে কিনা একটা মেয়ের সাথে দেখে দিয়ার এই অবস্থা। মেঘলা রেস্টুরেন্টে বসেই দিয়ার কাণ্ডটাকে লক্ষ্য করেছে। পরক্ষণেই সামনের দিকে তাকাতেই সে দেখলো অনিক আর ওর সাথে থাকা মেয়েটাকে। পরক্ষণে মেঘলা বুঝতে পারলো দিয়ার চোখে মুখে রাগ থাকার কাহিনীটা। মেঘলা এক পা করে এগিয়ে গেল দিয়ার কাছে, তারপর বলল, কি হলো, তুই এভাবে পায়চারি করছিস কেন? না মানে কিছু না। বলে একটা ড্রেস হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় দিয়া। দিয়া যেতেই মেঘলা হাসতে হাসতে বলে উঠলো, মনু এখনো কি খাই সুজি? তাই না বললেও অনেক কিছুই বুঝি। এরই মাঝে ফোনটা বেজে উঠলো মেঘলার। ওপরে তানভীর নামটা দেখেই মুচকি হাসলো সে, তারপর জুড়ে দিল প্রেম আলাপ। আজ বহুদিন বাদে আবার সবকিছু আগের মতো হচ্ছে, ভাবতেই খুশি খুশি লাগছে মেঘলার। পরের দিন ভার্সিটিতে অনেক ঢুকতেই সুযোগ বুঝে একটা ফাঁকা রুমে টেনে নিয়ে যায় দিয়া। তারপর অনেকের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল সে, ফাটা টেনিস বলের বাচ্চা, তোর সাহস কি করে হলো ভার্সিটি না এসে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার? হঠাৎ এমন অ্যাটাকের জন্য একদমই প্রস্তুত ছিল না অনিক। পরক্ষণে দিয়াকে দেখে আরো চমকে উঠলো সে। অনিককে চুপ থাকতে দেখে দিয়া রাগী কণ্ঠে বলে উঠলো, কি হলো, কথা বলছিস না কেন? অনিক দিয়ার কাজের আগামাথা বুঝতে না পেরে বলল, এলইডি বাল্ব কি হলো তোর? ভূতে ধরলো নাকি? ভূতে ধরে নাই, পেতনিতে ধরছে। দিয়ার কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় অনিকের। কি? হ্যাবলার মতো তাকিয়ে আছে অনিক দিয়ার দিকে। জানো দিয়া কি বলল আর দিয়া কি করছে সব তার মাথার উপর দিয়ে গেছে। অনেক কিছুটা বিস্মিত কণ্ঠে বলল, এইসব কি বলছিস তুই? এলইডি বাল্ব? তোর এলইডি বাল্বের গোষ্ঠী গিলায়, আগে বল কাল ভার্সিটি কেন আসিস নাই? অনিক দিয়ার এত রাগ দেখে কিছুটা ঘাবড়ানো ফেস নিয়ে আমতামতা করে বলল, না মানে কালকে আমার ছোট বোনের জন্মদিন ছিল, তাই আর কি ওকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম, তাই আর কি। 1 সেকেন্ড, তোকে বলবো কেন কালকে আমি ভার্সিটি কেন আসিনি? আর এটা কোন ধরনের বেয়াদবি? শার্টের কলার ছাড় আমার। এদিকে দিয়া এতক্ষণ পর যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো। তার মানে কালকের মেয়েটা অনেকের বোন ছিল। আস্তে আস্তে দিয়ার রাগ নিস্তেজ হতে লাগলো। দিয়াকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠলো অনেক, এই এলইডি বাল্ব কথা কানে যাচ্ছে না, তলার ছাড় আমার। সাথে সাথে কলার ছেড়ে দিল দিয়া। দিয়া কলার ছাড়তে অনেক চেঁচিয়ে বলে উঠলো, ওই এলইডি বাল্ব এটা কি হচ্ছিল শুনি? অনিকের কথা শুনে দিয়া অনিকের গলা জড়িয়ে ধরে বলল, তুমি বুঝবে না ফাটা টেনিস বল। এতটুকু বলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যায় দিয়া। আর অনিক দিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে বলল, এটা কি হলো? হঠাৎ কি হলো এলইডি বাল্বের? সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? তবে যাই বলিস অনেক, কালকে কিন্তু দিয়াকে তুই খুব মিস করেছিস। দিয়ার সাথে ঝগড়া না করলে সত্যি দিনটা ভালো যায় না তোর। এতটুকু বলে হালকা হেসে বেরিয়ে গেল অনিক। পুরো করিডোর ঘুরে ঘুরে নাচতে নাচতে যাচ্ছে দিয়া। হঠাৎ করে এত খুশি খুশি লাগছে কেন বুঝতে পারছে না দিয়া। তবে এতটুকু বুঝে গেছে নিজের অজান্তেই সে অনিককে ভালোবেসে ফেলেছে। সত্যি দিয়া, তোর ফাটা টেনিস বলটাকে ভালো লাগলো? ভাবতেই হাসি পাচ্ছে দিয়ার। এমন সময় বুকে দুহাত বেঁধে তার সামনে এসে দাঁড়ালো মেঘলা আর শুভ্রতা। দুজনেই দিয়ার কাণ্ডে হাসতে হাসতে শেষ। ওদের হাসতে দেখে বলে উঠলো দিয়া। তোরা হাসছিস কেন? দিয়ার কথা শুনে মেঘলা আর শুভ্রতা একে অপরের দিকে তাকিয়ে বলে উঠলো দিয়াকে, এই প্রশ্নটা তো আমাদের তোকে করা উচিত।
শুভ্রতা আর মেঘলার কথা শুনে ভ্রুকুচকে তাকালো দিয়া ওদের দিকে, তারপর বলল, মানে? মানে তো তুই বলবি। ব্যাপার কি, হঠাৎ লাফাচ্ছিস কেন? কই লাফাচ্ছি না তো, আমি তো শুধু ক্লাসে যাচ্ছি। দিয়ার কথা শুনে শুভ্রতা আর মেঘলা গিয়ে জাপটে গলা জড়িয়ে ধরলো দিয়ার। হঠাৎ ওদের এমন কাজে চমকে উঠলো দিয়া। শুভ্রতা আর মেঘলা দিয়ার গলা জাপটে জড়িয়ে ধরে বলল, মনু এখনো কি খাই সুজি, তাই একটু হলেও বুঝি। ওদের কথা শুনে ঘাবড়ে যায় দিয়া, আমতা আমতা করে বলে, তোরা কি বোঝার কথা বলছিস বলতো? ওটাই তো তুই যেটা বলতে চাইছিস না। কি সব উল্টাপাল্টা বকছিস বলতো? এতক্ষণ কোথা থেকে আসা হচ্ছে শুনি? ইয়ে না, মানে কোথায়, আবার একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম তো ওইদিকে, তাহলে এদিকে থেকে কেন আসছিস? হ্যাঁ আমি বলছি, আমাদের দিয়ে আফায় অনেক ভাইয়ার সাথে ফাঁকা রুমে কলার চেপে ধরে রাগারাগি করছিল। শুভ্রতার কথা শুনে কাশতে শুরু করলো দিয়া, তারপর বলল, তুই জানলি কেমনে? কিভাবে জেনেছি? তুই যখন অনেককে টেনে নিয়ে গেছিস আমি দেখেছি দূর থেকে। তারপর বাকি মেঘলার শুনে সব ক্লিয়ার। মেঘলা কি বলেছে? ওই যে কাল রেস্টুরেন্টে বসে জেলাসি ফিল করার ব্যাপারটা। ও শিট, তার মানে মেঘলা কালকে সবটা দেখেছিল। মনে মনে বলল, দিয়াকে চুপ থাকতে দেখেই বল। এসব কি শুনছি আমি দিয়া? তুই অনেকের সাথে? ছি। আরে তোরা যা ভাবছিস তা কিছু নয়। দিয়ার কথা শুনে মেঘলা শুভ্রতা কোমরে হাত দিয়ে দিয়ার দু কানের পাশে দুজনে দাঁড়িয়ে একসাথে বলে উঠলো, তাহলে কি শুনি? না মানে হয়েছে কি? কি হয়েছে? শেষমেশ শুভ্রতার মেঘলার জোরাজুরিতে বলে উঠলো দিয়া। তোরা যা ভাবছিস তাই। দিয়ার কথা শুনে শুভ্রতার মেঘলা দুজনেই হাসি দিয়ে বলে উঠলো, ও তার মানে আমাদের দিয়া বেবি সত্যি সত্যি অনেক বাবুর প্রেমে পড়ে গেছে। উত্তরে মাথা নাড়ায় দিয়া, সাথে সাথে হেসে উঠলো শুভ্রতা আর মেঘলা। পরপর দুটো ক্লাস করে ভার্সিটির পেছনে বড় মাঠের মাঝখানে দুটো গাছের নিচে বসে আছে শুভ্রতা, মেঘলা আর দিয়া। হঠাৎই শুভ্রতা বলে উঠলো, আচ্ছা আমাকে একটা কথা বলতো, অনেক তোকে এলইডি বাল্ব কেন ডাকে? আর তোরা সবসময় ঝগড়া বা করিস কেন? বল না, আমিও শুনবো। দিয়া ওদের দুজনে জোরাজুরিতে বলে উঠলো। ঠিক আছে বলছি। দিয়ার কথা শুনে অতি আগ্রহে তাকিয়ে রইল শুভ্রতা আর মেঘলা দিয়ার দিকে। দিয়া ওদের দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে বলতে শুরু করলো, সেদিন ছিল ভার্সিটির প্রথম দিন দিয়ার। খুব একটা ভার্সিটি লেট করে না সে, কিন্তু সেদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তার উপর সকালে নাস্তা করে আসেনি। দিয়ার আবার একটা প্রবলেম আছে, ক্ষুধা পেলে তার মাথার ঠিক থাকে না, একটু রাগ রাগ ভাব থাকে চোখে মুখে। সেদিনও ছিল একই নতুন ভার্সিটি, নতুন ক্লাস, নতুন মানুষ, সবকিছুই নতুন ছিল তার। কিছুটা অস্থিরতা নিয়ে হতভম্ব হয়ে ভার্সিটির ভিতর ঢুকতে নিচ্ছিল সে। এমন সময় হুট করে একটা ছেলের সাথে ধাক্কা লেগে গেল তার সামলাতে না পেরে ঠাস করে পড়ে যায় নিচে। কোমরে ব্যথা পায় সে। একই ভার্সিটি লেট, ক্ষুধার চালে মাথায় রাগ, তার উপর নিচে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে, এতে আরো চটে যায় সে। দিয়া তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে উঠল, এই যে মিস্টার, কানা নাকি? চোখে দেখেন না? চোখ কি বাড়িতে রেখে এসেছেন হনুমান কোথাকার? সরি, আসলে আমি বুঝতে তা পারবেন কিভাবে? চোখ তো মনে হয় গার্লফ্রেন্ডের ভ্যানিটি ব্যাগে রেখে এসেছেন, বান্দর ছেলে কোথাকার। এই যে মিস এলইডি বাল্ব, এত অকারণে জ্বলছেন কেন? সরি বললাম তো। আপনার সরি আপনার ওই প্যান্টের পকেটেই রাখুন। আমার কোমরটা মনে হয় গেল রে, শালা শয়তান কোথাকার। আর কি বললেন আপনি? এলইডি বাল্ব? সেই এলইডি বাল্ব আপনার চোখের মণিতে লাগিয়ে রাখুন, ভালো দেখতে পাবেন। ইউ কিন্তু বেশি করছো। ওই মিস্টার, আঙুল কাকে দেখাচ্ছেন? এই জোকরেটের কথা থেকে আসলো রে। অনেকের কথা শুনে দিয়া রাগী লুক নিয়ে কোমরে হাত নিয়ে বলল, ওই মিস্টার, সাহস তো কম না, আমায় ঝগড়ুটে বলছেন? আপনার বউ ঝগড়ুটে? দিয়ার কথায় বিরক্ত হয়ে চলে যায় অনেকের ইগনোর দেখে বলে উঠলো দিয়া, ওই যাচ্ছেন কোথায়? ঠিক আছে, আর একবার দেখা হোক, তারপর আমিও দেখেই দিব এই দিয়া কি জিনিস। বলে রাগ করতে করতে চলে যায় দিয়া। এরপর থেকেই যতবারই দিয়া আর অনেকের দেখা হয়, ঝগড়া ছাড়া আর কিছুই হয় না। ক্লাসমেট হওয়ায় ঝগড়াটা একটু বেশি হয়, তাই তো ঝগড়ার ব্যাগরায় আপনি থেকে সোজা তুইতে চলে গেছে। দিয়ার মুখে ওর আর অনেকের কাণ্ডের কথা শুনে হাসতে হাসতে শেষ শুভ্রতা আর মেঘলা। ওদের হাসি দেখে বলল দিয়া, তোরা হাসছিস আর আমার রাগ হচ্ছিল। জানিস কোমরে কি আকার ব্যথা পেয়েছি? তবে যাই বলস দোস্ত, দোষ কিন্তু তোরই ছিল। আমার দোষ কোথায় ছিল? সব দোষ ওই ফাটা টেনিস বলের। কিন্তু এখন মহারানী, আপনি যে এই ফাটা টেনিস বলকেই ভালোবেসে ফেলেছেন, এখন কি করবেন শুনি? কি আর করব, বিয়ে করেও ঝগড়া করব। দিয়ার এবারের কথা শুনে আরো উচ্চস্বরে হেসে দিল শুভ্রতা আর মেঘলা। অন্যদিকে আরেকজন গাছের আড়াল থেকে সবটা শুনে নিজেও হাসতে হাসতে শেষ। আনমনে বলে উঠল সে, ঠিক আছে, দেখা যাক কি হয় মিস এলইডি বাল্ব। বলে হাসতে হাসতে চলে যায় সে। হঠাৎ ফোনটা বেজে উঠতে হালকা কেঁপে উঠল মেঘলা। উপরে তানভীরের নাম দেখে খুশি মনে ফোনটা তুললো সে। ফোনটা তুলতেই অপর পাশে হতভম্ব কণ্ঠে বলে উঠল তানভীর। মেঘলা। সাথে সাথে কলিজা কেঁপে উঠল মেঘলার। ঘাবড়ে গিয়ে বলে উঠল সে, কি হয়েছে তোমার? মেঘলা তাড়াতাড়ি 3 তলা আসো। বলেই ফোনটা কেটে দেয় তানভীর। মেঘলা ঘাবড়ে গিয়ে আর কিছু না বলে দৌড়ে চলে যায় ওখান থেকে। 3 তলার সব রুমগুলোতে তন্ন তন্ন করে খুঁজছে মেঘলা তানভীরকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সে তানভীরকে। ঘাবড়ে যায় মেঘলা, ভয়ে হাত পা কাঁপছে। তার কি হলো তানভীরের?
হঠাৎই একটা রুমের দিকে চোখ যায় মেঘলার। ক্লাসরুমের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তানভীর। মেঘলা দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরলো তাকে। তারপর কান্না ভেজা কণ্ঠে বলে উঠল সে, কি হয়েছে তোমার? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছি? মেঘলার ঘাবড়ানো ফেস দেখে তানভীর হালকা হেসে বলল, কিছু হয়নি আমার। সত্যি বলছো তুমি? তাহলে যে আরে ওটা তোমায় তাড়াতাড়ি আসার জন্য বলেছিলাম। তুমি বললে তো আমি এমনি তাড়াতাড়ি চলে আসতাম। তুমি জানো না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে মানে? তুমি যেভাবে মেঘলা বললে সাথে সাথে আমার কলিজার পানি শুকিয়ে গেল। আরে আমি তো মজা করছিলাম। তানভীর এবারের কথা শুনে মেঘলা তানভীরকে ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, এটা কি ধরনের মজা তানভীর? এই ধরনের মজার একবার করলে আমি তোমার সাথে থাকবো না। বলেই চলে যেতে নেয় মেঘলা। সাথে সাথে মেঘলার হাত ধরে টান দেয় তানভীর। মেঘলা এসে পড়ে তানভীর বুকের কাছে। তানভীর মেঘলাকে বুকে জড়িয়ে ধরে বলল, একবার ছেড়ে চলে যাওয়ার সাহস দেখিয়েছো, আমি কিছু বলিনি। কিন্তু নেক্সট টাইম সেই সাহস দেখালে তোমার একদিন কি আমার একদিন একদম খুন করে ফেলবো তোমায়। তাহলে তুমি মজা কেন করলে? আমি মজা করলেই তুমি ছেড়ে চলে যাবে? প্লিজ মেঘপুরি, আর ছেড়ে যেও না। একবার সয়ে নিয়েছি, আর একবার হলে কিন্তু সইতে পারবো না। মেঘলা হালকা হেসে বলল, আর ছেড়ে যাব না। তোমাকে ছেড়ে গিয়ে আমিও তো কষ্ট পেয়েছি। নিজের দোষে কষ্ট পেয়েছো মেঘপুরি, আর সাথে আমায়ও কষ্ট দিয়েছো। ভুলে যাও না সবটা। জোরে জোরে নিঃশ্বাস ফেললো তানভীর। তারপর খুব শক্ত করে জড়িয়ে ধরলো তানভীর মেঘলাকে। মেঘলাও ধরলো। নেমে আসলো তাদের মাঝে কুটকুটে নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। লাইব্রেরিতে ঢুকতে গিয়ে নিজের পায়ের সাথেই বেজে ধাপ করে পড়ে যেতে নেয় শুভ্রতা। এমন সময় কিছু বই নিয়ে বাইরে বের হতে নেয় আয়ুষ। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। শুভ্রতা গিয়ে পড়লো সোজা আয়ুষের উপর। অতিরিক্ত বই নেওয়ার কারণে আয়ুষ দেখতে পায়নি কিছুই। হঠাৎ কেউ এসে পড়াতে সে কিছু বুঝতে না পেরে পড়ে যায় নিচে, আর শুভ্রতা তার উপরে। আর বইগুলো সব এলোমেলো ভাবে পড়তে লাগলো চারদিকে। হঠাৎ একটা বই শুভ্রতার মাথায় এসে পড়ায় সে বাড়ি খায় আয়ুষের মাথায়। ব্যথায় কুকড়ে বলে উঠল সে, আউচ! এতক্ষণ আয়ুষ চোখ বন্ধ করেছিল, যেন এতক্ষণ কি হলো সবই তার মাথার উপর দিয়ে গেল। হঠাৎই আউচ শব্দটা শুনতেই চোখ খুলে তাকালো সে। উপরে শুভ্রতাকে দেখে কিছুটা অবাক হয়ে বলল সে, মিস চাশমিশ তুমি? চাশমিশ নামটা শুনতেই চমকে উঠল শুভ্রতা। চোখ তো অনেক আগে বন্ধ করে রেখেছে সে, এখন তো চোখ খুলবেই না মনে হয়। ভয়ে কাচুমাচু হয়ে তাকিয়ে আছে শুভ্রতা আয়ুষের দিকে। সে বুঝতে পারছে না বারবার কেন হুট করে এতটা কাছে চলে যায় সে আয়ুষের। বুকের ধুকপুকানি বেড়ে গেছে অনেক আগেই। শ্বাস আটকে আসার উপক্রম শুভ্রতার। কথা বলার সাহস পাচ্ছে না সে। না জানি আয়ুষ কতটা রেগে গেছে তার উপর। নানা কিছু মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে শুভ্রতার ভাবনার মাঝখানে বলে উঠল আয়ুষ, কি ব্যাপার মিস চাশমিশ, এভাবেই থাকবেন নাকি? সাথে সাথে চমকে উঠল শুভ্রতা। ছি ছি, না জানি আয়ুষ থেকে কি ভাবলো। নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল শুভ্রতা, সে যে আয়ুষের ওপর থেকে এখনো ওঠেনি তা মাথা থেকে একদমই বেরিয়ে গেছে তার। চটজলদি শুভ্রতা উঠে পড়লো আয়ুষের উপর থেকে। তারপর শীতল মেশানো কণ্ঠে বলে উঠল, সরি আসলে। কিছু বলতে হবে না, শুধু এটা বলো, চোখে তো চশমা পরেছো, তারপরও চোখে দেখো না নাকি? আয়ুষের কথা শুনে চোখের চশমাটা হাত দিয়ে ঠিক করলো শুভ্রতা। তারপর বলল, ইয়ে না মানে চোখে দেখিনি এমনটা নয়, লাইব্রেরিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছি আর কি। রীতিমতো ঘেমে একাকার হয়ে গেছে শুভ্রতা। ভয়ে হাত পা কাঁপছে তার। আয়ুষ শুভ্রতার অবস্থা বুঝতে পেরে বেশি কিছু না বলে শুধু বলল, ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না তোমায়। এতটুকু বলে আস্তে আস্তে উঠে দাঁড়াতে নিল আয়ুষ। কিন্তু না উঠতে পারছে না আয়ুষ, কোমরে ব্যথা পেয়েছে সে। আর বেশি চেষ্টা চালালো না আয়ুষ, চুপটি করে বসে রইল কিছুক্ষণ। আয়ুষকে উঠতে না দেখে বুঝতে পেরেছে শুভ্রতা আয়ুষ কোমরে ব্যথা পেয়েছে খুব। শুভ্রতা আস্তে আস্তে গিয়ে বসলো আয়ুষের সামনে। তারপর হাত কচলাতে কচলাতে বলল, খুব লেগেছে তাই না? উত্তরে আয়ুষ শুধু তাকায় শুভ্রতার দিকে। আয়ুষের চাহনি দেখে শুভ্রতা হালকা ভয় পেয়ে যায়। নিজেই নিজেকে বলে উঠল, ধুর, এই লাইব্রেরিটা একটুও ভালো না। যখনই আসি তখনই বিপদে পড়তে হয়। কাল থেকে আর আসুমি না, কিন্তু এখন কি করি? বেশি কিছু না ভেবে সুব্রতা আয়ুষের হাত ধরে বলল, আমি হেল্প করি উঠতে। আয়ুষ কিছুক্ষণ ভেবে মাথা নাড়ায়। তারপর আস্তে আস্তে আয়ুষের হাত ধরে বসা থেকে উঠে দাঁড় করায় শুভ্রতা। তারপর আস্তে আস্তে আয়ুষকে বসিয়ে দেয় সে লাইব্রেরিতে থাকা একটা চেয়ারে। আয়ুষ কোমরে ব্যথা পাচ্ছে, তারপরও যথাসম্ভব ব্যথা নিয়ে চুপটি করে বসে রইল আয়ুষ। আয়ুষকে বসিয়ে আস্তে আস্তে নিচে পড়ে থাকা সব বইগুলো একটা একটা করে গোছাতে লাগলো শুভ্রতা। আর আয়ুষ শুধু তাকিয়ে রইল শুভ্রতার মুখের দিকে। আজকে শুভ্রতা একটা মিষ্টি কালার জর্জেট থ্রি পিস পরে এসেছে। চুলগুলো আজও খুলে দিয়েছে। চোখে মুখে হালকা মেকআপ দিয়েছিল, কিন্তু বর্তমানে তা নেই। কোমরে ওড়না বেঁধে পেছনের চুলগুলোকে খোপা করে নিয়ে নিচে বসে বই উঠাচ্ছে শুভ্রতা। আর আয়ুষ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে শুভ্রতার দিকে। আয়ুষের ইচ্ছে করছে দূরে গিয়ে শুভ্রতার চোখের চশমাটা খুলে ফেলতে,
আর ওর চোখের মায়ায় আটকাতে, কিন্তু সেটা আপাতত পসিবল নয়। তাই নিজের ইচ্ছাকে নিজের মধ্যে দমিয়ে রেখে চুপটি করে বসে রইল সে। শুভ্রতার কপালের সামনে এসে পড়া ছোট চুলগুলো জন্য আরো বেশি আকর্ষণীয় লাগছে তাকে। আর মনেই হেসে উঠল আয়ুষ। কিছুক্ষণের মধ্যেই সব বইগুলো গুছিয়ে রাখলো শুভ্রতা টেবিলে। তারপর বলল, সব তো গুছিয়ে রেখেছি, কিন্তু ওনাকে নিয়ে বাইরে যাব কিভাবে? শুভ্রতার চিন্তিত মুখ দেখে বলে উঠল আয়ুষ। চিন্তা করো না, আমি তানভীরকে মেসেজ করে দিয়েছি, ও আমায় নিয়ে যাবে। আয়ুষের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল শুভ্রতা। তারপর বাঁধা খোপাটা খুলে ফেললো, সাথে ওড়নাটাও ঠিক মতো পরে নিল। তারপর জোরে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল। 2 মিনিট পর শুভ্রতা নিজেকে স্বাভাবিক করে নিয়ে সামনে এসে দাঁড়ালো আয়ুষের। তারপর মিনমিন কণ্ঠে বলল সে, সরি, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে বারবার। ইটস ওকে। বাসায় গিয়ে মলম লাগিয়ে নিয়েন। শুভ্রতার কথা শুনে হালকা হাসলো আয়ুষ। এমন সময় রুমে ঢুকলো তানভীর। কিছুটা বিস্মিত কণ্ঠে বলল সে। কি হয়েছে তোর আয়ুষ? তানভীরের কণ্ঠ শুনে আয়ুষ শুভ্রতা দুজনেই তাকালো তানভীরের দিকে। আয়ুষ তানভীরকে দেখে বলল, এমন কিছু নয়, আমায় একটু বাইরে বের করতে হবে তোকে। আয়ুষের কথা শুনে অবাক হয়ে বলল তানভীর। কি? কেন? কাছে আয় বলছি। আয়ুষের কথা শুনে তানভীরও ছুটে আসলো আয়ুষের কাছে। তারপর আয়ুষ তার কাছে ঘটে যাওয়া সব ঘটনা বলল। শুভ্রতা মাথা নিচু করে শুধু দাঁড়িয়ে ছিল আয়ুষের পাশে। তানভীর একবার আয়ুষ আর একবার শুভ্রতার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দিল। তানভীরের কাণ্ড দেখে বলে উঠল আয়ুষ। তুই হাসছিস? হাসবো না তো কি করবো বল? তোদের দুজনের সাথে যখনই এই লাইব্রেরিতে দেখা হয় তখনই বিপদে পড়িস। একবার লাইব্রেরির দরজা আটকে রাতভর একসাথে থেকে, আর এক নয় লাইব্রেরি ঢুকতে গিয়ে কোমর ভেঙে ফেলা। তবে যাই বলিস, তোদের কেমিস্ট্রি কিন্তু একদমই ভিন্ন। বলতে বলতে আবারও হেসে উঠল তানভীর। তানভীরের কথা শুনে আয়ুষ একবার তাকালো শুভ্রতার দিকে। না জানি তানভীরের মুখে এসব শুনে কি রিয়াকশন দেয় ও, কিন্তু না, শুভ্রতা তেমন কোনো রিয়াকশন দিল না। সে তো মাথা নিচু করে হাত কসলাচ্ছে। আয়ুষ হালকা শ্বাস ফেলে বলে উঠল তানভীরকে। ওই তুই কি এখানে মজা নিতে এসেছিস নাকি আমায় নিয়ে যেতে? সরি দোস্ত, চল যাই। তারপর আয়ুষ তানভীরকে নিয়ে বেরিয়ে যায় লাইব্রেরি থেকে। অবশ্য যাওয়ার আগে একবার তাকিয়েছিল আয়ুষ শুভ্রতার দিকে। শুভ্রতাও তাকিয়েছিল আয়ুষের যাওয়ার পানে। আয়ুষ বেরোতেই শুভ্রতাও বেরিয়ে যায়। আর মেঘলা দিয়ে অনেক আগেই চলে গেছে। রাত 10টা। নিজের রুমের বিছানায় চুপটি করে শুয়ে আছে শুভ্রতা। আজকে একটু অন্যরকম লাগছে সবকিছু। পুরো রুমটায় রাতের জ্যোৎস্না ভরা আলোতে আলোকিত হয়ে আছে। জানালার রঙিন পর্দা ভেদ করে বাতাস আসছে শুভ্রতার রুমে। আজকে খুব করে শুভ্রতার আয়ুষের কথা মনে পড়ছে। চোখের সামনে ভেসে আসছে তার আয়ুষের সাথে কাটানো মুহূর্তগুলো। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে শুভ্রতার ভিতর। আচ্ছা, হুট করে আয়ুষের কথা মনে পড়ছে কেন? তাহলে কি তুই কোনোভাবে আয়ুষকে ভালোবেসে ফেলেছিস শুভ্রতা? ভাবতে হক চুকিয়ে শোয়া থেকে উঠে বসলো শুভ্রতা। আনমনে হেসে উঠল সে। তারপর বিছানা ছেড়ে চলে যায় সে বেলকনির দিকে। সচরাচর এই টাইমে ঘুমে অজ্ঞান হয়ে থাকে শুভ্রতা, কারণ বেশি রাতে একা রুমে থাকতে ভয় লাগে তার। কিন্তু আজকে সেগুলো কোনো কিছুই মনে নেই শুভ্রতার। সে তো তার মতো আয়ুষের ভাবনায় মগ্ন। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে শুভ্রতা। বাতাসে তার চুলগুলো উঠছে। চোখ বন্ধ করে ফিল করছে শুভ্রতা বাতাসটাকে। হঠাৎই কপালে কারো ঠোঁটের স্পর্শ পেতে কেঁপে উঠল শুভ্রতা। চোখ খুলে সামনে আয়ুষকে দেখে আরো অবাক হয়ে বলল সে, আপনি? আমি? এত কি ভাবছো বলো তো? ভালোবাসো আমায়? আয়ুষের কথা শুনে শুভ্রতা বুঝতে পারছে না কি বলবে সে। এটাও বুঝতে পারছে না আয়ুষ এখানে আসলো কি করে। আয়ুষ একটু একটু করে এগিয়ে আসতে লাগলো শুভ্রতার দিকে। আয়ুষের কাজে ঘাবড়ে যায় শুভ্রতা। পেছনে যাবে তারও উপায় নেই। কিছু বলবে সেটাও পারছে না। আয়ুষ শুভ্রতার কাছে এসে দাঁড়ালো। ভয়ে শুভ্রতা তার চোখ বন্ধ করে নিয়েছে। শুভ্রতার কাজে আয়ুষ হালকা হেসে ওর কানের কাছে ঝুঁকে বলল, এত ভয় পেলে চলে নাকি ভিতুরানি? শুভ্রতা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে চুপটি করে। শরীর কাঁপছে তার। আচমকা কি হলো, চোখ খুলে তাকালো সে। চোখ খুলতে দেখলো সে তার সামনে কেউ নেই। চরম অবাক শুভ্রতা। তার মানে সে এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিল? ভাবতেই হেসে উঠলো সে। তারপর নিজের মাথায় নিজে একটা চাটি মেরে বলে উঠলো, তুই তো সত্যি সত্যি পাগল হয়ে গেছিস শুভ্রতা। বেলকনিতে দাঁড়িয়ে তানভীরের সাথে ফোনে কথা বলছে মেঘলা। হঠাৎই ফোনে বলে উঠলো, একটা গান গাও না তানভীর। এখন? এখনো তো কখন? কতদিন হলো তোমার গান শুনি না। মেঘলার কথা শুনে হালকা হেসে বলল তানভীর। ঠিক আছে। তারপর তানভীর গান গাইতে শুরু করলো আর মেঘলা নীরবে শুনতে লাগলো। বুকের ভেতর কান পেতে শোনো না কি বলে মন, কাছে এলে সুখ খুঁজে পাই, দূরে গেলে তখন। বিছানার উপর বসে হাতে গিটার নিয়ে আনমনে গাইছে অনেক। এক অজানা ভালো লাগা কাজ করছে তার ভেতর। সাথে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এমনটা নয় অনেক দিয়াকে পছন্দ করে না, সে তো অনেক আগে থেকেই দিয়াকে ভালোবাসে। আর ভালোবাসে বলেই তো যখন তখন ওর সামনে গিয়ে ওর সাথে ঝগড়া করে। আজ যখন গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে দিয়ার মুখে শুনলো দিয়াও ভালোবাসে তাকে, শুনতেই খুশিতে আত্মহারা হয়ে যায় অনেক। তখন থেকেই মনের কোণে এক ফালি ভালোবাসার রেশ রয়ে গেল তার ভিতর। অন্যদিকে দিয়া অনেকের কথা কল্পনা করছে বিছানায় শুয়ে শুয়ে। কেমন কেমন লাগছে সবকিছু তার। আনমনেই হেসে উঠল দিয়া। স্বপ্ন যত জমা আছে সবই তো তোকে নিয়ে।
পড়ার টেবিলে বসে গানটা গাইছে আয়ুষ আর কল্পনা করছে শুভ্রতাকে। আর শুভ্রতা তার কথা তো আগে থেকেই বললাম, এক কথায় আজকে রাতটাই দিয়ে জুটির কাটবে ভালোবাসার প্রথম অনুভূতি নিয়ে, আর মেঘলা তানভীর বিচ্ছেদের রেশ কাটিয়ে নতুনভাবে সবকিছু শুরু করার আনন্দ নিয়ে। অবশেষে শেষের লাইনগুলোকে গান শেষ করলো তানভীর, আর মেঘলা চোখ বন্ধ করে তানভীরের গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। মেঘলা ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরে তানভীরও ফোনটা না কেটে ওইভাবে বিছানায় শুয়ে পড়লো। মাঝখানে কাটলো দুদিন। আজকে দিয়া অনিককে আর আয়ুষ শুভ্রতাকে প্রপোজ করবে। অনেক ভেবে দেখলো দুজন নিজের অনুভূতিগুলোকে আর বেশি দিন নিজেদের মধ্যে লুকিয়ে রাখবে না। দিয়া জানে না তার কথা শুনে অনেক কেমন রিয়াক্ট করবে, আর আয়ুষও জানে না তার কথা শুনে শুভ্রতা কেমন রিয়াক্ট করবে। দুজনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। এতদিন আয়ুষকে মেয়েরা প্রপোজ করতো, আর আজ কিনা আয়ুষ নিজেই কাউকে প্রপোজ করতে যাবে, ভাবতেই কেমন যেন লাগছে তার। আর দিয়া তার ক্ষেত্রেও সেম কেস। আজ দিয়ার থেকে মেঘলা আর আয়ুষের থেকে তানভীর আছে ওদের দুজনের সাথে। ভার্সিটির পেছনে সেই গাছের নিচে দাঁড়িয়ে আছে শুভ্রতা, কারণ মেঘলা তাকে এখানে রেখে গেছে, কেউ নাকি তার সাথে দেখা করবে, তাই শুভ্রতা চুপটি মেরে দাঁড়িয়ে আছে। হঠাৎই পেছন থেকে বলে উঠলো কেউ তাকে। চাশমিশ। চাশমিশ নামটা শুনতেই চমকে উঠলো শুভ্রতা। তার আর বুঝতে বাকি রইল না তাকে কে ডেকেছে। আস্তে আস্তে পেছন ঘুরে তাকালো শুভ্রতা। পেছনে তাকাতেই অন্যদিকে ভার্সিটির 3 তলায় একটা ফাঁকা রুমে দাঁড়িয়ে আছে অনিক, কারণ দিয়া তাকে থাকতে বলেছে। কিন্তু দিয়ার আসার কোনো নামগন্ধ পাচ্ছে না অনিক। হঠাৎই কারো পায়ের শব্দ পেল অনিক। পায়ের শব্দে বুঝে গেছে অনিক দিয়া এসেছে। অনিক পেছন ঘুরতে নিলেই দিয়া বলে উঠলো, প্লিজ পেছন ঘুরিস না, তাহলে আমি কিছুই বলতে পারবো না। দিয়ার কথা শুনে অনিক আর পেছন ঘুরে তাকালো না, উল্টো দিকে ঘুরেই বলল, কি এমন কথা বলবি আমায়? এলইডি বাল্ব যে পিছনে ঘুরে তাকানো যাবে না। দেখ, একদম মাথা গরম করাবি না, বলে দিলাম ফাটা টেনিস বল। ঠিক আছে বাবা, বলবো, এখন বল। দিয়া ছোট্ট শ্বাস ফেলে বলতে শুরু করলো। অবাক দৃষ্টিতে তাকিয়েছে শুভ্রতা আয়ুষের দিকে, কারণ আয়ুষ তার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে, হাতে তার ছোট্ট একটা সুন্দর লাল গোলাপ। শুভ্রতা কিছু বলবে তার আগে আয়ুষ বলতে শুরু করলো, আমি জানি তোমার মনে হাজারো প্রশ্নরা উকি মারছে এখন। অনেক বড় বড় বিষণ্ণতা ঘিরে ধরেছে তোমায়, অনেক কিছু বলার আছে তোমায়। জানি না আমার সব কথাগুলো শুনে তুমি কেমন রিয়াকশন দিবে। এতটুকু বলে জোরে জোরে শ্বাস ফেলে আবারও বলতে লাগলো আয়ুষ। তোমার সাথে যেদিন প্রথম আলাপ হয়েছিল আমার, সেদিনই তোমার ভীতু ভীতু ভাব, কথায় কথায় চোখের চশমা ঠিক করার সাথে তোমার মায়াবী মুখ দেখেই এক অন্যরকম কিছু অনুভব হয়েছিল আমার। জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো একটাও নয়। তুমি যে ছেলেদের ভীষণ ভয় পাও, সেটা তোমার সাথে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনই বুঝেছিলাম আমি। তোমার এই ভয় জিনিসটাই আকৃষ্ট করেছিল আমায়, না চাইতেও সেদিন বারবার দেখছিলাম তোমায়। তারপর সেদিন যখন দুজন একসাথে লাইব্রেরিতে আটকে গিয়েছিলাম, তখন তোমার ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরা, সাথে অনেকটা সময় একসাথে কাটানো, সব কিছুতেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার। কেন জানি না, আমি না চাইতেও বারবার শুধু তোমায় দেখে গিয়েছিলাম। বাসায় গিয়ে তো বারবার মনে হয়েছিল তানভীর সেদিন না আসলেই ভালো হতো, আমরা আরো কিছু সময় একসাথে থাকতে পারতাম। তারপর আবার হুট করে তোমার কাছে আসা, সব কিছুতেই আকৃষ্ট আমি। তোমার নেশালো চুল, মায়াবী ফেস, গালের পাশে ছোট্ট তিল, সবকিছুই ভালো লাগে আমার। অবশেষে বলবো, জানি না কখন কিভাবে তোমায় নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেছি আমি। শুধু এতটুকু বলবো, তুমি কি তোমায় নিয়ে করা আমার স্বপ্নগুলো পূরণ করার সুযোগ দিবে? তোমায় যে খুব ভালোবেসে ফেলেছি আমি। আই রিয়েলি লাভ ইউ চাশমিশ। পুরো এক শ্বাসে চোখ বন্ধ করে কথাগুলো বলল আয়ুষ। শুভ্রতা হা হয়ে শুধু তাকিয়ে আছে আয়ুষের মুখের দিকে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। সে তো ভাবতেই পারেনি আয়ুষ এমন কিছু বলবে। তুই কি কিছু বলবি নাকি? শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবি? একরাশ নীরবতা ভেঙে কথাটা বলে উঠলো অনেক দিয়াকে, কারণ বেশ কিছুক্ষণ যাবত দিয়া বলছে বলছে বলেও কিছু বলতে পারছে না। কি করে পারবে? একটা মেয়ে কি একটা ছেলেকে কখনো তার মনের কথা গুছিয়ে বলতে পারে নাকি? তাইতেও তো প্রবলেম হচ্ছে। দিয়ার ভাবনার মাঝখানে আবারও বলে উঠলো অনেক, এই যে মিস এলইডি বাল্ব, আপনি কিছু কি বলবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন? এত তারা কিসের তোর? তারা তো একটু থাকবেই। আমি বুঝতে পারছি না, তুই যখন কিছু বলতে চাস তাহলে বলছিস না কেন? আরে বলছি তো। কোথায় বলছিস? সেই তো কখন থেকে শুধু বলছি বলছি করছিস। বেশি বকলে আমি কিন্তু বলবো না, বলে দিলাম। না বললে না বলবি। তোর কথা শোনার আমার কোনো ইন্টারেস্ট নেই। তা থাকবে কেন? তুই তো একটা শয়তান, ফাটা টেনিস বল কোথাকার। বেশি বকিস না, বলে দিলাম। আমি কিন্তু চলে যাব এলইডি বাল্ব। বলেই যেই না অনেক পেছন ঘুরতে নিবে, সাথে সাথে দিয়া চেঁচিয়ে বলে উঠলো, তুই এমন করছিস কেন বলতো? আর এত পেছন ফিরে কি আছে, সামনে ফিরে থাক। দিয়ার চেঁচানোতে অনেক আর পেছন ফিরে তাকায় না, সামনের দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠলো, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো,
তার ভিতর তুই যদি না বলিস আমি সত্যি সত্যি চলে যাব। দিয়া অনিকের কথা শুনে কি করবে বুঝতে পারছে না। সে তো চায় অনিককে সবটা বলতে, কিন্তু কোনো কিছুই যেন মুখ থেকে বের হচ্ছে না তার। ধুর ছাতা, আজ তার দ্বারা অনিককে প্রপোজ করা হবে না, তা সে ভালোই বুঝতে পেরেছে। অনিকের খুব হাসি পাচ্ছে দিয়ার কাণ্ডে। তারপরও নিজের হাসিকে যথাসম্ভব চেপে রেখে আবারও বলে উঠল সে, আমি কিন্তু গুনতে শুরু করলাম এলইডি বাল্ব। 1 2 3 4 5 6 7 8। অনিকের নাম্বারিং শুনে আরো ঘাবড়ে গেল দিয়া। না, আজ আর তার দ্বারা প্রপোজ করা হলো না অনেককে। 9 10। বলে অনেক পেছন ঘুরে তাকালো। অনেককে পেছন ঘুরতে দেখে দিয়াও আর কিছু বলতে পারলো না। বেশি কিছু না বলেই সে রুম থেকে বেরিয়ে যেতে নিল, কারণ সে বুঝে গেছে আজকে তার দ্বারা অনেককে প্রপোজ করা পসিবল নয়। দিয়াকে চলে যেতে দেখে অনেক গিয়ে পেছন থেকে দিয়ার হাত ধরে দিল টান। হঠাৎ এমনটা হওয়াতে দিয়া তাল সামলাতে না পেরে পড়ল সোজা অনেকের বুকে। হুট করে অনেক এমন কিছু করবে এটা একদমই কল্পনার বাইরে ছিল দিয়ার। অবাক দৃষ্টিতে তাকালো সে অনেকের মুখ পানে। দিয়ার চোখের দৃষ্টি দেখে বুঝে গেছে অনেক দিয়া কি বলতে চায়। অনেক দিয়ার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর নীরব কণ্ঠে বলে উঠল সে, এভাবে চলে যেতে দিব নাকি মিস এলইডি বাল্ব? অনেকের কাজে ঘাবড়ে যায় দিয়া। হুট করে সে অনেকের এতটা কাছে চলে আসবে বুঝতেই পারেনি। বুকের ভেতর ধকধক করছে তার, সাথে বুকের হার্টবিট ওঠানামা শুরু করে দিয়েছে তার। দিয়া কিছুটা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, মানে? মানে এটাই, এভাবে তো না বলে যেতে দিচ্ছি না তোমায়। এই ফার্স্ট টাইম অনেক দিয়াকে তুমি করে বলল। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল দিয়ার ভেতর দিয়ে। কিছুটা অস্পষ্টভাবে বলল সে, হঠাৎ কি হলো তোর? হয়েছে তো অনেক কিছুই, ভেবেছিলাম তুমি বলবি সবটা, কিন্তু তো তুই একটু দূরে গিয়ে কথা বলবি প্লিজ। দিয়ার কথা শুনে হালকা হেসে বলল অনেক, এখনই কাঁপছ? না মানে হয়েছে কি, আমি না বাড়ির ছাদে কাপড় শুকাতে দিয়েছিলাম, সেগুলো বাড়ি গিয়ে রুমে আনতে হবে আর কি। দিয়ার এবারের কথা শুনে অনেক কি বলবে বুঝতে পারছে না। নিজের হাসিকে চেপে রেখে বলল সে, বিয়েটা হয়ে যাক, দুজন একসাথে কাপড় শুকিয়ে আনবো। ইডিয়েট। তুই আমায় ইডিয়েট বললি? ইডিয়েট বলবো না তো কি বলবো? এমন একটা মোমেন্টে তোর কাপড় শুকানোর কথা মনে পড়লো। এতক্ষণ তো ঠিকই ছিলি, তাহলে হঠাৎ তুইতে গেলি কেন? ঠাটিয়ে একটা থাপ্পড় মারবো, ভালোবাসি তোকে গবেট। তুই আমায় প্রপোজ করছিস নাকি গালি দিচ্ছিস? তোর মাথা করেছি, যা মোটটাই নষ্ট করে দিলি। বলে অনেক ছেড়ে দেয় দিয়াকে। অনেকের কাছ থেকে ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো দিয়া। আর কিছুক্ষণ ওভাবে থাকলে দম বন্ধ হয়ে আসতো তার। হঠাৎ দিয়ার মাথায় বাজলো অনেকের বলা কথাটা। ভালোবাসি তোকে। তার মানে অনেকও তাকে ভালোবাসে। কথাটা ভাবতেই খুশি হয়ে গেল দিয়া। 5-10 কিছু না ভেবেই দৌড়ে অনেককে জাপটে জড়িয়ে ধরল সে। ঘটনাচক্রে অনেকের চোখ বড় বড় হয়ে গেল। অন্যদিকে দরজার বাইরে মেঘলা এদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। শুরু থেকে মেঘলা দাঁড়িয়েছিল। শুরুতে তো সেও ভেবেছিল দিয়া বলতেই পারবে না, কিন্তু অনেকের কাজে চরম অবাক হয়েছে মেঘলা। যাকে দিয়ার আর কিছু বলা লাগলো না। অনেক নিজেই দিয়াকে ভালোবাসে। মেঘলার বেশিক্ষণ দাঁড়ালো না ওখানে, হালকা হেসে চলে যায় ওখান থেকে। এখন আরেক জুটির দেখার পালা। না জানি শুভ্রতা কেমন রিয়াকশন দিল। আয়ুষের কথা শুনে ওর তো ছেলে দেখলেই হাঁটু কাঁপে। ভাবতে ভাবতে এগিয়ে গেল মেঘলা। তুমি কি কিছু বলবে না শুভ্রতা? কিছুটা হতাশ হয়ে কথাটা বলে উঠল আয়ুষ। বেশ কিছুক্ষণ যাবতই আয়ুষ দাঁড়িয়ে আছে শুভ্রতার সামনে, কিন্তু শুভ্রতা তেমন কোনো রিয়াকশনই দিল না। সে তো শুধু তাকিয়ে আছে আয়ুষের মুখের দিকে, যেন আয়ুষ কি বলল সব তার মাথার উপর দিয়ে গেল। শুভ্রতাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আয়ুষ, কি হলো চাশমিশ? হ্যাঁ না কিছু তো একটা বলো। শুভ্রতা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল আয়ুষকে, আপনি সত্যি বলছেন? আপনি আমাকে? একবার আয়ুষের দিকে আঙুল আর একবার নিচের দিকে আঙুল দেখিয়ে বলল। এতক্ষণ পর শুভ্রতা মুখে এমন কথা শুনে আরো নিরাশ আয়ুষ। কিছুটা শুভ্রতার কাছে এগিয়ে বলল সে, কি মনে হচ্ছে তোমার আমি তোমার সাথে ড্রামা করছি? ড্রামাই করছেন হয়তো, তা না হলে আপনি আমায় না, এটা কি করে সম্ভব? আপনার মতো এত সুন্দর ছেলে আমাকে? না না, এটা কিছুতেই হতে পারে না। শুভ্রতার কথা শুনে আয়ুষ হতভম্ব হয়ে বলল, এত কিছু বললাম, সবকিছু তোমার ড্রামা মনে হলো চাশমিশ? মানুষ কি শুধু চেহারা সৌন্দর্য তার প্রেমে পড়ে নাকি? আর কে বলেছে তুমি সুন্দর না? তোমার ঠোঁট বলে তুমি সুন্দর, তোমার চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখগুলো বলে তুমি সুন্দর, তোমার চুল বলে দেয় তুমি সুন্দর, তোমার গালের পাশে থাকা কালো তিল বলে দেয় তুমি সুন্দর। তার থেকেও বড় কথা,
তোমার সুন্দর মন বলে দেয় তুমি কতটা সুন্দর। শুভ্রতা আয়ুষের কথায় মুগ্ধ। মাথা নিচু করে মিনমিন কণ্ঠে বলে উঠল সে নিজেকে। এটা কি করে সম্ভব? আমিও যে ভালোবাসি ওনাকে, কিন্তু উনি কি আমাকে ভালোবাসতে পারে? শুভ্রতার কথা শুনে অবাক হয়ে বলল আয়ুষ। কি বললে? তুমি আমাকে ভালোবাসো? এই রে, খাইছে। আয়ুষ সব শুনে নিল। এদিকে আয়ুষ খুশি, নিজের এক্সাইটিংকে ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরলো শুভ্রতাকে। তারপর বলল, তুমিও আমায় ভালোবাসো, এটা এতক্ষণ বলনি কেন? আয়ুষের কাছে শুভ্রতা ঘাবড়ে যায়, কাঁপা কাঁপা গলায় বলে, হে মানে? হয়েছে, রাখো তোমার ইয়ে মানে। সবার আগে তোমার ইয়ে মানে শেষ করতে হবে। মানে? তোমার মাথা ভিতর ডিম। আপনি আমাকে ভিতর ডিম বললেন? এত ভয় পেলে চলে নাকি? আপনি আমাকে ভালোবাসেন বিশ্বাস হচ্ছে না, তাই তো সব টেলোমেলো হয়ে গেল। পাগলি একটা। আচ্ছা, আপনি তো আমাকে জড়িয়ে ধরেছেন, আমিও কি আপনাকে জড়িয়ে ধরতে পারি? শুভ্রতার কথা শুনে হেসে উঠল আয়ুষ। মুচকি হেসে বলল সে। আয়ুষের কথা শুনে খুশি হয়ে শুভ্রতাও জড়িয়ে ধরল আয়ুষকে। ভার্সিটির পেছনে সবার আড়ালে খোলা মাঠের এক কিনারায় মস্ত বড় গাছের নিচে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে শুভ্রতা আয়ুষ। দুজনের মুখে রয়েছে মুচকি হাসি। ধবধবে সাদা খোলা আকাশ, গাছের পাতার মিষ্টি বাতাস, সাথে চিকচিক করা গাছের পাশে থাকা পুকুরের পানি, মুগ্ধ করা প্রকৃতি, যেন এক নতুন গন্ধে সেজেছে তারা। আর এই সবকিছুই সাক্ষী রাখছে আয়ুষ শুভ্রতার নতুন ভালোবাসার গন্ধের সম্মেলনকে। দূর থেকে এদের কাণ্ডে খুশি হলো তানভীর। যাক, সব ঠিকঠাক হলো তাহলে ভেবেই মুচকি হেসে চলল তানভীর। কিছু দূর যেতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো তার। উফ, তানভীর, চোখে দেখো না নাকি? ও সরি, আমি আসলে খেয়াল করিনি। বলেই মেঘলার চোখে ফু দিতে লাগলো তানভীর, কারণ মেঘলা চোখে ব্যথা পেয়েছে। 15 সেকেন্ড পর তানভীর বলল, ঠিক আছে। মেঘলা কয়েকবার চোখে পলক ফেলে বলে উঠল, এখন বলো উপরের কি খবর? তানভীরের কথা শুনে মেঘলা খুশি হয়ে বলল, ফার্স্ট ক্লাস। আর এখানে? মেঘলার দু কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে বলল তানভীর। নিজেই দেখো। আয়ুষ শুভ্রতার কাণ্ড দেখে অবাক হয়ে বলল মেঘলা, সিরিয়াসলি? শুভ্রতা মেনে নিল আয়ুষ ভাইয়াকে? ওর তো ছেলে দেখলে হাঁটু কাঁপতো। মেঘলার কথা শুনে হেসে উঠল তানভীর। তানভীরের হাসি দেখে বলল মেঘলা, তুমি হাসছো? হাসবো না তো কি করবো শুনি? আরে আমি সত্যি বলছি, এই শুভ্রতা একদমই অন্যরকম, ছেলেদের খুব ভয় পায়। এখন আর পাবে না ম্যাডাম। তা তো দেখতেই পাচ্ছি। তাহলে জড়িয়ে ধরো আমায়। তানভীরের কথায় ভ্রু কুঁচকে বলল মেঘলা। জড়িয়ে ধরবো কেন? বারে, দুটো জুটি জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, আমরা কেন বাদ যাবো শুনি? না, আমরা জড়িয়ে ধরবো না। কেন? উত্তর দিল না মেঘলা। মেঘলার উত্তর না পেয়ে মুখ ভার করে ফেলে তানভীর। তানভীরের কাণ্ডে হালকা হাসলো মেঘলা, তারপর হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়লো সে। মেঘলাকে দাঁড়াতে দেখে ওর কাছে এসে বলল তানভীর। কি হলো, যাবে না? মাথা নাড়িয়ে না বলে মেঘলা। তারপর হালকা হেসে জড়িয়ে ধরলো সে তানভীরকে। মেঘলার কাজে তানভীরও খুশি হয়ে যায়। তারপর মুচকি হেসে জড়িয়ে ধরলো সে মেঘলাকে। এক ঝলক খুশি এসে ভর করলো মেঘলা, তানভীর, আয়ুষ, শুভ্রতা আর দিয়া অনিকের লাইফে। আজকে সবাই খুশি, যে যার ভালোবাসার মানুষকে পেয়ে গেল। এটা কি হলো শুনি? আমার রোমান্টিককে কাপড় দিয়ে এখন জড়িয়ে ধরা হচ্ছে। হালকা ইনোসেন্ট লুক নিয়ে কথা বললো অনিক দিয়াকে। অনিকের কথা শুনে দিয়া বলে উঠলো, যা করেছি বেশ করেছি। তুই জানতিস আমি তোকে প্রপোজ করবো, তাই না? মাথা নাড়ায় অনিক। তুই যখন সবটাই জানতিস তাহলে বলিসনি কেন? আসলে কি বলতো, তোর ঘাবড়ানোর কাণ্ডটা বেশ লেগেছে আমার। হাসলো অনিক। তবে যাই বল, তোর ঘাবড়ানোর কাণ্ডটা কিন্তু বেশ হয়েছে, আমার তো দারুণ লেগেছে। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাটা বলে উঠলো অনিক দিয়াকে। অনিকের কথা শুনে দিয়া রাগী লুক নিয়ে বলল, আমার ঘাম ছুটে যাচ্ছিল আর তুই মজা নিচ্ছিলি, বান্দর ছেলে। বলে অনিকে কিল ঘুষি মারতে থাকে দিয়া। দিয়ার মাঝের মাঝখানেই অনিক দিয়ার হাত ধরে নিজের দিকে টেনে বলে উঠলো, তুই কবে থেকে মারামারি করা শুরু করলি বলতো? আজ থেকে। বলে নিজেকে ছাড়িয়ে আবারও মারতে শুরু করলো দিয়া অনিককে। কিছুক্ষণ পর তোর মারা শেষ হলে বলি, আজ কি বাসায় যাবি নাকি এখানেই বসেই মারামারি করবি? এতক্ষণ পর অনিকের কথা শুনে মনে পড়লো দিয়া বাড়ি ফেরার কথা। ঠোঁটে কামড় দিয়ে বলল সে, উফ, দেখেছো একদম ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, বাই ফাটে টেনিস বল। বাই, কাল কথা হবে। এলইডি বাল্ব। তারপর দিয়া মুচকি এসে রুম থেকে বেরিয়ে যায়। অনেক কিছুক্ষণ দিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে সেও মুচকি এসে বেরিয়ে গেল রুম থেকে। আজ সে খুব খুশি। কতদিনের আড়ালে লুকিয়ে রাখা ভালোবাসা প্রকাশ পেল তার। গভীরভাবে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আয়ুষ ও শুভ্রতা। কারো মুখে কোনো কথা নেই, দুজনেই চোখ বন্ধ করে আছে, যেন চোখ খুললেই সব সত্যিগুলো মিথ্যা হয়ে যাবে। এমন সময় ফোনটা বেজে উঠলো আয়ুষের। আয়ুষ চোখ বন্ধ করেই
নিজের প্যান্টের পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে কানে ধরে বলল, হ্যালো। আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবি দোস্ত? ভুলে গেলি নাকি তুই ভার্সিটির পেছনে দাঁড়িয়ে আছিস? একবার তো লাইব্রেরিতে আটকে পড়েছিলি, আবারও কি ভার্সিটিতে আটকে থাকার মতলব আছে নাকি? মূলেই হেসে উঠল তানভীর। তানভীরের কথা শুনে হুঁশ আসলো আয়ুষের। সে তো এক প্রকার ভুলে গিয়েছিল সবটা। চট জলদি আয়ুষ ছেড়ে দেয় শুভ্রতাকে, তারপর বলল, দেখেছো, তোমার চক করে বাড়ি ফেরার কথাই ভুলে গেছে। আমি কি করেছি? কিছু না, চলো এখন তোমার বাড়ি পৌঁছে দেই। উত্তরে মাথা নাড়ায় শুভ্রতা। সময়টা ঘড়ির কাঁটায় দুপুর 3টা ছুঁই ছুঁই। হালকা হালকা সোনালি রোদ্দুরে ঘিরে আছে চারপাশটা। পুরো ভার্সিটি পুরো ফাঁকা। কুটকুটে নীরবতা দিয়েই এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে শুভ্রতা আয়ুষ। ভালোবাসা জিনিসটা এই প্রথমবারই আঁকড়ে ধরেছে দুজনকে। দুজনেই খুব খুশি, কিন্তু সেই খুশি খুশি ভাবটা কেউ কারোর সাথে শেয়ার করতে পারছে না। মেঘলা আর দিয়া কিছুক্ষণ আগেই চলে গেছে। তারপর অনিকও চলে গেছে। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে তানভীর। সে জানে আয়ুষ এখন শুভ্রতাকে বাড়ি পৌঁছে দিবে, তা নিয়ে তার কোনো ক্ষোভ নেই। সে তো শুধু আয়ুষকে কংগ্রেস জানানোর জন্য দাঁড়িয়ে আছে। বলতে না বলতেই আয়ুষ শুভ্রতা বেরিয়ে আসলো ভার্সিটির ভেতর থেকে। আয়ুষ বের হতেই তানভীর জড়িয়ে ধরলো তাকে, তারপর বলল, যাক, অবশেষে দোস্ত আমার সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে। তানভীরের কথা শুনে লজ্জা পায় শুভ্রতা। আর আয়ুষ ঠোঁটে হাসি নিয়ে মাথা চুলকায়। তারপর আয়ুষ আর শুভ্রতা তানভীরকে বাই জানিয়ে চলে যায়। তানভীরও চললো তার নিজের গন্তব্যে। আর ফাঁকা পড়ে রইল শুধু পুরো ভার্সিটি। মাঝখানে কাটলো পুরো 15 দিন। খুনসুটি, আড্ডা, ঝগড়া আর ভালোবাসা নিয়ে কাটছে শুভ্রতা, আয়ুষ, দিয়া, অনিক আর মেঘলা তানভীরের দিন। বিকেল 5টা। ভার্সিটির সামনে শাড়ি পরে দাঁড়িয়ে আছে মেঘলা আর দিয়া। তাদের উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনের সাথে ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে যাবে। তাই এত সাজগোজ। দিয়া একটা ব্ল্যাক রঙের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো খোলা, হাতে ব্ল্যাক কাঁচের চুড়ি, চোখের কাজল, মুখে হালকা মেকআপে অসম্ভব সুন্দর লাগছে তাকে। আর মেঘলা কলাপাতা রঙের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো খুলে পেছনে সুন্দর বেলি ফুল লাগিয়েছে সে, দুহাত ভর্তি কাঁচের চুড়ি, চোখের কাজল, মুখে হালকা মেকআপে তাকেও খুব সুন্দর লাগছে। দুজনেই সেম সাজ, শুধু হেয়ার স্টাইল আর শাড়িটা একটু ভিন্ন। এরই মাঝে বাইকে করে হাজির অনিক। পরনে তার ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট, চুলগুলো সুন্দর করে গোছানো, হাতে ব্ল্যাক ঘড়ি, পায়ে ব্ল্যাক জুতো, পুরো ব্ল্যাকে সজ্জিত সে। অল্প সাজে অপূর্ব লাগছে তাকে। দিয়া তো অনেককে দেখেই ক্রাশ খাইছে। অনেক একটু স্টাইল নিয়ে এসে বাইক থামালো দিয়া আর মেঘলার সামনে। ফার্স্ট টাইম অনেক দিয়াকে শাড়িতে দেখছে। ওকে দেখেই চোখ আটকে যায় অনেকের, পলক যেন পড়ছেই না তার। অনেককে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পায় দিয়া। মেঘলা অনেকের কিছুটা সামনে গিয়ে বলল, কেমন লাগছে দিয়াকে? অপূর্ব। অনেকের কথা শুনে হালকা হেসে দিল মেঘলা। মেঘলার হাসিতে ধ্যান ভাঙলো অনেকের। আনমনে কি বললো সেটা ভেবেই মাথা চুলকাতে চুলকাতে মেঘলার দিকে তাকিয়ে বলল অনেক, না মানে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। হালকা হাসলো অনেক। তারপর 2 মিনিট মেঘলার সাথে কথা বলে ওকে বাই জানিয়ে চলে গেল দিয়া আর অনেক। আর মেঘলা চুপচাপ দাঁড়িয়ে রইলো, অপেক্ষা কখন তানভীর আসবে। এই ছেলেটা অলওয়েজ লেট করে আসে, লেটুস একটা। দক্ষিণা বাতাসের মাঝে নদীর তীরে বসে আছে আয়ুষ আর শুভ্রতা। আজকে শুভ্রতাও সেজেছে, নীল শাড়ি, চুলগুলো খোলা, হাতে নীল কাঁচের চুড়ি, চোখে কাজল আর মুখে হালকা মেকআপে অসাধারণ লাগছে তাকে। একটা মজার বিষয় হলো আজকে শুভ্রতার চোখে চশমা পড়েনি। এতদিন আজ প্রথম কাছ থেকে আয়ুষ শুভ্রতার মায়াবী চোখ দেখতে পেয়েছে। অদ্ভুত মায়ায় আটকে গেছে সে। তাই তো প্রকৃতি না দেখে আয়ুষ শুধু শুভ্রতাকে দেখে যাচ্ছে। আজকে আয়ুষ পরেছে এস কালার শার্ট, ব্ল্যাক জিন্স, সাথে ব্ল্যাক ওয়াচ। নদীর তীরে অসম্ভব বাতাস থাকায় তার গোছালো চুলগুলো অগোছালো হয়ে গেছে প্রায়, তারপরে সুন্দর লাগছে তাকে। খোলা আকাশের নিচে 5-10 গাছেদের আড়ালে একটা বিশাল নদীর তীরে বসে আছে তারা। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। নদীর ঢেউর দিকে তাকিয়ে আছে শুভ্রতা। খুব একটা বাইরে বের হওয়া হয় না তার। সারাদিন 4 দেয়ালে বন্দি থাকে শুভ্রতা, শুধু ইউনিভার্সিটি আসা আর যাওয়া। তাই আজ এই মুক্ত আকাশের নিচে আসতে পেরে অসম্ভব ভালো লাগছে তার। প্রচন্ড খুশি হয়ে বলে উঠল শুভ্রতা, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য এতগুলো থ্যাংক ইউ তোমায়। বিনিময়ে আয়ুষ কিছুই বলল না। হয়তো তার কান অব্দি যাচ্ছে না শুভ্রতার কথাটা। সে তো শুভ্রতাকে দেখতেই ব্যস্ত। আয়ুষকে চুপ থাকতে দেখে শুভ্রতা আয়ুষের দিকে তাকিয়ে থেকে বলল, কি হলো, কথা বলছো না কেন? কি করছো বলো তো? তোমায় দেখছি। কি? না, কিছু না। হঠাৎই আয়ুষের হাত ধরে বসলো শুভ্রতা। শুভ্রতার কাছে আয়ুষ অবাক দৃষ্টিতে তাকালো শুভ্রতার দিকে। শুভ্রতা আয়ুষের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, জানো, আজকের মতো এত খুশি আমি কোনোদিনও হইনি। সারাদিন শুধু বাড়িতে থাকতে হয় আমার। আমার বাবাও কোথাও বের হতে দেয় না। আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে এদিক সেদিক ঘুরে বেড়াতে, রাতে জ্যোৎস্না ভরা আলো দেখতে, আলোকিত ল্যাম্পপোস্টের নিচ দিয়ে আঁকাবাঁকা পথ পেরিয়ে নীরবে হাঁটতে। 4 দেয়ালে বন্দি থাকতে একদমই ভালো লাগে না।
কিন্তু কি করব বলো, আজও তো তুমি না থাকলে কিছুই হতো না। ফার্স্ট টাইম আম্মুকে মিথ্যে বলে এত দূর চলে এসেছি, তাও বাবা বাড়ি ছিল না বলে। তোমাকে এতগুলো ধন্যবাদ বলে আয়ুষের হাতে চুমু কাটে সুব্রতা। আয়ুষ ভাবেইনি সুব্রতা এতটা খুশি হবে বিষয়টায়। খুশি হয়ে বলল সে, এত খুশি হয়েছো? হুম, খুব খুশি আমি। ঠিক আছে, বিয়ের পর আমরা প্রায় ঘুরবো, ঠিক আছে? সত্যি? হুম। খুশি হয়ে সুব্রতা জড়িয়ে ধরে আয়ুষকে। আয়ুষও ধরে। ভালোবাসা হয়তো এমনই, কারণে অকারণে প্রিয় মানুষকে জড়িয়ে ধরা। ধবধবে সাদা রঙের আকাশের নিচে নদীর ঢেউয়ের ভিড়ে আর চারপাশে শীতল মেশানো বাতাসের ভিড়ে একে অপরকে জড়িয়ে ধরে আছে সুব্রতা আর আয়ুষ। ঠোঁটে মুখে রয়েছে তাদের মিষ্টি হাসি। রাগে লুক নিয়ে তাকিয়ে আছে মেঘলা তানভীরের দিকে, কারণ তানভীর আসতে খুব লেট করেছে। তানভীর মেঘলার সামনে এসে কান ধরে বলল। সরি, একটু দেরি হয়ে গেছে। তানভীরের কথা শুনে কোমরে হাত দিয়ে বলল মেঘলা, এখানে একটু দেরি? না মানে, রাখো তোমার মানে, তুমি থাকো তোমার লেট নিয়ে, আমি গেলাম। বলেই রেগে মেগে চলে যায় মেঘলা। মেঘলাকে যেতে দেখে দৌড়ে চলে যায় তানভীর মেঘলার সামনে, তারপর ওর হাত ধরে বলল, আরে সরি বললাম তো। তোমার সরি রাখো তোমার কাছে, আমি থাকবো না তোমার সাথে। তানভীর মেঘলার হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দিল বাইকে, তারপর বাইক স্টার্ট দিল। মেঘলাকে কিছু বলার সুযোগই দিল না সে। একটা বিশাল বড় ব্রিজের উপরে সে বাইক থামালো তানভীর। বাইক থামাতেই মেঘলা কাট কাট আওয়াজে বলে উঠল, আমাকে এখানে এনেছো কেন? বলবো, এত রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? কতক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম আমি তোমার জন্য। সরি বললাম তো। শুধু সরি তো হবে না। এতটুকু বলে রেলিং এর দিকে মুখ ভার করে দাঁড়িয়ে পড়লো মেঘলা। তানভীর কিছুক্ষণ এপাশ ওপাশ তাকিয়ে পকেট থেকে একটা রিং বের করে হাঁটু গেড়ে বসলো মেঘলার সামনে। হঠাৎই তানভীরকে নিচে বসতে দেখে অবাক হয়ে তাকালো মেঘলা তানভীরের দিকে। মেঘলা তাকাতেই তানভীর বলে উঠলো, প্রথম যেদিন তোমায় শপিং মলে দেখেছিলাম সেদিনই এক অন্যরকম অনুভূতি ফিল হচ্ছিল আমার। তোমার হাতের স্পর্শে এক অজানা ভালো লাগা কাজ করছিল সেদিন। না চাইতেও বারবার সেদিন তোমায় শুধু দেখেই গেছি আমি। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি আজও ফিল করি মেঘপুরি। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে দমকা হাওয়ার মতো সবটা এলোমেলো হয়ে গিয়েছিল। তোমার চোখের দেখা সত্যির মাঝে কিছু ছোট্ট ভুল ধারণার জন্য কষ্ট পেতে হলো দুটো বছর, কিন্তু তারপরও তোমায় ভুলিনি আমি। আরো এই দুটো বছর তোমাকে কল্পনা করে নতুন ভাবে তোমার প্রেমে পড়েছি, কারণ আমার বিশ্বাস ছিল আজ নয় কাল তুমি আমার কাছে ফিরবেই। আর আজ দেখো তাই হলো। আবারও শুরু হলো মেঘলা তানভীরের প্রেম কথা। তবে আরো একটা কথা বলতে চাই, একবার ভুল বুঝে কষ্ট দিয়েছো মেঘুপরি, আমি সয়ে নিয়েছি, কিন্তু প্লিজ আর ভুল বুঝো না। তবে যে আমি পুরো শেষ হয়ে যাব। অবশেষে বলবো তোমায়, উইল ইউ ম্যারি মি মেঘুপরি? পুরো এক শ্বাসে কথাগুলো বলল তানভীর মেঘলাকে। আর মেঘলা শুধু তাকিয়ে ছিল তানভীরের মুখ পানে। নিমিষেই তার সব রাগ ভেঙে গেল। মেঘলা অত্যাধিক খুশি হয়ে তানভীরের দিকে নিজের হাত এগিয়ে দিয়ে বলল, ইয়েস, আই উইল ম্যারি ইউ। মেঘলার উত্তর পেতেই তানভীর খুশি হয়ে মেঘলার আঙুলের রিংটা পরিয়ে দিল। তারপর মেঘলাকে জড়িয়ে ধরে বলল, কখনো ছেড়ে যেও না মেঘুপরি। কখনো যাব না। খুশি হয়ে যায় তানভীর। সময়টা প্রায় সন্ধ্যা হওয়ার পূর্বাভাস। চারপাশটা পুরো লালচে বর্ণ ধারণ করেছে। দু একটা গাড়ি টপকে চলে যাচ্ছে ওদের, সাথে হিম শীতল মেশানো ঠান্ডা বাতাস। বাতাসের তীব্রতা মেঘলা তানভীরকে ছুঁয়ে দিচ্ছে খুব, কিন্তু সেদিকে তাদের কোনো আক্ষেপ নেই। তারা তো তাদের কাজে ব্যস্ত। একের পর এক দোকান ঘুরে এটা ওটা কিনছে দিয়া আর অনেক, কারণ তারা মেলায় ঘুরতে এসেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথেই দিয়া দেখতে পেয়েছে এখানে মেলা হচ্ছে, আর মেলা দিয়ার খুব পছন্দ। তাই আর কোথাও না গিয়ে মেলার ভিতরে ঘোরাঘুরি করছে তারা। দিয়া কিছু চুড়ি দেখিয়ে বলল অনেককে, ফাটা টেনিস বল, এই চুড়িগুলো নেই? নে, এলইডি বাল্ব। ঠিক আছে। এদিকে দোকানদার দিয়ার অনেকের একে অপর আহামরি নাম শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওদের দিকে। দোকানদার অনেকের সামনে এসে বলল, ভাইজান আপনারে একখান কথা বলি। বলুন। বেশ কিছুক্ষণ যাবতেই আপনাদের লক্ষ্য করেছি আমি। লোকটির কথা শুনে অনেক অবাক হয়ে বলল, কেন? না মানে আপনি আপনার সাথের মেয়েটাকে এলইডি বাল্ব আর মেয়েটি আপনারে ফাটা টেনিস বল নামে ডাকছে, এটা কেন? অনেক হেসে বলল, ওটা কিছু না, আমরা ভালোবেসে একে অপরকে এই নামে ডাকি, বুঝেছেন ভাইজান? এরই ভিতর দিয়ে দিয়া ডাক দিল অনেককে। অনেক আসছি বলে চলে যায়। এদিকে দোকানদার ভাবছে, এরা যদি ভালোবেসে এই নামে ডাকে তাহলে রাগলে কি নামে ডাকে ভাই? সময় কাটছিল সময়ের মতো। দেখতে দেখতে কেটে গেল পুরো 6 মাস। এই 6 মাসে ঘটে গেছে অনেক কিছু। পাল্টে গেছে মেঘলা, তানভীর, সুব্রতা, আয়ুষ আর দিয়া অনেকের জীবন। তিনজনই আটকে গেছে তাদের ভালোবাসার মানুষের মায়ায়। তিন জুটি তাদের ভালোবাসার মানুষকে পাগলের মতো ভালোবাসে।
কেউ কাউকে ছাড়া চলতে পারে না। এই 6 মাসে জানাজানি হয়ে গেছে মেঘলা, তানভীর, শুভ্রতা, আয়ুষ আর দিয়া অনেকের সম্পর্কের কথা। শুরুতে সবাই একটু নানা করলেও পরক্ষণে তারা সবটা মেনে নিয়েছে। তানভীরের বিষয়টা তো আগে থেকেই জানতো মেঘলার ফ্যামিলি। শুরুতে মেঘলার বাবা মা তানভীরের উপর রেগে থাকলেও মেঘলা তাদের সবটা বোঝানোর পর তারাও রাজি হয়ে গেল। সবাই সিদ্ধান্ত নিয়েছে তানভীর, আয়ুষ আর অনিক নিজের পায়ে দাঁড়ালেই ওদের বিয়ে দিয়ে দিবে। যেহেতু অনিক আর দিয়ার সেম এজ, তাই ওদের ক্ষেত্রে রুলস হলো 3জনেরই বিয়ে একসাথে দেয়া হবে। কিন্তু বিয়ের পর অনিক আর দিয়া আলাদা থাকবে। বিয়ে হবে ঠিকই, কিন্তু দুজনেই পড়াশোনা করবে। বিয়ের পর দিয়া যেমন আছে তেমনই থাকবে, মানে দিয়া দিয়া বাড়িতে আর অনিক অনিকের বাড়িতে। শুধু তাদের সম্পর্কটাকে করে দেয়া হবে হালাল। তারপর অনিক নিজের পায়ে দাঁড়ালেই দিয়াকে পাঠানো হবে শ্বশুর বাড়ি। বিষয়টাতে সবাই খুশি, অনিকের ফ্যামিলিও মেনে নিয়েছে বিষয়টা। এখন সবই চলছে ঠিকঠাক। বিকেল 5টা, পড়ন্ত বিকেলের পড়ন্ত সময়ে একটা শুনশান আলিশান কাঠের তৈরি 3তলা কুঁড়ে ঘরের সামনে তানভীর, মেঘলার চোখ, আয়ুষ, শুভ্রতার চোখ আর অনিক দিয়ার চোখ চেপে ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎই তারা ছেড়ে দেয় তানভীর, মেঘলার চোখ, আয়ুষ, শুভ্রতার চোখ আর অনিক দিয়ার চোখ। তারপর 3জন একসাথে বলে উঠল, সারপ্রাইজ! তানভীর, আয়ুষ আর অনিকের কাছ থেকে মেঘলা, শুভ্রতার দিয়া ছাড়া পেতেই সামনে তাকালো। সামনে তাকাতেই চোখ তাদের চড়ুই গাছ, কারণ তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পুরো জায়গাটায় অসম্ভব সুন্দর। ছোট্ট একটা কাঠের তৈরি 3তলা বাড়ি, এক কথায় বলতে গেলে একটা সুন্দর পিকনিক স্পট, যার চারপাশটা ঘিরে ধরে আছে বড় বড় গাছপালা। গাছের পাতায় পুরো বাড়ির ছাউনিটা ভরে গেছে। বাড়ির চারদিকটাও ভরে আছে গাছের পাতায়। পরপর 3টে রুম তৈরি করা হয়েছে, নিচতলা, 2তলা আর লাস্ট 3তলা। একটা তানভীর, মেঘলার জন্য, আরেকটা আয়ুষ, শুভ্রতার জন্য, আর লাস্ট অনিক দিয়ার জন্য। প্রত্যেকটা রুমে রয়েছে একটা ছোট্ট খাট, খাটের উপর দিয়ে ছোট্ট একটা জানালা, খাটের পাশে ছোট্ট একটা সেন্টার টেবিল, টেবিলের উপর সুন্দর ফুলদানি, আর ফুলদানির পাশে রয়েছে আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি লাভ, যার ভেতরে ছোট্ট করে লেখা নীল ক্যানভাস। এক কথায় বলতে গেলেই পুরো বাড়িটাই হচ্ছে তানভীর, মেঘলা, আয়ুষ, শুভ্রতা আর অনিক দিয়ার তৈরি ভালোবাসার নীল ক্যানভাস, যার প্রতিটা ছন্দে রয়েছে ভালোবাসার গন্ধ। টেবিলের পাশ দিয়ে রয়েছে দরজা, তারপর আরেকটা ছোট্ট জানালা, পাশে আছে একটা রেডিও। প্রত্যেকটা ভবনে রয়েছে 3 দিকে 3টে করে দরজা, একটা তানভীর, মেঘলার জন্য, একটা আয়ুষ, শুভ্রতার জন্য, আর একটা অনিক দিয়ার জন্য। বাড়ির চারদিকেই রয়েছে রং বেরঙের পাখি, সাথে পাখির কিচিরমিচির শব্দ, গাছের পাতার মুগ্ধ করা বাতাস। বাতাসের তীব্রতা এতটাই যে গাছের পাতা ছিটকে চলে আসছে ভেতরে। গাছের আড়ালে রয়েছে ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি, যেন মনোমুগ্ধকর করা এক পরিবেশ। চোখ যেন সরতেই চাইছে না তাদের। মেঘলার, শুভ্রতার, দিয়ার তো চোখই সরছে না জায়গাটা দেখে। শহরের থেকে একদমই বাইরের জায়গাটা, একদম নিরিবিলি আর শুনশান। এখানে নেই কোনো ঝামেলা, না আছে কোনো কোলাহল। যেটা আছে সেটা হলো ধপধপে সাদা আকাশের নিচে বিভিন্ন গাছপালার ভিড়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর, যার চারদিকে যেন মুগ্ধ করা গাছের পাতা, গাছের ডালে থাকা পাখিরা, সাথে কাঠবিড়ালিদের ঘিরে। জায়গাটা এতটাই সুন্দর যে দেখলেই মনের অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাবে। কেমন লাগলো তোমাদের জায়গাটা? তানভীরের কথা শুনে 3জনই মুগ্ধতার সঙ্গে বলে উঠল, জাস্ট অসাধারণ। ওদের কথা শুনে মুচকি হাসলো তানভীর, আয়ুষ আর অনিক। এই পুরো বাড়িটাই ওরা 3জন মিলে তৈরি করেছে, প্লাস সাজিয়েছে। 3 জুটি একসাথে ঢুকে পড়লো ভেতরে। তেমন কিছু নেই, কিন্তু তারপরও অসম্ভব সুন্দর ভেতরটা। বাড়ির ভেতরেও বয়ে আসছে বাইরের গাছের পাতার শীতল বাতাস। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো 3জন। ওপরের 3 দিকেই রয়েছে 3টে বেলকনি, যার একটা মেঘলা, তানভীরের, আরেকটা আয়ুষ, শুভ্রতার, আর লাস্ট অনিক দিয়ার। 6টা বেলকনি জুড়ে রয়েছে বিভিন্ন ফুলের গাছ। 3জনই খুব খুশি এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে। জানালার ছোট্ট পর্দা ভেদ করে আসছে সূর্যি মামার নিজস্ব আলো, যার কারণে আরো বেশি সুন্দর লাগছে। নিচতলায় রয়েছে 4টে দরজা, একটা বাড়ির ভেতরে ঢোকার জন্য আর বাকিগুলো দরজার সামনে বসার জন্য। নিচতলার 3 দিকে 3 দরজার সামনে থাকা সিঁড়ি উপরে বসে আছে মেঘলা, তানভীর, আয়ুষ, শুভ্রতার, দিয়া, অনিক। বাড়ির চারদিকেই রয়েছে দরজার কাছ থেকে কিছুটা দূরে একটা করে বড় গাছ। প্রত্যেকটা দরজার কিনারা দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ। উপরের বেলকনিতেও আছে, তাই তো পুরো বাড়ির চারপাশ দিয়ে মোমো করছে ফুলের গন্ধ। হাতের বাম দিকের দরজার সামনে সিঁড়ির উপর পাশাপাশি বসে রয়েছে দিয়া আর অনিক। অনিক দিয়ার হাত ধরে বলল, কেমন লাগছে জায়গাটা তোর? অনিকের কথা শুনে দিয়া অনিকের হাত নিজের কাছে এনে বলল, অপূর্ব। মুচকি হাসি অনিক। দিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা, বাড়িটাকে নাম দেওয়া লাগে তো? নাম তো আছে পাগলি। অনিকের কথা শুনে দিয়া অবাক হয়ে বলল, কি? নীল ক্যানভাস। বাড়িটাও যেমন সুন্দর, নামটা তার থেকেও বেশি সুন্দর। খুশি হয়ে যায় অনিক। তারপর পাশাপাশি বসে প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ে তারা।
হাতের ডান দিকে দরজার সামনে সিঁড়ির ওপর পাশাপাশি বসে আছে শুভ্রতা আর আয়ুষ। শুভ্রতা প্রচন্ড খুশি হয়ে শুভ্রতা আয়ুষের হাতের ভিতর নিজের 5 আঙুল দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, আমার লাইফে আসার জন্য এতগুলো ধন্যবাদ, আমাকে এত ভালোবাসার জন্য এতগুলো ধন্যবাদ, আমার ফ্যামিলিকে ম্যানেজ করার জন্য ধন্যবাদ, আমাকে নতুন নতুন মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ, সাথে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য আরো হাজার হাজার ধন্যবাদ, মাই লাভ। আয়ুষ শুভ্রতার কথা শুনে শুভ্রতার হাত তার বুকের সাথে মিশিয়ে নিয়ে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, বুঝলাম চাশমিশ খুব খুশি আজ, কিন্তু এতগুলো খুশি দেওয়ার জন্য শুধু ধন্যবাদ? আয়ুষের কথার মিনিং বুঝতে না পেরে বলে উঠল শুভ্রতা। মানে? মানে এটাই, তোমায় এত কিছু দিলাম আর তুমি শুধু ধন্যবাদ দিলে? শুভ্রতা অবাক হয়ে বলল, তাহলে বলো তোমার কি চাই, তুমি যা চাইবে আমি তাই দিব। শুভ্রতার কথা শুনে আয়ুষ হেসে বলে উঠল, ভেবে বলছো? হুম। আয়ুষ তার ঠোঁটে কামড় দিয়ে বলল। তোমার কিস চাই? আয়ুষের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় শুভ্রতার, হাত কসলাতে শুরু করলো সে। শুভ্রতার কাণ্ড দেখে আয়ুষ আবারও বলে উঠল, তুমি কিন্তু বলেছিলে যা চাইবো তাই দিবে। নিজের জালে নিজেই ফেসে গেছে শুভ্রতা, কিছুটা মিনমিন কণ্ঠে বলল সে। ঠিক আছে। শুভ্রতার কথা শুনে চরম অবাক আয়ুষ, সে ভাবতেই পারেনি শুভ্রতা রাজি হয়ে যাবে। কিছুটা হতভম্ব হয়ে বলল সে। সত্যি? মাথা নাড়ায় শুভ্রতা, তারপর আয়ুষ একবার তার বাম গালে হাতের ইশারায় চুমু দিতে বলে, শুভ্রতাও চোখ বন্ধ করে দিয়ে দেয়। তারপর ডান গালে দিতে বলে সেক্ষেত্রে দিয়ে দেয় শুভ্রতা। এবার আয়ুষ তার ঠোঁটের আঙুল দিতেই শুভ্রতা পুরো চমকে উঠলো। এখন কি করবে সে? শুভ্রতাকে চুপ থাকতে দেখে আয়ুষ বলে উঠলো। কি হলো? হঠাৎই শুভ্রতার মাথায় একটা বুদ্ধি আসলো। হালকা হেসে বলল, আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো কেন? চোখ বন্ধ না করলে আমি দিব না। শেষমেশ বাধ্য হয়ে আয়ুষ তার চোখ বন্ধ করে নিল। একটু একটু করে এগিয়ে যাচ্ছে শুভ্রতা আয়ুষের দিকে। আয়ুষ একবার চোখ খুলতেই শুভ্রতা বলে উঠল, চিটিং করলে দিব না কিন্তু। আয়ুষ শুভ্রতার কথা শুনে ঠোঁট কামড় দিয়ে বলল, সরি। শুভ্রতা আয়ুষের খুব কাছে গিয়ে ওর চোখ চেপে ধরে ঠোঁটের কাছে 2 আঙুল দিয়েও একটা হাসি দিয়ে আয়ুষের কানে হালকা জোরে একটা কামড় দিয়ে দিল। এত তাড়া কিসের মশাই? বাকিটা বিয়ের পর। এদিকে আয়ুষ শুভ্রতার কাজে আর কথা না শুনে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। সে ভাবতেই পারেনি শুভ্রতা এরকম কিছু করবে। আয়ুষ চোখ খুলে শুভ্রতার হাত ধরে দিল টান, সাথে সাথে শুভ্রতা এসে পড়লো আয়ুষের কোলে। আয়ুষ শুভ্রতাকে চেপে ধরে ওর কানের পাশে মুখ নিয়ে বলল, ওরে পেটে পেটে এত বুদ্ধি! আয়ুষের কথা শুনে হাসলো শুভ্রতা। তারপর আয়ুষের নাকটা টান দিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলল, একটু বুদ্ধি রাখতে হয় মশাই। ঠিক আছে, বিয়েটা হোক তারপর দেখাবো। বিয়ের কথা শুনতে লজ্জায় লাল হয়ে যায় শুভ্রতা। আয়ুষ শুভ্রতার নাক টেনে দিয়ে বলল, লজ্জা পেলে তো তোমায় দারুণ লাগে চাশমিশ। মুচকি হাসে দুজনই। তানভীরের কাঁধে মাথা দিয়ে প্রকৃতি দেখছে মেঘলা, আর তানভীর মেঘলার হাত ধরে আছে। চারপাশে ঠান্ডা বাতাসে মেঘলার মাথার চুল উড়ে এসে পড়ছে তানভীরের গায়ে। চোখ বন্ধ করে অনুভব করছে বিষয়টাকে তানভীর। এমন সময় মেঘলা বলে উঠল, আজীবন এইভাবে ভালোবাসবে কিন্তু। মেঘলার কথা শুনে তানভীর বলে উঠল, আচ্ছা একটা কথা বলি, বলো। আমায় এত ভালোবাসো কেন? মেঘলার কথা শুনে তানভীর নীরব ভাবে বলে উঠল, ভালোবাসার কোনো কারণ হয় না মেঘ পড়ি, কখন কিভাবে কার উপর কার ভালোবাসা আসবে সেটা সেই ব্যক্তিও জানে না। আমি তোমায় কোনো কারণ ছাড়াই ভালোবাসি। কেন বাসি জানি না, শুধু জানি তোমায় খুব ভালোবাসি আর আজীবন বেঁচে যাব। তানভীরের কথায় মুচকি হাসলো মেঘলা। তারপর তানভীরের কাঁধ থেকে উঠে ওর কপালে চুমু এঁকে বলল, আমিও তোমায় খুব ভালোবাসি। তানভীর মেঘলার কাজে খুশি হয়ে মেঘলার 2 হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি জানি। কখনো ছেড়ে যাবে না তো? কখনো না। এমন সময় পরিষ্কার আকাশটা কালো মেঘে ঢেকে গেল। বলতে না বলতেই আকাশ বেয়ে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে যেন প্রকৃতি আরো বেশি বিচলিত আর সৌন্দর্যতায় রূপ নিল। মুগ্ধ নয়নে মেঘলা তানভীর দেখছে প্রকৃতি। হঠাৎই তানভীর বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাও? এই তো আসছি। এতটুকু বলে তানভীর সিঁড়ির কাছ থেকে উঠে চলে যায় ভিতরে। নীরবে তাকিয়ে আছে মেঘলা সামনে। গাছের পাতা বেয়ে পড়ছে বৃষ্টির পানি। বৃষ্টির এক এক ফোঁটা যেন রয়েছে এক এক মুগ্ধতা। এরই মাঝে মেঘলার কানে বাজে একটা গান। ও কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচি কি করে। এর ভিতর হাজির তানভীর। রেডিওতে গান ছেড়ে এসেছে সে। মেঘলা বিষয়টা বুঝতে পেরে বলল, পারফেক্ট। তানভীর খুশি হয়ে সে মেঘলার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মেঘলাও খুশি হয়ে ওর মাথায় বিলি কাটতে লাগলো। আরেকদিকে শুভ্রতাকে কোলে নিয়ে বৃষ্টিকে উপভোগ করছে আয়ুষ। যেন ভালোবাসার মায়ায় আটকে গেছে তারা। সাথে ভালোবাসার গানও ভেসে আসছে তাদের কানে, যেন এক মন মাতাল করা মুহূর্ত। আর অবশেষে অনেকের কাঁধে মাথা দিয়ে বৃষ্টির প্রেমাচ্ছন্নটাকে উপভোগ করছে দিয়া। অনেক নীরবেই দিয়ার হাত চেপে ধরে ভালো লাগার
মুগ্ধটা ফিল করছে, সাথে গানের ছন্দে ছন্দে ঠোঁট মিলাচ্ছে সে। আর দিয়ে নীরবে তা শুনছে। ঝুমঝুম বৃষ্টি পড়ছে, বাহিরে গাছের পাতার ছন্দে বয়ে আসছে ভালোবাসার মুগ্ধতা। উপরে মেঘের ডাক, মোমো করা সারা বাড়ি জুড়ে ফুলের গন্ধ, সাথে পাখিদের কলরব, আর মন মাতাল করা শীতল মেশানো ঠান্ডা বাতাস। যেন এক অদ্ভুত ভালো লাগা। আর এই ভালো লাগার মুহূর্তগুলো দিয়েই শুরু হবে তানবীর, মেঘলা, আয়ুষ, শুভ্রতার দিয়া অনেকের নতুন পথ চলা। শুরু হবে নতুন ছন্দের এক নতুন নীল ক্যানভাস।